হয় কি হয় ফটোগ্রাফিক মেমোরি, একজন যদি দেখি একটু স্মেল আসলো, পচা স্মেল আসছিল, মানে যেটা যে ঘটনাটা আরজি করে। কুখ্যাত হাতকাটা দিলীপ থেকে বাংলা কাঁপানো সব ক্রিমিনাল তার কাছে হয়েছে ঠান্ডা। তবে রাজনীতিতে এসে তিনি ছিলেন কোণঠাসা। রাজনীতিতে এসে আমার প্রচুর ক্ষতি হয়েছে। তবে পুরনো ঝগড়া এখন অতীত। এই যে পুলিশরা রাজনীতিতে চলে আসছে, এটার পর আপনার কি মনে হয় রাজনীতির কিছু চেঞ্জ হবে? আমি নিলে কয়েক কোটি টাকা আমি হয়তো। হ্যাঁ, এর আগে আড্ডা স্টেশনে আপনারা দেখেছেন তৃণমূলের বিধায়ক এবং প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবিরের ইন্টারভিউ। আর তারপর থেকেই প্রচুর রিকোয়েস্ট আসতে শুরু করে স্যারের আরও ঘটনা জানার জন্য। তার জীবনে প্রচুর এমন অভিজ্ঞতা রয়েছে। দেওয়ালে একটা ব্রেক লাগানো ছিল, ব্রেকের মধ্যে টাঙিয়ে রেখে দিয়েছে মানুষের হাতে। একটা মানুষকে পিস পিস করে কেটে দেওয়ার পর প্লাস্টিকে ভাঁজ করে রেখে মেঝের মধ্যে, সেখানেই বসে ওই মেঝেতেই বসে খাচ্ছে। এরা কি খাচ্ছে? রুটি, তরকার, মাংস খাচ্ছে। স্যার কেমন আছেন? নমস্কার। আমরা আড্ডা স্টেশনে তো আগে এসেছিলাম আপনার কাছে, এবং সেই এপিসোডটা যখন ইউটিউবে এলো এবং ফেসবুকে এলো, মানে লাখ লোক দেখেছে, আপনার অভিজ্ঞতার কথা শুনেছে এবং বারবার বলেছে যে আপনার কাছে যেন আবার আমরা আসি এবং আবার আপনার অভিজ্ঞতার কথা শুনি। কিন্তু এই মুহূর্তে আপনি তো পুরো মানে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ইলেকশন মোডে রয়েছেন। এসআইআর যখন শুরু হয় 1 নভেম্বর, তখনই আমাদের মুখ্যমন্ত্রী বা অভিষেক বাবু এরা তো বলেইছিলেন, আমরাও সবাই এটা আতঙ্কিত ছিলাম যে 3 মাসের এটা কাজ নয়। স্বাধীনতার পর কোথাও হয়নি যে নাগরিককে প্রমাণ করতে হবে তার নাগরিকত্বটা আর কি। এই কারণেই তো মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গেলেন। তাকে ভোটার লিস্টে তার এটা আছে, এটা আপনার দায়িত্ব। আপনার দায়িত্বটাকে আপনি শিফট করে দিলেন নাগরিকের উপর। তারপরে জানেন আমাকেও নোটিশ পাঠিয়েছে। একদম। আমার 2002 সালে ছিল না, তার কারণ হচ্ছে আমি তখন সংযুক্ত রাষ্ট্রসংঘ ইউনাইটেড নেশনসের হয়ে ইস্ট ইউরোপে বসনিয়া হার্জিগোভিনাতে পিস কিপিং এর মধ্যে দায়িত্ব ছিলাম একটা জায়গায়, এই বসনিয়াতে। ওকে, ঠিক আছে। সেজন্য আমি 2002 এর নাম লিস্ট তুলতে পারিনি, কারণ 2001-এ গেছি, 2003-এ ফিরেছি। আচ্ছা, 2002-তে আমি পুরোটাই অ্যাবসেন্ট ছিলামই না। এটা পাঠিয়েছে আমার ইউনাইটেড নেশনস, আমার রেকর্ডে রয়েছে, সেগুলো আমার সার্টিফিকেট রয়েছে সমস্ত জায়গাতে। এগুলো তো ডিজিটাইজড হয়ে গেছে এখন, এগুলো আমাদের সার্ভিস রেকর্ড সব জায়গাতে আছে। তারপরে আমি যাকে দিয়েছিলাম যে আমার আগের ভোটার আইডি কার্ড, যেটা পরে করেছি, যেটা 21 সালে, যে 24 সালে যেটা ভোট দিয়েছি, 21 সালে ভোট দিয়েছি, সেটা সেই দেওয়ার পরও, পাসপোর্ট দেওয়ার পরও, তারপরে তারা বলছে নোটিশ দিল আমাকে। তো তখন বাধ্য হয়ে আমাকে যেতে হলো। তারপর কি হলো? আমি ওই পেনশন পেমেন্ট অর্ডার একটা থাকে, পিপিও, ওইটা থাকে, আইপিএস এর যে ইয়েটা আর কি, অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেগুলো নিয়ে আমি তারপরে গেলাম। যেটা তারপরে করে দিয়েছে, আমি দেখলাম লাস্টে আমার নাম আছে। তো এই যে আমার ক্ষেত্রে যদি এই জিনিসটা হয়, তাহলে আমি ভাবছি গ্রামে গঞ্জে প্রত্যন্ত এলাকায় কত মানুষ কত সাফার করছে, সেটা নিয়ে মানে ভাবা উচিত যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার নির্লজ্জভাবে যেভাবে মানুষের ঘাড়ে তার দায়িত্ব চাপিয়ে দিল, তার নিজের কাজটা, সেটা খুব অনৈতিক এবং ইউনিক। এরকমটা দেখা যায়নি, স্বাধীনতার পর কোনদিন হয়নি। এতদিন আপনি পুলিশ হিসাবে কাজ করেছেন, এবার নেতা হিসাবে কাজ করছেন, কোনো ডিফারেন্স আছে? হ্যাঁ, ডেফিনেটলি। ও পুলিশের কাজটা একদম অন্যভাবে হতো, আর এই যে রাজনীতির কাজ, সেটা একদম অন্য। দুটোই তো মানুষের সেবা। কিন্তু ওটা তো ছিল একটা পুলিশের জায়গাতে, সেটা সেবা ঠিক বলবো না, হ্যাঁ সার্ভিস, এক কথায় যেটা আছে যে কর্তব্য করা মানুষের প্রতি, যেটা আমার কাজ আর কি, সেগুলো ডিফাইন্ড আছে। আর এই যে বিধায়ক হওয়া, এটার অনেক ডিফারেন্স, এটা ওয়াইড অনেক বেশি। এবার কাজ করার সুযোগ কতটা আছে সব জায়গাতেই আলাদা করে ডিফাইন করা আছে। আপনি আগের ইন্টারভিউতে আমাদের বলেছিলেন যে আপনি অনেক কিছু কাজ করতে চান, কিন্তু সবটা এখনো আপনি সুযোগ পাননি। না, পারিনি সবগুলো করতে। কিছু কাজ তো নিশ্চয়ই করেছি, এমএলএ হিসাবে অনেক কাজ ছিল করার, কিন্তু যেগুলো ভেবে রেখেছিলাম, যেভাবে ভেবেছিলাম সেভাবে হয়নি। আমার বিধায়ক হিসাবে আমার এলাকাতে অনেক চেষ্টা করেছি, বহু উন্নয়নের কাজ করার চেষ্টা করেছি, সেগুলো কিছুটা করতে পেরেছি, কিছুটা পাই, এটা অস্বীকার করার উপায় নেই। তো যত কাজ করতে চেয়েছিলাম, যেরকম এক্সপেক্ট করেছিলাম, সেগুলো হয়নি। মনে হয় ভবিষ্যতে পাবেন? আমার মনে হয় যে আমি সুযোগ ভবিষ্যতে পাবো, সুযোগ পেলে তখন কাজ করবো। এর মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক ব্যানার্জির সঙ্গে আপনার কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়, টুকটাক কথা হয়েছে। আচ্ছা, কিছুদিন আগে বাবরি মসজিদ ইস্যুতে আপনি হুমায়ুন কবিরের পাশে দাঁড়িয়েছেন, তো আপনার কি মনে হয় যে সেটা কোনোভাবে এফেক্ট ফেলতে পারে? দেখুন, বাবরি মসজিদের পাশে আমি ঠিক দাঁড়াইনি। ও বলেছে আমি বাবরি মসজিদ করছে, করুক, এটাই আমি বলেছি। কারণ এটা একটা তার
এর মধ্যে পড়ে আর কি, যে মৌলিক অধিকার যে তার ধর্মচারণ সে করবে, সে বাবরি মসজিদ করবে কি করবে। বাবরি নামটা নিয়ে অনেক আপত্তি করেছেন, আমার সেক্ষেত্রে আমার বলে নিয়েছে এটা করছে করুক, সেটাও নিয়ে পাশে দাঁড়ানো বলতে আমি ওর বিরুদ্ধাচরণ করিনি। বাবরি মসজিদ নিয়ে একটা আবেগ তৈরি হয়েছে সেটা আমি বলেছি, যে বাবরি মসজিদ নিয়ে একটা আবেগ মানুষের মধ্যে কাজ করেছে, সেটা আমি বলেছি। তো সেই জন্য প্রচুর লোক জমায়েত হয়েছিল যখন 6ই ডিসেম্বর। যে এত মানুষ টাকা দিচ্ছে স্বতঃস্ফূর্তভাবে, বিষয়টাকে আপনি সাপোর্ট করছেন? না, মসজিদ তৈরি করার জন্য আমি এটা মুসলমানদের মধ্যে প্রবণতা দেখেছি, বিশেষ করে যারা ধর্মপ্রাণ মুসলমান, সে যদি একবেলা খেতে নাও পায় তাতেও সই আমি মসজিদে কিছু টাকা ডোনেট করবো, মানে আমার কন্ট্রিবিউশন থাকবে মসজিদ তৈরির জন্য। এটা ওরা সবাই বিশ্বাস করে যে আমি একটা মসজিদ তৈরির জন্য দান করবো, মানে এটা একটা সেলফ স্যাটিসফ্যাকশন বলতে পারেন, এটা সমস্ত ধর্মপ্রাণ মুসলিমরা করে থাকে। আচ্ছা, এটাকে আপনি খারাপ বলতে পারেন না, সে তার স্যাক্রিফাইস, তার যেরকম ভাবে ধর্মচারণ না করে। না, খারাপ বলছি না, বলছি মানে মানসিকতাটা সে তো বোঝার ভালো কথা, চেষ্টা যে করছি। ঠিক আছে সে তার জন্য খ্রিস্ট সাধন করতে রাজি আছে, কম্প্রোমাইজ করতে রাজি আছে তার খরচের সঙ্গে, 1 মাস হয়তো কম খরচ করবে, করে সেই টাকাটা সে ডোনেট করছে মসজিদের জন্য, মসজিদ তৈরি করার জন্য। এটা ধর্মপ্রাণ হিন্দু, ধর্মপ্রাণ মুসলমান সবার ক্ষেত্রেই প্রযোজ্য। ধর্মপ্রাণ হিন্দুরাও দেখেছি। এবং আপনাদের নামটা এক হওয়ার জন্য আপনার কাছে অনেক টাকা এসেছে। হ্যাঁ, প্রচুর লোক আমাকে ফোন করেছে টাকা দেওয়ার জন্য। তো আমি বললাম যে আমি তো হুজুর নই, আপনি অন্য জায়গায় ওই নাম্বার খুঁজুন, মুর্শিদাবাদ যে এমএলএ আছে। তো আমাকে বলছে যে আপনিও এমএলএ না। আমি বললাম যে আমি এমএলএ, কিন্তু আমি বাবরি মসজিদ করছি না, ওর সঙ্গে আমার যোগাযোগ নেই। হুমায়ুনের সঙ্গে এমনি বিধানসভায় দেখা হলে, আমি ওই জেলায় চাকরি করি তখন থেকে পরিচয় ছিল। তো বিধানসভায় যখন দেখা হয়েছে তখন আমার সঙ্গে দেখা হলে হাই হ্যালো এটা তো হতেই থাকে, দু একটা কথাও হয়, হাসি ঠাট্টা একটু হয়, সেগুলো ডিফারেন্ট থিং। কিন্তু আমি আবার বলছি যে ধর্ম আর রাজনীতি দুটো একদম আলাদা জিনিস। তবে হ্যাঁ, যে লোকটা জমায়েত হয়েছিল সেটা আবেগ থেকেই হয়েছে, কারণ ওই বাবরি মসজিদের প্রতি যে একটা আবেগ, সেটা থেকে কিন্তু এই জমায়েতটা হয়েছিল। দ্যাট ইজ ট্রু। আপনার কাছে হাইয়েস্ট কত টাকার অফার এসেছিল? না, সেই অ্যামাউন্ট বলা ঠিক হবে না, কারণ এই টাকাটা ওর কাছে গেছে কিনা জানি না। তবে আমি নিলে কয়েক কোটি টাকা আমি হয়তো করতে পারতাম, পেয়ে যেতাম, কিন্তু আমি কোনোদিন টাকার দিকে তাকাই না। আমার কাছে কেউ একটা লরি ভর্তি যে টাকা এনেও যদি রেখে দেয় যে ফুল লরি এখানে টাকা আছে আপনার, আমি নেবো না। আমার মধ্যে সেই এটা আছে। আমি টাকা নিয়ে কি করবো? টাকা তো খাবো না। আমার সারাদিনে খরচা হয় 200 টাকা 300 টাকা খেতে। আচ্ছা, তো আমার বিরাট কিছু খরচ নেই, আমার কোনো অ্যাম্বিশনও বিরাট কিছু নেই টাকা রোজগার করবো একটা বিশাল, একটা মিনিমাম যেটুকু হলে হয় আমার সেটাতে চলে যায়। সেজন্য আমার টাকার প্রতি কোনো মোহ নেই। আচ্ছা, রিসেন্টলি তো আপনি নিশ্চয়ই শুনেছেন যে রাজীব কুমার রাজ্যসভার টিকিট পেয়েছেন। হ্যাঁ, রাজীব কুমার রাজ্যসভার টিকিট পাওয়াটা আমি খুব খুশি হয়েছি, তাকে কনগ্রাচুলেশনও জানিয়েছি। হ্যাঁ, আপনি ফেসবুকেও লিখেছেন সেটা। হ্যাঁ, তার কারণ হচ্ছে রাজীব কুমার এমন একজন মানুষ যিনি, দেখুন আমাদের পশ্চিমবাংলায় অনেক পুলিশ অফিসার আসেন, অনেক পুলিশ অফিসার চলে যান, তাকে বিভিন্ন জায়গায় সারদার এটা বা ওটা বিভিন্ন জিনিস নিয়ে, ইস্যু নিয়ে তার সঙ্গে অনেক টাসল হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টের বা সিবিআই এবং এই কারণেই মানুষ বলছে এটা সারদার উপহার। না না, সারদার উপহার টুকর নয়। পুলিশ অফিসার যখন থাকে, কাজ করি আমরা, তখন সবার আমাদের একটা দায়িত্ব থাকে। একটা দায়িত্ব হচ্ছে টুয়ার্ডস সোসাইটি, একটা দায়িত্ব হচ্ছে টুয়ার্ডস গভর্নমেন্ট। এখন উনি ঠিক কোন দায়িত্ব পালন করতে গিয়ে আমি তো নয় কোনোদিন জিজ্ঞেস করিনি, বা এই নিয়ে সারদা নিয়ে কথা হয়নি। দুটো দায়িত্বই আমাদের পালন করতে হয়, যে সরকারের একটা আদেশের ব্যাপার থাকে, তাছাড়া যে আইনটাকে ইমপ্লিমেন্ট করা সোসাইটিতে, সেটাও খুব টাফ। সরকার সাহায্য না করলে আপনি করতে পারবেন না। সেই ইমপ্লিমেন্ট করতে গিয়ে উনি কি করেছেন না করেছেন এটা আমি জানি না, কিন্তু আমি রাজীব কুমারকে যারা চিনি, দীর্ঘদিন আমরা একসঙ্গে কাজ করেছি, সিআইডিতে ছিলাম। কত ঝাড়খণ্ডে সে জামতারা থেকে লাতেহার থেকে আরম্ভ করে রাঁচি হয়ে বিভিন্ন জায়গাতে একই গাড়িতে করে একই সঙ্গে রাত বিরেতে কত জায়গায় ঘুরেছি। যখন নন্দীগ্রাম মুভমেন্ট হয় তখন এই সাতেঙ্গাবাড়ি, ভাঙাবেড়া, জাহাজবাড়ি আর ওই নন্দীগ্রাম, এই সমস্ত জায়গাতে আমরা মোটর বাইক চালিয়ে, আমি মোটর বাইক চালাচ্ছি, উনি হয়তো পিছনে ক্যামেরা নিয়ে বসেছেন। ক্যামেরা নিয়ে বসেছেন? টিভি ক্যামেরা নিয়ে, যে আমরা রিপোর্টার, এখানে আমাদের কার্ড ঝুলছে, টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্টার বা এই হিন্দুস্তান টাইমসের রিপোর্টার, এরকম করে রিপোর্টার সেজে আমরা ওর ভিতরে ঢুকেছি। তো তিনি অত্যন্ত দক্ষ একজন অফিসার, ভীষণ সৎ এবং ভীষণ মানবিক রাজীব কুমার। তো তিনি এখানে চাকরি করতে এসেছেন 89 থেকে, এখানে সঙ্গে মানুষের সঙ্গে একাত্ম হয়ে গেছেন। তিনি আজকে একদম পুরোদস্তুর বাঙালি। এবং রাজীব কুমারের মতো অফিসার আমি খুব কম দেখেছি। আমাদের ডিপার্টমেন্টেই অনেক অফিসারকে দেখেছি, খুব ভালো অফিসার। আমি যাকে খুব ভালো লাগে আমার সে কুলদীপ সিং, যিনি এখন মণিপুরের দায়িত্বে রয়েছেন, ওএসডি হয়ে দায়িত্বে রয়েছেন, পুরো মণিপুরটা দেখছেন, বহুদিন থেকেই রয়েছেন। রাজীব কুমার একজন, এরকম আরও আছে, নারায়ণ ঘোষ ছিলেন। কিছু কিছু অফিসার মনে খুব দাগ কেটে যায় না, তো কিছু কিছু অফিসারের কাজ, তার মানবিকতা, তার কাজ করার প্যাটার্ন আপনার ভালো লাগবে। সে রাজীব কুমারের সঙ্গে যারা মিশেছে বা কাজ করেছে তারা জানে যে রাজীব কুমার কতখানি দক্ষ এবং তিনি কেমন ধরনের মানুষ।
কত সেন্সিটিভ মানুষ, তিনি কোনদিন র্যাঙ্ক ফাইল এইসব দেখেন না। উনি যদি জানেন যে একটা হোমগার্ডের থেকে আমার কাজ হতে পারে, তিনি তার কাছে চলে যাবেন বা তাকে নিজের চেম্বারে ডেকে পাঠিয়ে তার সঙ্গে কথা বলবেন। যেটা হয়তো উনি ভাবছেন যে আমার এডিজিকে দিয়ে কাজটা হবে না, এই কাজটা আমার হোমগার্ডকে দিয়ে হবে, বুঝতে পেরেছি। হোমগার্ডকে দিয়ে কাজটা করিয়ে নেবেন। তার এই তৃণমূলে আসাটা আপনার কাছে কি এক্সপেক্টেড ছিল? না, আমি এটা জানতাম না, একেবারেই জানতাম না, এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম যে হয়তো উনি অন্য কিছু করছেন। আমি জিজ্ঞাসা করেছিলাম যেদিন উনি রিটায়ার করবেন 31 তারিখে, তার আগের দিন আমার সঙ্গে ওনার দেখা হয়েছে, অনেকক্ষণ কথা হলো। উনি চা কফি খাওয়াতে চাইলেন, এরকম খুব ব্যস্ত ছিলেন, তাও বললেন কফি খেয়ে যাও, তো কফি খেতে ভালোবাসেন না, আমি আজকে কফি খেয়ে এসেছি। আচ্ছা, তো তার সঙ্গে কথা হলো একটুখানি। তো আমি জিজ্ঞেস করলাম, বলে দেখতে হ্যাঁ ক্যা হুয়া আগে আগে। তো আমি ভাবলাম যে উনি হয়তো অন্য কিছু চিন্তা করছেন, বাইরে চলে যাবেন, বিদেশে থাকবেন, ওনার ছেলে বাইরে থাকে। আচ্ছা, এই যে পুলিশরা রাজনীতিতে চলে আসছে, এটার পর আপনার কি মনে হয় রাজনীতির কিছু চেঞ্জ হবে? কিছু চেঞ্জ হবেই। দেখুন, আমাদের এখানে রাজনীতি যারা করে তাদের আপনি জানেন যে তাদের তারা কেমন মানুষ, কিভাবে আসে, কিভাবে লড়াই করে তারা বেঁচে আছে। আমি সবাই মানুষকে দেখেছি যারা কি স্ট্রাগলটা করে আর কি। একটা রাজনীতি করতে গেলে গ্রাউন্ড লেভেল থেকে যে রাজনীতিটা করে, আমরা তাদের শুধু এটা দেখি। অনেক বেশি লোক ফোকাস করে কিসের উপরে, হাইলাইট করে, ফোকাস করে সে কোথায় কি করছে, কোথায় হাই হ্যান্ডেডনেস আছে, কোথায় দুর্নীতি করছে। কিছু লোক তো করছে ঠিকই, কিন্তু তাদের যে স্ট্রাগলটা, যারা স্ট্রাগল করে উপরে উঠে আসছে, তাদেরটাও একটা দেখার মতো। তো তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য যারা টেকনিক্যালি খুব এক্সপার্ট, জানেন যে কোথা থেকে কাজটা বেরোবে, কোনখান থেকে কাজটা হবে, কিভাবে করা যায়, তো এরকম কিছু লোক তো সবসময় থাকা দরকার। এরকম নয় যে ঝাঁকে ঝাঁকে আইপিএস অফিসার, ঝাঁকে ঝাঁকে আইএস অফিসার চলে আসছে, তা তো নয়। কয়েকজনই আসছে এখন পর্যন্ত। তৃণমূলের কংগ্রেসের 5-6 জন আইপিএস অফিসার এসেছে। ধরুন হায়দারাজি সাফি ছিলেন, রাজপাল সিং ছিলেন, তারপরে মাঝখানে আর কেউ আসেননি, আমি এলাম, তারপরে প্রসূন ব্যানার্জি এসেছে, এবার রাজীব কুমার সাহেব এসেছেন। এতে আমার মনে হয়, বিশেষ করে রাজীব কুমার জন্য আমি বলি যে উনি আমাদের পার্টি শুধু নয়, বেঙ্গলের জন্য অনেক কাজ করতে পারবেন, এবং এটা এনরিচ হয়েছে পার্টিটা ডেফিনেটলি। আচ্ছা, বিজেপি যদি ভালো রেজাল্ট করে, আপনার মনে হয় যে অন্যান্য পুলিশ যারা আছেন আইপিএস র্যাঙ্কে, তারা বিজেপির দিকে ঝুঁকবে? বিজেপিতে একজন গেছিল, এই যে ভারতী ঘোষ ছিল, তারপরে আরো দুজন গেছিল। এখন বিজেপি দেখুন 12 বছর তারা সেন্ট্রালের ক্ষমতায় রয়েছে। আমি তো বিজেপির কোনো ভালো কাজ দেখছি না। এই যে নরেন্দ্র মোদী ইসরায়েল চলে গেলেন, এটা উনি আন্ডার প্রেসার গেছেন, এটা বোঝা যাচ্ছে। এগুলো আমরা লিখতে পারছি না, কিন্তু বলতে পারছি যে এর জন্য যে ডোনাল্ড ট্রাম্প বলেছে তুমি ওখানে যাও, মানে হি ডান্সিং টু দ্য টিউন অফ ডোনাল্ড ট্রাম্প। তার কিছু একটা প্রেশার তৈরি করেছে। কি গোপন প্রেশার, কি ব্যাপারটা আছে আমি জানি না। অনেকগুলো জিনিস হতে পারে, একটা ট্যারিফ হতে পারে, একটা এফস্টিন ফাইল হতে পারে, আরও কিছু প্রেশার হতে পারে, ডিল কিছু হতে পারে। কারণ নরেন্দ্র মোদী প্রথম দিন থেকে বলে আসেন যে হি ইজ এ গুড বিজনেসম্যান, তিনি ডিলে বিশ্বাস করেন। একই ডিলের কথা কিন্তু বলেন বারবার করে ট্রাম্প, যে আই বিলিভ ইন ডিল। ইরানের সঙ্গে তিনি ডিল করতে চাইছিলেন, এদিকে নিকোলাস মাদুরো যে আমাদের ভেনেজুয়েলার প্রেসিডেন্ট ছিলেন, তার সঙ্গে ডিল করতে চাইছিলেন। যখন হলো না, তাকে তুলে নিয়ে চলে এলেন। ইরানের আয়াতুল্লাহ খমিনিকে মেরে দিলেন। তো আয়াতুল্লাহ খমিনি একটা মানুষ, সে তাকে মেরে দিলেই যে গোটা ইরান ধ্বংস হয়ে যাবে তা তো নয়, ইরান রিটিলিয়েট করছে। এটা সবাই জানে যে গোটা বিশ্বে আজকে আমেরিকার যা শক্তি, যা এয়ার পাওয়ার, যা ফায়ার পাওয়ার, বা যা তার মিলিটারি, সব মিলিয়ে তাদের টেকনোলজি, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এত বেশি উন্নত, অন্যদের থেকে অনেক বেশি, হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। ইরান হয়তো গুড়িয়ে যাবে, ইরানকে ধ্বংস করে দেবে, কিন্তু এটা তো যুদ্ধটা হচ্ছে মানবিকতার বিরুদ্ধে যুদ্ধ। তুমি ইসরায়েলকে তুমি কি বলছো না, ইসরায়েল এইটুকু দেশ হয়ে সে পারমাণবিক বোমা বানিয়ে বসে আছে, তুমি ইরান বানাচ্ছে কিনা তার মধ্যে ঢুকতে যাচ্ছ। একই জিনিস 2003 সালে আপনার মনে আছে যে বুশ, জুনিয়র বুশ আর কি, তিনি অ্যাটাক করেছিলেন ইরাক। সেখানে বলছেন যে উইপন অফ মাস ডিস্ট্রাকশন আছে। তো খুঁজে খুঁজে পেয়ে একে গোটা ইরাককে ধ্বংস করে দিলেন, উনি যুদ্ধ করলেন, পুরো ধ্বংস করে দিলেন। ওর সহযোগী আরও কয়েকজন গালফ কান্ট্রির কয়েকজন ছিল, ধ্বংস করে দিয়ে কী পেলেন? কিছু তো উইপন অফ মাস ডিস্ট্রাকশন পাওয়া যায়নি। কয়েকটা মিসাইল পাওয়া গেছে, কিছু AK-47, কিছু আর্মস পাওয়া গেছে। এটা যে কোনো দেশের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে দরকার হয়, কিন্তু উইপন অফ মাস ডিস্ট্রাকশন বা নিউক্লিয়ার উইপন সে তো ইরাকে পায়নি। কি পেয়েছিল ইরাকে? কিছুই পায়নি। ভার্চুয়ালি সাদ্দাম হোসেনকে সে ফাঁসিতে লটকে দিল। তো সাদ্দাম হোসেন কিছু লোককে হয়তো মেরেছে, ঠিক আছে, তুমি তো কম লোককে মারছো না। আজকে গাজাতে প্রায় 80,000 লোককে মেরে দিয়েছে। হামাস অ্যাটাক করেছে 7 অক্টোবর 2023, এটা আমরা সবাই কন্ডেম করেছি। আমি বারবার বলবো এই ঘটনাটা হামাসের করা উচিত হয়নি, ঠিক আছে, এটা কন্ডেম করলাম। তুমি হামাসকে একদম নিস্তেনাবুদ করে দাও, শেষ করে দাও, ফিনিশ করে দাও, কিন্তু তুমি গাজাকে আক্রমণ করে একটা পুরো দেশকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে।
গোটা দেশটাকে একটা জঞ্জাল হয়ে গেছে। সেই সাধারণ স্ক্র্যাপটা মানুষের সরাতে হয়তো কয়েক বছর লেগে যাবে। তার 80,000 মানুষকে মেরে দিয়েছে, তার মধ্যে শিশু ছিল 18,000, শিশু আর মহিলা মিলে প্রায় 30,000। একটা ফ্যামিলিতে 8 জন আছে, তার 7 জনকে মেরে দিল, মারা 6 জনকে মেরে দিল। তো আরেকজন সেই লোকটা কি তৈরি অনেকে হবে? আমার মতো, সবাই তো আর আমার মতো হবে না, শান্ত হয়ে যাবে না, সবাই সাধু সন্ন্যাসী হয়ে যাবে না, কেউ কেউ টেরোরিস্ট হবে। সেই জিনিসে টেরোরিস্ট বন্ধ হচ্ছে না। সব থেকে বড় টেরোরিস্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর নেতানিয়াহু। বেঞ্জামিন নেতানিয়াহু একটা আদ্যপান্ত করাপ্ট লোক। তার দেশেই তেল আবিবেই তার কোর্টে বিভিন্ন জায়গাতে ট্রায়াল চলছে এবং তাতে বোধহয় একটা দুটো সাজাও হয়ে গেছে এবং সে জোর করে একরকম ক্ষমতা দখল করে রেখেছে এবং এই বছরের শেষে সেখানে ইলেকশন আছে। তাকে কোনো ইউরোপ দেশে ঢুকতে দেয় না, ঢুকলেই সে অ্যারেস্ট হয়ে যাবে। আমাদের পৃথিবীতে নামমাত্র হয়তো 202-4টে কান্ট্রি আছে, কিন্তু 195টা যে রেকগনাইজড কান্ট্রি আছে তার মধ্যে 120টার বেশি দেশে নেতানিয়াহু আজ ঢুকতে পারে না। সেখানে নরেন্দ্র মোদী লাফাতে লাফাতে চলে গেল যে আমরা হচ্ছে বৃহত্তর গণতন্ত্রের দেশ, সব থেকে বড় গণতন্ত্র এটা দেশ। আচ্ছা, আমরা এটা তো জানি যে প্যালেস্তাইনের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক ছিল, বরাবরই ভালো সম্পর্ক ছিল। এবং পিএলও যে প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন, যে ইয়াসের আরাফাত, তাকে ভারতরত্ন পর্যন্ত দেওয়া হয়েছিল। সে তো নোবেল লরিয়েট, নোবেল পুরস্কার পেয়েছিলেন। তারপরে তাকে ভারতরত্নও দেওয়া হয়েছিল। তার সঙ্গে ইরাকের সঙ্গে, ইরানের সঙ্গে, এই মধ্যপ্রাচ্যের সব দেশগুলোর সঙ্গে ভারতের সম্পর্ক বরাবরই খুব ভালো। কিন্তু এখানে একটা বেসিক জিনিস বুঝতে হবে আপনাকে, যে জিওনিস্ট, যে জায়নবাদী যে তত্ত্ব আর কি, একই রকম ধরনের তাদের ঘৃণা, মুসলিম বিদ্বেষ, একই ধরনের ঘৃণা কিন্তু রয়েছে এর মধ্যে, আরএসএস এবং বিজেপির মধ্যে। আপনি দেখুন না, একটা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, যে কিছুদিন আগেও কংগ্রেস ছিল, সে মুসলমানকে দেখে একটা গান তাক করছে। ভাবতে পারছেন, চিফ মিনিস্টার টার্গেট করছে একটা মুসলিমকে এবং সে মুসলিমদের অবহেলা করার জন্য, নেগলেক্ট করার জন্য খারাপ কথা বলে তাকে মিয়া বলছে। একটা মুখ্যমন্ত্রীর মুখে মিয়া কথাটা সাজায়? সে মুসলমান বলুক, মুসলিম বলুক, তার সঙ্গে যত ডেরোগেটরি কথা বলুক, কিন্তু তাকে উপহাস করার জন্য মুসলমানদের বলছে মিয়া। আমাদের রাজ্যে তো প্রচুর মুসলিম রয়েছে, তো আপনার আমাদের তো 1/3 অফ দ্য পপুলেশন মুসলিম। এক্স্যাক্টলি, তো আপনার কি মনে হয় যে এই রাজ্যে তাহলে বিজেপির কোনো আসার সম্ভাবনা নেই? বিজেপির, আপনি লিখে রাখুন, কে স্বপ্ন দেখছে আমি জানি না, দূর দূর স্বপ্নেও কোথাও বিজেপির কোনো সম্ভাবনা নেই। ভোটের রেজাল্ট কি হয় সেটা তো সময় বলবে। আমি একটুখানি আপনার পুলিশ জীবনে ফিরবো। আপনার এত যে অভিজ্ঞতা রয়েছে সেখান থেকে মানে যতগুলো আপনি আগের বার আমাদের শুনিয়েছিলেন, সেই প্রত্যেকটাই অসম্ভব হার হিম করা ছিল। বহু ঘটনা রয়েছে। তার মধ্যে একটা ঘটনা হচ্ছে বিজয়া বসুর ঘটনাটা, বিজয়া বসু হত্যা ঘটনা, যেটা খুব সম্ভবত 2014 সালে হয়েছিল, 6ই জানুয়ারি। বিজয়া বসু একা নয়, তার মেয়ে আত্রেয়ী বসু এবং তার পিসি প্রভারানী দেবী, প্রভারানী দাস, তার পিসি, তারও ছিল প্রায় 70-71 বছর বয়স। তো তিনিও মার্ডার হয়েছিলেন, মানে 3জন মার্ডার হয়েছিলেন একই সঙ্গে। তো ঘটনাটা এরকম, যে ঘটনা ছিল 6ই জানুয়ারি 2014 সাল, এবং তাদেরকে প্রসাদ খাইয়ে মারা হয়েছিল। হ্যাঁ, আমি বলছি ঘটনাটা। হ্যাঁ, তো আমি বাংলো থেকে বেরিয়ে আমি ওই ব্যারাক স্কোয়ারের উল্টো দিকে, আমার ব্যারাক স্কোয়ারের পাশেই একটা অফিসটা আছে, দোতলায় অফিস, ওখানে বসেছি। বসতেই একটু আমার মোবাইলে রিং এলো। তো আমি দেখছি যে মোহাইমেনুল হক, ওই আমার আইসি বহরমপুর, ফোন করছে। তখন কথা হবে হার্ডলি এরকম 11:15 বাজে, আমাকে ফোন করছে, বলে স্যার কাদাইতে, মানে বহরমপুর টাউনে কাদাইতে একটা খুব দুর্ঘটনা ঘটে গেছে, বড় রকম ঘটনা ঘটে গেছে। আমি কি হলো? ও খুব গলাটা খুব ডাউন। আপনি সেই সময় কোথায় ছিলেন? আমি অফিসে বসেছিলাম, এসপি অফিসে বসে আছি। আচ্ছা। আমি জাস্ট অফিসে ঢুকেছি, আচ্ছা। ঢুকে জাস্ট ফাইলটাকে এরকম করে উল্টে দেখছি যে কি কি খবরগুলো আছে। তার মানে খুব আমাদের message সকালই গুলো থাকে, হবে। একদম সকাল 11:15টার সময়। আচ্ছা। আমি তখন ফাইলে বোধহয় এরকম সই করছি, কিছু এরকম পরপর পাতা উল্টাচ্ছি, মেসেজগুলো দেখে নিচ্ছি, পড়ছি। তো তখনই ফোনটা এলো, মোবাইল ফোনটাতে নামটা তো উঠে যায়, তখন নিয়ে ফোন করলাম। তখন বলছে যে স্যার খুব দুর্ঘটনা, একটা বড় ঘটনা ঘটেছে কাদাইতে। কাদাই মানে কোথায়? আমরা কাদাই কোন জায়গাটা? বলে এই যে স্যার আপনার ন্যাশনাল হাইওয়ে, যেখানে আমরা আছি ন্যাশনাল হাইওয়ের পূর্ব দিকে, হ্যাঁ, আমার টাউনশিপের ভিতরেই, তখন খাগড়ার কাছে। এটা তো আপনার পক্ষে বোঝার সুবিধা হবে, কারণ আপনি তো যে কোনো জায়গায় গিয়ে আগে ম্যাপটা ভালো করে দেখেন। হ্যাঁ, আমি ম্যাপটা খুব ভালো করে লক্ষ্য রাখি। তখন বলছি যে কাদাইতে, হ্যাঁ কি হয়েছে? বলে একটা আশাবরী বলে একটা অ্যাপার্টমেন্ট আছে, সেখানে 3টে মেয়ে একই ফ্ল্যাটে খুন হয়ে গেছে, 3টে মহিলা। আমার খুব দুর্ভাগ্যজনক ঘটনা। তো বলছে হ্যাঁ স্যার কি? আমি কি হতে পারে? বলে গোটা বাড়ি তছনছ হয়ে আছে, আলমারি ফালমারি থেকে সমস্ত জিনিসপত্র বার করে ছুঁড়ে ফেলে দিয়েছে, মানে বার করে ফেলেছে, সেখান থেকে যা জিনিসপত্র ছিল সব নিয়ে গেছে। দরজার বাইরে কোলাপসিবল গেটে তালা লাগানো আছে। তো এটা যেন ডিটেকশন হয়নি। এটা ছিল সোমবার দিন, আমার মনে আছে। তো সোমবার দিন মনে আছে এই জন্য যে ওই দিনই ও অফিসটা খুলেছে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে আমি আসি। আমি তার বেল দিয়ে আড্ডালিকে বললাম যে তুমি, ওই ডিএসপি টাউন ছিল তখন, ইশরাত জাহান বলে, এখন বোধহয় এতে আছে, চন্দননগরে আছে। ও চন্দননগরেও আমার কাছে কাজ করেছে। তো আমি বললাম ইশরাতকে ডাকো। আমি ফোন দিলাম, ইশরাত এলো। তারপরে ইন্দ্রকে ডাকো, ইন্দ্র চক্রবর্তী, এখন বোধহয় ডিআইজি
এতে রয়েছে, সিআইডি কোথাও রয়েছে আর কি। তো ইন্দ্র চক্রবর্তী আমার অ্যাডিশনাল স্পিচ ওকে ডাকলাম, তা বললাম যে ঘটনা শুনেছো? বলে হ্যাঁ স্যার, আমাকে এইমাত্র ফোন করে আইসি বহরমপুর জানালো, ইশরাত বললো। তো আমি চলো আমি যাচ্ছি, তুমি যাবে? বলে হ্যাঁ স্যার, আপনি বেরোচ্ছিলাম, আপনি ডাকলেন বলে ফিরে এলাম, আমি বেরোচ্ছিলামই। তাহলে চলো আমার সঙ্গে চলো। তো আমি ওকে নিয়ে গেলাম। ইন্দ্রকে বললাম যে আমার কাছে প্রচুর ভিজিটার আসে সকাল থেকে, মানে ফার্স্ট আমি তখন ভিজিটার একটাও মিট করিনি। আমার কাছে 25-30টা করে ভিজিটার প্রত্যেকদিন থাকতো অফিসে। তো ওরা যাতে ফিরে না যায়, আমি ইন্দ্রকে বললাম তুমি তোমার অফিসে ডেকে এদের সঙ্গে কথাগুলো বলো, খুব ইম্পর্টেন্ট কিছু থাকলে পরে আমার সঙ্গে দেখা করতে বলো, তুমি একটু নোট করে রেখে দেবে, আমি এদের। এই ঘটনাটাই আততাই দরজায় তালা লাগিয়ে পালিয়ে গেছিল? হ্যাঁ, দরজার বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছিল কোলাপচুর গেটে, মার্ডার করেছে, করে তারপরে আততায়ীরা বেরিয়ে গেছে। তো আমি গেলাম, তা আমি বললাম যে তুমি আমাকে রাস্তাগুলো অলিগলিগুলো তো চিন না, আমি তুমি একটা এসকর্ট পাঠাও। তো আমাকে ওখানে এসকর্ট পাঠালো, আমি সঙ্গে সঙ্গে ওখানে চলে গেলাম। গিয়ে দেখি প্রচুর লোক থই থই করছে, আশাবরী অ্যাপার্টমেন্ট একদম বাজারের ভেতরে, হ্যাঁ, বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরা, গেট আছে, তো গেটটা খোলা, তো প্রচুর লোক থই থই করছে, জমে আছে। তারপরে আমি বললাম, ঢুকলাম, গিয়ে দেখি যে কিভাবে বার করলেন। তা বলছে এই তালাটা বাইরে একটা গদরেজের তালা, বললো যে এটাকে ভেঙে, আর দরজাটা ভেজানো ছিল, দরজাটা খুলে, মানে বাইরে একটা কোলাপসিবল গেট, তারপরে একটা দরজা, তারপরে সামনেই খুলেই ওখানে একটা ড্রয়িং রুম, ড্রয়িং কাম ডাইনিং রুম, তার মধ্যে টেবিলের মধ্যে দেখলাম একটা ছোট্ট, তারপরে আমরা ঢুকলাম, ধরে একটা কালী মূর্তি ছোট করে বসানো আছে, পুজো টুজো হয়েছে, মা কালীর মূর্তি যেটা পুজো হয়েছে, বোঝা যাচ্ছে, এটা বোঝা যাচ্ছে যেরকম একটা হয়েছে। তবে সব ফুলগুলো একটু শুকনো শুকনো লাগছিল। দেখে তারপরে আমরা ডেড বডিগুলো কোথায়, বলে স্যার এই পাশের বেডরুমে। তো আমি এক ঝলক পুরো দেখে নিলাম, একটু স্মেল আসছিল, পচা স্মেল আসছিল, গন্ধ আসছিল। তো সেই ডেড বডি তখন পড়ে আছে। তারপরে দেখে টেকে নিয়ে এক ঝলক, আমরা কি হয় ফটোগ্রাফিক মেমোরি, এক ঝলক যদি দেখি মানে সব জিনিসটা দেখে নিই, যে কি কি আছে, কোথায় কিরকম আছে। এটা যদি কেউ একটু পরে ডিসপ্লেস করে তখন আমাদের মনে থাকে আর কি, বা ছোট ছোট জিনিসগুলো চোখে পড়ে। তারপরে আমি বেডরুমে ঢুকলাম, তো ইশরাত, আমি আর ওই মহামেনুল হক, তার মধ্যে আমাদের যে ছিল আয়ও ছিল, ও ঢুকলো, আর পূরবী বলে একটি আমাদের এএসআই ছিল, সেও ঢুকলো। ভিতরে গিয়ে দেখি সুব্রত বলেছিল মানে আমার আয়ও আর কি, ঢুকলাম, ঢুকে গিয়ে দেখি 3টে ডেড বডি পড়ে আছে। দুটো হচ্ছে কি বিছনার উপরে, একটা যে মেয়ে আছে, বাচ্চা মেয়ে, একটা 17 বছর প্লাস বয়স, ও 12-এ পড়তো, ওর নাম হচ্ছে আত্রেয়ী বসু, ও পড়ে আছে। আর প্রভারানী দেবী, যে বয়স হচ্ছে প্রায় 70 বছর, তাকে একটা মশারি স্ট্যান্ডের সঙ্গে টাইট করে বেঁধে দিয়েছে, পিছনে হাত বাঁধা, সে একটা মশারি স্ট্যান্ডের মধ্যে করে ঝুঁকে করে বসে আছে, পুজো হয়ে বসে আছে। আর বিজয়া বসু যে মহিলা, সেও দেখি উলঙ্গ অবস্থায় পড়ে আছে মেঝের উপরে, কিছু সিঁদুর ছড়ানো, ভাঙা চুড়ি, কিছু ওই সিটি গোল্ডের গয়না টয়না এবং ছড়ানো রয়েছে, কাপড় জামা কিছু খাটের মধ্যে ফেলা আছে। আত্রিকেও একদম উলঙ্গ, পিছন থেকে হাত বাঁধা, পা দুটো, একটা পায়ের উপরে ভাঁজ হয়ে আছে, একটা পা ওই এর উপরে হেডবোর্ডের উপরে তোলা আছে। তাদেরকে ধর্ষণ করা হয়েছিল? তো তাদের প্রাইভেট পার্টসে সবারই ব্লিডিং ছিল আর কি। তো মানে প্রভাবতী যে বয়স্ক মহিলা, তিনি শুধু কাপড় জামা পরেছিলেন। আর এইগুলো হচ্ছে এই দুটো মহিলা, মানে আত্রেয়ী বসু বাচ্চা মেয়েটা, এটা উলঙ্গ ছিল, হাত পা বাঁধা, গলায় ফাঁস লাগানো। মেয়েটাকে দেখলাম যে গলায় ফাঁস লাগিয়েছে, তার ওড়না দিয়ে হাত পা বেঁধেছে, তার ওই সালোয়ার কামিজ ছিঁড়ে দিয়ে সেটা দিয়ে হাত বেঁধেছে, আর পাটা বাঁধা ছিল না ওর, মহিলার কিন্তু পা বাঁধা ছিল, মানে বিজয়া বসুর পা বাঁধা ছিল, পা এবং হাত দুটোই বাঁধা, গলায় ফাঁস লাগানো। আত্রেয়ীর শুধু গিয়েছিল দুটো হাত বাঁধা আর গলায় ফাঁস লাগানো। দেখে তো খুব শকিং একদম আর কি। পচে গেছে মানে ডিকম্পোজিশন হয়েছে, ব্যাড স্মেল আসছে। সবারই দেখলাম যে ঠোঁটটা হচ্ছে সাইনোসিস তৈরি হয়েছে। না, ঘটনার কতক্ষণ পর আপনারা গেছিলেন? এই ঘটনাটা হয়েছিল শুক্রবার দিন রাত্রিবেলা। আচ্ছা। পুরো শনিবার যে রাত্রিটা, সেই রাত্রি, মানে শুক্র গিয়ে শনিবার যে রাত্রিটা, সেই সময় ঘটনাটা ঘটেছে। শনিবার দিন পুরো পড়ে থেকেছে, রোববার দিন পুরো পড়ে থেকেছে, সোমবার দিন 10:30টার সময় তালা ভেঙেছে। যখন আমাদের মানে কিভাবে হয়েছে সেটাও বলছি, যে জেনেছি আমরা সোমবার দিন, মানে ডিটেকশন হয়েছে, ডেড বডিগুলো ডিটেকশন হচ্ছে সোমবার দিন 10:30। এখন হয়েছেটা কি, যে এই যে 3টে মহিলাকে আমরা গিয়ে দেখলাম যে পড়ে আছে, গন্ধ হয়েছে, কিন্তু ঠোঁটগুলো সব কালো হয়ে গেছে। এই ঠোঁটগুলো কালো হয় শ্বাসরোধ করে মেরলে, শ্বাসরোধ করে মারা অনেকগুলো আছে, ফাঁসি লাগলেও শ্বাসরোধ, স্ট্র্যাঙ্গুলেশন করলেও শ্বাসরোধ, মুখ চিপে মারা, যেটা আরজি করে ঘটনাটা ঘটেছিল, মুখ চেপে দম বন্ধ করে মারা, সেটাও থ্রটলিং, সেটাও একটা আছে। জলের মধ্যে পড়ে গেলে মানে হয়, মানে অ্যাসফিক্সিয়াল ডেথ যেগুলো আছে সবগুলোতেই বেশিরভাগ সময় এইটা ঠোঁটটা পুরো কালো হয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, কালো হয়ে যায়, রক্তটা জমাট বেঁধে যায়। তো আমি দেখলাম যে 3জনেরই ঠোঁটটা কালো একদম, তো বোঝা যাচ্ছে শ্বাসরোধ করে মারা হয়েছে, গলাতে ফাঁস লাগানোই ছিল অলরেডি।
তো এদের প্রত্যেকের গায়ে মানে বয়স্ক মহিলা বাদ দিয়ে দুজনে মা এবং মেয়ে দুজনেরই গায়ে বুকে এবং তলপেটে এবং পায়ে এগুলো সব ওই নখের দাগ আছে আঁচড়ানো, ঠিক আছে, মানে মার্কস অফ ভায়োলেন্স যেটা আছে বিশেষ করে বুকের মধ্যে রয়েছে, পেটের মধ্যে রয়েছে, মার্কস অফ ভায়োলেন্স রয়েছে, এটা বোঝা যাচ্ছে। আর বডিটা একটু ফুলে গেছে, সোয়েল করে গেছে, কিন্তু ওইটা তখন আরো প্রমিনেন্ট হয়ে গেছে, বোঝা যাচ্ছে। তো খুব শকিং লাগলো। তারপরে আমি ইসরাত ছিল আর ছিল ওই আয়ো ছিল, এই ছিল, সবাইকে বললাম যে তোমরা খুব ভালো করে ফটোগুলো তোলো, আর কোথায় কি কি আছে অনেকগুলো ফটো, আমি নিজেও মোবাইল ফোনে অনেকগুলো ফটো তুললাম, ইসরাতকে বললাম ফটো তুলে রেখে দিলাম। ইসরাত অনেকগুলো ফটো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে নিচ্ছিল, প্রত্যেকটা জিনিস মাইনিউটলি আমরা পরীক্ষা করতে শুরু করলাম। তো ওখানে দেখছি যে আলমারি ভাঙা, একটা আলমারি খোলা হয়েছে, লোহার আলমারি বড় খোলা, আর একটা আলমারিকে কাঠের ভেঙেছে, আরেকটা আলমারি দেখলাম ইনট্যাক্ট আছে, তখন ভাঙা হয়। 3টে আলমারি ছিল ওর মধ্যে, একটা খাট ছিল, একটা কোণে টিভি চলছিল, সেই টিভিটা চলছিল, মানে বন্ধ হয়নি। আচ্ছা, মানে কন্টিনিউ চলছিল, কন্টিনিউয়াস সেই চলছিল। সময়, হ্যাঁ বুঝতে পেরেছি। ওইটা সকালবেলা এরা গিয়ে বন্ধ করেছে, এই আমাদের যখন দরজা ভেঙে ঢোকে তারপরে ওই টিভিটা বন্ধ হয়েছে। তো যেটা বোঝা গেল যে এই যে বয়স্ক মহিলা এবং এই বাচ্চা মেয়েটা দুজনে মিলে বসে টিভি দেখছিল, ওটা ঠিক দরজার পাশেই একটা এর উপরে ছোট আলমারি ছিল, সেই আলমারির উপরে রাখা ছিল, সেই আলমারির উপরে টিভিটা এরা দেখছিল বসে বসে, সেটা বোঝা গেছে। সেই অবস্থায় ওদের মৃত্যুটা হয়েছে, মানে অ্যাটাকটা হয়েছে। তো আমরা বুঝতে পারছিলাম যে মার্কস অফ ভায়োলেন্স যেরকম থাকার কথা, যেরকম মানে 3টে জনকে মেরেছে, এতটা মানে যে আরো চিহ্নটা হওয়া থাকা, সেগুলো অতটা বেশি ছিল না। ওই জিনিসপত্র ছড়ানো আছে সেটা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা ভায়োলেন্সটা অত বেশি মনে হলো না। তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে আমি আবার এতে এলাম, ড্রয়িং রুমে এলাম। ড্রয়িং রুমে এসে দেখলাম যে মা কালীর মূর্তিটা রয়েছে, ওখানে ফুল টুলগুলো শুকিয়ে গেছে, পাশে একটা গামছা পড়ে আছে। তো এই গামছাটা তখন তো ওদের বাড়িতে কেউ বেঁচে নেই, তখন আয়ও বললো যে এই গামছাটা মনে হচ্ছে যে যারা মার্ডার করেছে তাদের হবে। মানে আপনারা ধরে নিয়েছিলেন যে একাধিক ব্যক্তি জড়িত, লোকে মিলেই মেরেছে, কারণ 3জন মহিলা ডাকাতি হয়েছে এটা বুঝতে। প্রথমে তো ইনিশিয়ালি আমাদের ইমপ্রেশনটা ছিল যে ডাকাতি হয়েছে, প্রথম থেকে আমরা ডাকাতি বলে ধরছিলাম। তারপরে কিচেনে গেলাম, কিচেনে গিয়ে দেখি যে একটা এর মধ্যে বাটির মধ্যে, বড় বাটির মধ্যে ওখানে 6টা আটার গোলা করা আছে, গোলা দিয়ে 6টা না 8টা এরকম গোলা দেওয়া আছে, তাই ওটাকে ঢাকা দিয়ে রাখা আছে। আর একটা বাটির, ছোট বাটির মধ্যে দিয়ে আছে দেখি একটা লাড্ডুর মতো জিনিস, সেটা হচ্ছে অর্ধেকটা খাওয়া অর্ধেকটা ঢাকা দেওয়া আছে। আর সিঙ্কের মধ্যে দেখলাম যে একটা প্লেটের মধ্যে চা কাপ আছে, চার কাপের প্লেট, আর ওই চা কাপের প্লেটের ধারেই হাত দিয়ে দেখলাম যে গুঁড়ো গুঁড়ো দানা দানা লাগছে, মানে ওটা সন্দেশ ছিল বলে মনে হচ্ছিল, ঠিক আছে, মানে সন্দেশ ছিল, ওটা সন্দেশের গুঁড়ো আর কি। তো সেটা সিঙ্কে নামানো হচ্ছে, ধোয়া হয়নি। এটা দেখলাম। বাথরুমে যখন গেলাম, টয়লেটে গেলাম, একটাই টয়লেটে যখন গেলাম মেঝের মধ্যে কয়েক ফোঁটা রক্ত পড়ে আছে। তখন আমি বললাম রক্তটা শুকিয়ে গেছে, তখন বললাম যে এটাকে ব্লেড দিয়ে, ফরেনসিক আসলে ব্লেড দিয়ে তখন স্ক্র্যাপ করে তুলবে ভালো করে, ছবিগুলো তুলে রাখা, ছবি তোলা হয়েছে। বাকি আর কোনো মার্কস অফ ভায়োলেন্স কিছু ছিল না, দেখলাম না। আচ্ছা, তো এইভাবে আমরা তদন্ত শুরু করলাম। তারপর ভাবলাম যে আমরা অনেকগুলো তারপর কি চুরি গেছে। তো ঘটনাটা এরকম হয়েছে যে কেউই তো বেঁচে নেই, কি তারা বলবে কি করে, সবই বেঁচে মারা গেছে। যে খবরটা পেয়েছে কিভাবে আমরা পেলাম পুলিশে, তো এদিকে বলছে লাস্টে শুক্রবার দিন রাত্রিবেলা দেখা গেছে, সন্ধ্যাবেলা দেখা গেছিল এই যে বিজয়া বসু সে এবং রিক্সা চড়ে বাড়িতে ফিরেছে, এটা ওকে দেখা গেছে শেষ। তখন হবে বেলা এই সন্ধ্যাবেলা 7টা সাড়ে 7টার সময়, এটা বললো। দারোয়ান ছিল, দারোয়ানকে জিজ্ঞেস করলাম, সে দারোয়ান আবার খুব গাঁজা খায়। আচ্ছা আচ্ছা, গাঁজা ফাজা খায়। সে জানুয়ারি মাসে, তখন 14 তারিখে 6ই জানুয়ারি ঘটনাটা। তো ন্যাচারালি ওই ঘটনাটা হয়েছে 4 তারিখ, ও বলছে যে শুক্রবার দিন, মানে সোমবার দিন 6ই জানুয়ারি ছিল, 5 তারিখ রোববার, 4 তারিখ হচ্ছে শনিবার ছিল। ওই শনিবার রাত্রিবেলা ওই রাত্রিবেলাটাতে মার্ডারটা হয়েছে, মানে ওই লাস্ট দেখা গেছে, তারপর থেকে আর দেখা যায়নি। আচ্ছা, আর জানলা দরজাগুলো সব যেহেতু শীতকাল সব বন্ধ ছিল, হয়নি। এবার এদের কি ছিল, ওর বোন ছিল ইরা মিত্র, ওই বিজয়া বসুর বোন হচ্ছে ইরা মিত্র। তো সেই ইরা মিত্র বলছে যে তারাও কি কাছাকাছি থাকেন, তারা ওই বহরমপুর টাউনেই থাকতেন। আচ্ছা, তো তারা গেছিল, বলছে যে দিদির আসার কথা ছিল একে নিয়ে, বোনজিকে নিয়ে আসার কথা ছিল রোববার দিন খেতে। তো ওদের শনিবার দিন ফোন করেছিল, তো শনিবার দিন ফোন দেখে সব বন্ধ, আউট অফ রিচ, বন্ধ না, আউট অফ রিচ। আর পিসিমার ফোনটা যখন ফোন করেছে তখন দেখে সেটা বন্ধ, মানে আত্রেয়ীর ফোন বলেছে আউট অফ রিচ, আর বিজয় বসুর ফোনও বলেছে আউট অফ রিচ। ফোনগুলো কোথায় ছিল? ফোনগুলো নেই, ওখানে ছিল না ফোন। এবং বললো যে আমার দিদির যে গয়নাবাটি ছিল তার মধ্যে ওই 5-6 ভরি গয়না হবে, এগুলো সব আমার জামাইবাবু সে বিক্রি করে দিয়েছিল। পরবর্তী সময়ে ও কিছু কিছু গয়না কিনেছিল। তো আমরা কি করতো বিজয় বসু,
বলছে ওই যে এলআইসি এজেন্সি করতো, তারপরে হচ্ছে ব্যাংকের সঙ্গে ইনভলভ ছিল, ব্যাংকের সেলসে ছিল, সেলস ডিপার্টমেন্টে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এই সমস্ত যেগুলো বিক্রি করে এই সমস্ত কাজগুলি করতো। বলে এই কাজটা অরিজিনালি আমার জামাইবাবু করতো, ও এখান থেকে ছেড়ে চলে গেছে। আমি বললাম ডিভোর্স হয়ে গেছে? বললাম ডিভোর্স হয়নি, আলাদা থাকেন, কিন্তু এরা থাকে না, মানে একে তাড়িয়ে দিয়েছে, আমার দিদি একে জামাইবাবুকে তাড়িয়ে দিয়েছে। বলে এত বেশি মাতাল ছিল এবং জুয়ারি, এবং তার বিভিন্ন মহিলার সঙ্গে এত যোগাযোগ ছিল এবং বিভিন্ন জায়গাতে রেড লাইট এরিয়াগুলো ভিজিট করতো, সেই জন্য ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। যা পেতো হাতে কাছে, যা পেতো বিক্রি করে জুয়া খেলে হেরে চলে আসতো, মদ খেয়ে চলে আসতো, আর নাহলে গিয়ে রেড লাইট এরিয়াতে নষ্ট করতে আসতো টাকাটা। এটা হচ্ছে কি ওর হিস্ট্রি। তা বলেছে যে আমার শনিবার দিন আমি ওকে ফোন করেছিলাম আউট অফ রিচ, তাহলে কোথাও গেছে হয়তো। তারপরে ও বলছে যে আমার দিদি অনেক থেকে বলছিল যে মন্দারমণি বা দীঘা কোথাও একটা বেরিয়ে আসবে, তারপরে হঠাৎ করে হয়তো ওখানে চলে গেছে, লোকে ডিস্টার্ব করবে বলে ফোনটাকে আউট অফ রিচ করে রেখেছে, বন্ধ করে দিয়েছে, আউট অফ রিচ আসছে। শনিবার দিন এভাবে কেটে গেল। রোববার দিনও ও বারবার ফোন করছে সকাল থেকে, মানে রোববার দিন খেতে যাওয়ার কথা। তো ওর এই যে বাচ্চা মেয়েটা ছিল ও হচ্ছে পাবদা মাছ খেতে খুব ভালোবাসে, আবার ওর মা দিদি আর কি বিজয়া ও চিংড়ি মাছ খেতে ভালোবাসে। আচ্ছা, তো ওই জন্য বাজারে পাবদা চিংড়ি দুটোই আর কি আনার প্ল্যানিং করেছে। ওর হাজবেন্ডকে বলেছে যে তুমি বাজারে গিয়ে এটাকে নিয়ে আসবে বলেছে। তখন বলছে দাঁড়াও আগে ফোন করে জেনে নিই ওরা আসবে কিনা, আজকে দুপুরে খেতে আসবে কিনা, আর পিসিমারটাকে আসতে হবে না, পিসিমার খাবারটাকে বাড়িতে পাঠিয়ে দেবে, এটাই হচ্ছে প্ল্যানিং ছিল রোববারের দুপুরের। ও বারবার ফোন করছে, ফোন তো আউট অফ রিচ। বল তাহলে বাজারে গিয়ে কি করবে, ও তো নেই মনে হচ্ছে। তো তখন ওরা বলছে তাহলে এরকম কিছু হবে, দেখি। ও যদি রেসপন্স করে ফোন খুলে, এবার 10 বার ফোন করেছে, রাত্রি পর্যন্ত ফোন করেছে, পায়নি। সোমবার দিন সকালবেলা যখন ওর হাজব্যান্ড ইরা মিত্রর যখন হাজব্যান্ড সে বাজারে আসছে, তখন ওকে বলেছে যে চলো আমি একবার যাই, ঠিক আছে, দেখে আসি দিদি কি করছে। তো ওর দুজনে মিলে তারা স্কুটারে করে এসেছে ওখানে। এসে দেখে চতুর্দিকে জানলা বন্ধ, দরজা বন্ধ, বাইরে তালা ঝুলছে, তালার মধ্যে ঝুলছে, তার মধ্যে এই যে কোলাপসিবল গেট আছে তার মধ্যে তিনটে হচ্ছে পড়ে আছে পেপার, মানে শনিবারের পেপার, রোববারের পেপার, আর হচ্ছে সোমবারের পেপার, আর 3টে ফুলের যে প্লাস্টিকের এতে করে ব্যাগে করে ফুল দেয়, একটু করে ফুল দেয় পুজোর জন্য, সেই ফুলটা 3টা ওই কোলাপসিবল গেটে ঝোলানো আছে। তার মানে বোঝা যাচ্ছে যে 3 দিন দরজা খোলা হয়নি, বাইরে থেকে তালা যে আমার ইন্টাক্ট আছে দেখছে। তখন ও ঘুরে গিয়ে গ্রাউন্ড ফ্লোরে ছিল ফ্ল্যাটটা, পেছন দিকে একটা জানলাকে ওরা ধাক্কাধাক্কি করেছে, কোথাও খুলে গেছে, ভিতর থেকে গন্ধ আসছে। তখন ও কি করেছে, বহরমপুর থানায় ফোন করেছে। বহরমপুর থানায় ফোন করতে ওখানে আমাদের যে ডিউটি অফিসার ছিল ও ফোন করেছে, যে আরটি ডিউটি করছিল তাকে ফোন করেছে। আরটি মানে পেট্রোলিং ডিউটি যারা করে। তো ওখানে গিয়ে দেখো তো ওখানে একটা বাড়িতে একজন মহিলা কমপ্লেন করছে যে বাড়ির কাউকে 3 দিন ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর ভিতর থেকে পচা গন্ধ আসছে, স্মেল আসছে। তখন গাড়ি নিয়ে ওখানে গেছে, ওই সুব্রত ছিল আর কি, সুব্রত ভট্টাচার্য। ও গিয়ে দরজার তালা ভেঙে খুলেছে, লোককে জিজ্ঞেস করেছে তালা কোথায়, দারোয়ান বললো আমি বলতে পারবো না, কার কাছে পাইনি। যখন তখন তালা ভেঙে ঢুকে তাই কাণ্ডটা দেখেছে। দেখেই সঙ্গে সঙ্গে ও ফোন করে আইসিকে জানিয়েছে, আইসি ওই ডিএসপি টাউনকে জানিয়েছে, অ্যাডিশনাল এসপিকে জানিয়েছে, আমাকে জানালো, তারপরে আমরা এসেছি। তাহলে ধরা যাচ্ছে যে শুক্রবার দিন বলছে যে সন্ধ্যাবেলায় একে দুজনকে দেখা গেছে, কিন্তু ওই বাচ্চা মেয়েটাকে এবং প্রভা দেবীকে, যে ওর পিসিমা ছিলেন আর কি, বিজয় বসুর যে পিসিমা, তাদেরকে দেখা যায়নি। তো এদের যে বাড়িটা ছিল একটা অন্য জায়গায় ছিল টাউনে, তো সেই বাড়িটাকে বন্ধক রেখে দেয় এটা ওর যে হাজব্যান্ড আর কি। তো এই হাজব্যান্ড বন্ধক রেখেছিল, বন্ধক রেখে দেওয়ার পর সেই বাড়িটাকে তলায় মানে ইন্টারেস্টে বিক্রি হয়ে যায়, তখন বাড়ি থেকে তাড়িয়ে দেয়। মানে ওই যখন পুলিশে কেস হয়ে যায়, অনেকগুলো চিটিং কেস হয়ে যায় এই উনার হাজব্যান্ডের বিরুদ্ধে, তখন ওর হাজব্যান্ড তখন ওই বিজয় বসু জানতে পারে যে এরকম ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে, তখন ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, যে তোমার বদগুঞ্জন হয়েছে, তোমার সঙ্গে আমি আর থাকবো না, তুমি যেতে পারো। তখন ওরা একটা মা আর মেয়েকে একটা ভাড়া বাড়িতে চলে যায়। সেই ভাড়া বাড়িতে তখন পিসিমা যে ছিল ও পোস্ট অফিসের কর্মী ছিলেন। তো সেই পোস্ট অফিসের থেকে রিটায়ার করে গেছিলেন। রিটায়ার করার পর একটা নিজের ছোট ফ্ল্যাট, যে ফ্ল্যাটে ঘটনাটা আশাবরী অ্যাপার্টমেন্টে যে ফ্ল্যাটে ঘটনাটা ঘটেছে, এই ফ্ল্যাটটা ছিল পিসিমার ফ্ল্যাট। আচ্ছা, তখন যদি একটা আমার তো বয়স হয়ে গেছে, কেউ তোর হাজব্যান্ডকে তাড়িয়ে দিয়ে তুই ভাড়া ঘরে কেন থাকবি, তোরা দুজনে মিলে চলে আয়, আমরা একটা রুমে আমাদের হয়ে যাবে। সিঙ্গেল রুম ফ্ল্যাট, একটা সিঙ্গেল রুম ছিল, বাইরে একটা ড্রয়িং কাম ডাইনিং একটা ছিল, ভিতরে একটা কিচেন আছে ছোট এক ফালি, আর ওই কিচেনেরই অর্ধেকটা জায়গাতে হচ্ছে আপনার ওই টয়লেট ছিল, ওয়াশরুম। তো ওখানে ও চলে এসেছে। তারপরে আমরা যখন দেখলাম যে এরা আর কে আছে ওর হাজব্যান্ড ছাড়া, ইরা মিত্র বলছে যে ওর হাজব্যান্ড ছাড়া এই কাজ কারণ নয়, ওর হাজব্যান্ডই কোনো গ্যাং ফ্যাং এনে এই কাজটি করেছে। তো আমাদের এটা খুব শকিং লাগলো যে মেয়েকে এইভাবে উলঙ্গ করে রেখে দেবে, যদি হাজব্যান্ড করেও তো নিজের মেয়ে ওটা আত্রেই। তখন ওকে জিজ্ঞেস করলাম যে ও তো নিজের মেয়ের সঙ্গে এরকম কি করে করতে পারে। তা বলছে স্যার ও তো বলতোই যে ওই মেয়ে আমার নয়, ও আমার মেয়ে নয়।
তো মাতাল ছিল, ঘোর মাতাল। যখন দেখা হতো বিজয় বসুর সঙ্গে লড়াই হতো, মারামারি করতো, বলতো যে ওই মেয়েটা আমার নয়, মেয়ে তো ওরই। হ্যাঁ, ও কিন্তু এরকম বলতো। আমি সেটাও তো রাগ করে বলে যে মেয়ে আমার নয়, কিন্তু মেয়েটা কাশেশ্বরী হাই স্কুলে পড়তো, মেয়েটা খুব ভালো ব্রিলিয়েন্ট মেয়ে ছিল, এবং ও জয়েন্ট ডান্সের জন্য প্রিপারেশন ছিল, 12-এ পড়ছিল মেয়েটা, জয়েন্ট ডান্সের জন্য পড়ছিল। যত ভালো, খুব ভালো নাচতেও পারতো, খুব ভালো গান গাইতো, মেয়েটা পড়াশোনাতেও খুব ভালো ছিল, মানে দেখতেও খুব সুন্দর ছিল মেয়েটা। তো এই মেয়েটার ব্যাপারে খুব পজিটিভ ছিল এই আপনার বিজয়া বসু। তো যেখানে যেত মেয়েটাকে নিয়ে, নাচের স্কুলে যাবে সেখানেও যেত, টিউশন পড়াতে গেলে ওখানে ছেড়ে দিয়ে আসতো, নিয়ে আসতো, স্কুল যাবে তার জন্য একটা গাড়ির ব্যবস্থা করেছে, এরকম করে করে ও মানে মেয়েটাকে জন্য খুব কেয়ারিং ছিল, দেখলাম ওর মা হিসাবে। স্বাভাবিক। হ্যাঁ, খুব একটা মেয়ে তো খুব কেয়ারিং ছিল। তো হচ্ছে শুক্রবার দিন দেখা গেছে, তারপরে আর দেখা যায়নি। তারপরে ওর সব সমস্ত খোঁজ খবর নিতে আরম্ভ করলাম, কোথায় কোথায় গেছে, কে কে এসেছে, করেছে। তারপরে এই যে বাচ্চা মেয়েটা, তার সঙ্গে কারো যোগাযোগ আছে কিনা, তারও 17+ বয়স, তার সঙ্গে কারো যোগাযোগ, তার সেটাও ফোন দিতে আরম্ভ করলাম। তারপরে এই মহিলার যে, আমি তখন বললাম যে এর কল ডিটেলস আনাও, মহিলার কার সঙ্গে যোগাযোগ করতো, কল ডিটেলস আনাও। তখন বিভিন্ন জায়গাতে প্রচুর কল ডিটেল দেখলাম, প্রচুর কল। এখন এলআইসি এজেন্সি করতো, আর প্রচুর মানুষের সাথে যোগাযোগ তো সেলসে কাজ থাকবেই, করতো ব্যাংকে, তো একদম। সেলসে কাজ করার পরে প্রচুর মানুষের সঙ্গে যোগাযোগ। দেখো ওই দিন কারা কারা ছিল, কে ছিল, লাস্ট কবে দেখা গেছে, কে কে ছিল। তখন ওই যে বাচ্চা মেয়েটার যে এটা একটা বয়ফ্রেন্ড তো নয়, ওকে মানে ইয়ে করতো, তাকে সবসময় চোখে চোখে রাখতো, বা তাকে প্রপোজ করেছিল, তারপর তার সঙ্গে হয়েছিল। তারপরে ওর মা ওকে মেরেছিল একদিন। হ্যাঁ, তো ওই ছেলেটাকে মেরেছিল, মানে ও এসে ওইখানে ও সবসময় উঁকি ঝুঁকি মারতো আর কি। আচ্ছা, ওর বাড়িতে মেয়েরা ওকে পাত্তা দিত না, বাচ্চারা ওকে পাত্তা দিত না, কিন্তু ওই উঁকি ঝুঁকি মারবে। সে একটা আবার নাম করা ডাক্তারের নাতি আর কি। সে পড়াপড়া মাঝখানে ছেড়ে দিয়েছে, বলছে যে ইঞ্জিনিয়ারিং পড়ে একটা কলেজে, কিন্তু সে পড়তো না আর কি, ওই সমস্ত করে বেড়াতো, ফেল টেল করতো। একটা বাইক ছিল, বাইকে করে ঘুরে বেড়াতো। তো ও এসে বললো যে আমি সেদিন ওখানে সন্ধ্যাবেলায় গেছিলাম, দেখলাম ওর টাওয়াল ওখানে হচ্ছে ম্যাচ করেছে, যে এখানে আছে, তাহলে এবার এ কি করেছে দেখো তো, এর সঙ্গে খোঁজ নাও, এ কেন এসেছিল এখানে, তাহলে ও হতে পারে কোন দল ফল লাগিয়ে। তারপর খোঁজ নিয়ে জানা গেল যে হ্যাঁ, ওর সঙ্গে একটা, ওর মা ওকে একদিন ভালো করে জুতো দিয়ে মেরেছিল। হ্যাঁ, ও মানে জুতো, মানে ও বাইরে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে এখানে একে ফোন করছিল আর কি, এই আত্রেয়ী ফোন বন্ধ দেখে, ও তো পড়াশোনা করতো, ফোনটা বন্ধ রাখতো, ও তখন বাইরে থেকে কাছাকাছি চলে এসে মানে উঁকি ঝুঁকি মারছিল, যদি কোথাও বেরোয় দেখবে আর কি। আর এর মা ওকে বলেছিল বারবার করে, তুমি ওর পিছনে লাগবে না, বা তুমি বাইরে গেলে তুমি ওকে উঁকি ঝুঁকি মারো, এই সমস্ত করো, তো লাগবে না। তখন ও তখন তাতেও তার মানে রোগ কাটেনি আর কি, মানে ওর প্রতি একটা ছিল, ইনফ্যাচুয়েশন ডেভেলপ করেছিল। এ তখন ছুটে গেছে, ওকে তাড়া করেছে। তখন ও মোটরসাইকেল চাপা পালাচ্ছিল, তখন ওই পায়ে চপ্পল ছিল, সেটা দিয়ে ওকে মেরেছে। তো খুব লেগেছিল ছেলেটাকে। হ্যাঁ, তো লেগেছিল, দৌড়ে মোটর বাইক ফেলে পালিয়ে গেছিল। তো সেই পরে মোটর বাইকটাকে পরে আবার গিয়ে লোকজনকে নিয়ে গিয়ে সে উদ্ধার করে নিয়ে আসে আর কি। তো সেই একটা তার একটা গ্রাজ ছিল। একটা বিজয় বসুর সঙ্গে, যে বাড়িতে বিজয় বসু ভাড়া থাকতো, সেই বাড়িতে যে মানে যেটা বিক্রি করেছে আর কি, যে বাড়িতে ও থাকতো, যে বাড়িটা বিক্রি হয়ে গেল, সুদের দেনার দায় বিক্রি হয়ে গেল, সেই বাড়ির যে লোকটা, সে আবার বিজয় বসুর প্রতি তার বয়স হচ্ছে 60+। তো তার আবার বিজয় বসুর প্রতি খুব একটা ইনফ্যাচুয়েশন ছিল। ও বাড়িটা কি করেছিল, সন্ধ্যাবেলা ওখানে চলে এসেছিল, ওখানে ওর টাওয়ার লোকেশন দেখা যাচ্ছে, ওখানে ছিল। বিজয় বসুর সঙ্গে একজন ইয়ে বলে ভদ্রলোকে, ইঞ্জিনিয়ার, তার নামটা বলছি না, তার সঙ্গে আবার একটা সম্পর্ক ছিল। ঠিক আছে, ল্যান্ডলর্ড। হ্যাঁ, ল্যান্ডলর্ড ছিল না, ল্যান্ডলর্ডের সঙ্গে একটা সম্পর্ক ছিল কি ছিল না সেটা সাসপিশাস, এবং ওর সঙ্গে একটা ওর ভালো লাগা ছিল বুড়োটা। বিজয়কে ভালো লাগতো, এই করতো, দেখতে দেখতে আসতো, কথাবার্তা বলতো। এবার সেগুলো ডিটেলস অত যায়নি, আর দরকার হয়নি বলে আমাদের। আর ওর যে একটা ছিল, বন্ধু ছিল, পুরুষ বন্ধু, সেটাও কিন্তু সেও সেদিনকে ওখানে উপস্থিত ছিল, সেদিন টাওয়ার লোকেশন তারও ওখানে। এবার ওই তার মেয়ের যে প্রেমিক আর কি, সোকল্ড, তারও টাওয়ার লোকেশন ওখানে। সেই বয়স্ক লোক যার বাড়িতে আমি থাকতেন আগে, যে বাড়িটা বিক্রি হয়ে গেল ফ্ল্যাটটা, তারও বাড়িতে, ওই বাড়িতে থাকতো। ওর সঙ্গে একটা যে বোঝা গেল যে একটা আড্ডা ছিল আর কি, যোগাযোগ ছিল আর কি, সেই লোকটিরও সেদিন সেখানে টাওয়ার লোকেশন। এবং এই যে আরেকটি যে ইঞ্জিনিয়ার ছিল ইরিগেশন ডিপার্টমেন্টে, তারও টাওয়ার লোকেশন ওখানে। ঠিক আছে, তো আমরা তখন ভাবলাম যে এরা তো করবে না, এরা তো ছেলেটার কিছু করার, যে ডাক্তারের নাতি, তার নাম ছিল মোরগ বলে নাম আর কি। মোরগ মানে একটা চুলকে সেই আগের দিনে করতো না, ছেলেরা লাল লাল ঝুটি টাইপের চুল করে করতো, আর সকাল থেকে উঠে সব মেয়েদের ফোন করতো। তো ওই জন্য নাম দিয়েছিল ওর, যে হচ্ছে ওর নাম দিয়েছে মোরগ, বলতো ডাক্তার ওকে মোরগ বলে। লাল ঝুটি বলে মোরগ নাম, লাল ঝুটি মোরগ। আর সকাল থেকে উঠে খুব মোরগগুলো বাং দেয় না, সে আওয়াজ করে, ওই জন্য বলতো যে বেটা
এ হচ্ছে মোরগ আর কি, নাম দিয়েছে ডাক নাম মোরগ। তারপরে এইসব করিডোরে দিয়ে তারপরে আমরা বুঝতে পারছি না, কনফিউজ যে কে হতে পারে, কারা হতে পারে, কার দ্বারা হবে আর কি। তো সবাইকে নিয়ে আসো, একদম থেকে সব জিজ্ঞেস করা হলো। তখন ওই দেবজিৎ বলে সে বড় বলছে যে আমি সন্ধ্যাবেলায় এসেছিলাম আবার ওই মেয়েটিকে দেখবো বলে। তখন ওর মাকে দেখলাম যে একটা লোকের সঙ্গে ঢুকছে। তো আমি লোকটার দিকে তাকিয়েছিলে, মানে রিক্সায় করে এসেছি ফিরে, তো লোকটার সঙ্গে দেখছি আমি। তখন কটা হবে বলে এই 7:30 8টা হবে। লোকটা কি আমি দেখতে বলে মুখের দিকে তাকাইনি। আমি মুখের দিকে তাকানো তাহলে কি করে বুঝলে? বলে আমি তো ওর মাকে দেখছিলাম আর ওই লোকটা মায়ের পায়ের দিকে দেখছিলাম, মানে পাতে যে চপ্পল ছিল সেটা দিয়ে মেরেছিল তো সেই ছিল। তখন মায়ের পায়ে দেখতে গিয়ে তখন দেখলাম যে পাশের যে লোকটা বসে আছে তার জুতো অনেক নাগড়া জুতো টাইপের, আচ্ছা নাগড়া টাইপের জুতো। তো এটা একটা ভালো ক্লু দিল যে একটু নাগড়াটাই একটু বাঁকা টাইপের নৌকার মতো একটা জুতোটা পড়েছিল। আর মুখের দিকে দেখোনি? বলে না, আমি মুখের দিকে দেখিনি, আমি ওর মায়ের পায়ের দিকে দেখছিলাম। ওই জুতো মেরেছে, কি জুতো পরে আছে সেটাকে ও লক্ষ্য করছিল। আর বোঝা গেল যেটা পুরুষ মানুষের সঙ্গে সে মহিলা ফিরে এসেছে। আবার খোঁজ শুরু হলো, পুজো হচ্ছিল, পুজো করতে করতে কোথা থেকে চলে গেল মেয়েটা, কার সঙ্গে ঘুরে এলো, কে এলো বাড়িতে। তখন তারপরে বললো যে ওর বোন বললো যে রাত্রিবেলা ওর বাড়িতে একটা পুজো হচ্ছিল শুক্রবার দিন। তাহলে যে কি জন্য? যে আমার এই ভাইজি যেটা আছে, মানে বোনজি যে দিদির মেয়ে ভাগ্নি আর কি, হ্যাঁ ভাগ্নির হচ্ছে কাল সর্পযোগ আছে, সে কাল সর্পযোগ কাটাবার জন্য পুজো হচ্ছিল। তারপর বলে পূজারীকে ডেকে নিয়ে আসো। তো পূজারী ডেকে নিয়ে এসেছে, মানে যেটি পূজা করে সকাল থেকে তো সেই ফুলগুলো পড়েছিল 3টে প্যাকেটে। তো যে পুজো করে তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে জিজ্ঞেস করে বলে এই পুজো তো আমি করিনি, শুক্রবার দিনের পুজোটা আমি করিনি, অন্য কেউ করেছে। তো খোঁজা হলো কার সঙ্গে পুজো হচ্ছে, কে এসে পুজো করেছে। বুঝতে বুঝতে দেখা গেল যে সেই ওইখানের একটা জ্যোতিষী পুজো করেছে। ওই এর কাছে বহরমপুর স্টেশনের বাইরেই একটা এই জ্যোতিষ ছিল, ওর নাম হচ্ছে নিত্যানন্দ, স্বামী নিত্যানন্দ শাস্ত্রী। স্বামী নিত্যানন্দ নাকি পুজো করেছে এরকম একটা আন্দাজ করা হলো। কাল সর্পযোগের পুজো, মানে কাল সর্পযোগ জ্যোতিষের সঙ্গে রিলেটেড। তখন বললো যে দেখো তুমি ওকে খুঁজে দিয়ে ওর নাম্বার পাওয়া গেল। ওখানে যে নাম্বার ছিল, ওই জ্যোতিষীর যে নাম্বার লেখা ছিল সেই নাম্বারটাও দেখি ওই দিন ওখানে ছিল। তখন ওকে ফোন করা হলো। তখন বলছে যে হ্যাঁ আমি পুজো করতে এসেছিলাম, মানে সেটা মঙ্গলবার দিন ফোন করা হচ্ছিল। সোমবার দিন ডিটেকশন হলো, মঙ্গলবার দিন ওকে ফোন করলো আয়ো, বললো যে হ্যাঁ আমি পুজো করতে গেছিলাম। ও বললো তো পুজোর সময় কে ছিল? যে পুজোর সময় তো অনেকেই ছিল। ও বলছে যে পুজোর সময় অনেকেই ছিল, তো আমি তো ওখান থেকে বেরিয়ে গেছি শনিবার দিন ভোরবেলার দিকে বেরিয়ে গেছি, শনিবার মাঝরাতে বেরিয়েছি, মানে শুক্র গিয়ে শনিবার রাত্রিবেলা বেরিয়ে গেছি। তখন তো ওর বাড়িতে আরও ছিল 2-3 জন ছিল। একজন তো ওর লাভার ছিল, সে নাকি ইঞ্জিনিয়ার, তাকে তো আমি দেখেছি। তারও বিজয় বসুর কথা বলছে, বলছে আর কি। তারপরে আরো 1-2 জন ছিল, তাদেরকে আমি চিনি না, আমি পুজো করে বেরিয়ে গেছি। তা বলছে যে স্বামীজি আপনি কবে এখানে বহরমপুরে আবার দেখা হবে, আপনার সঙ্গে দরকার ছিল, তাহলে বসে একটু কথা বলা হয়। তখন বললো যে আমি বুধবার সামনে শুক্রবার দিন আমি আসবো। ও শুক্রবার দিন করেই আসে আর কি, মানে বহরমপুরে শুক্রবার আসে, মালদাতে শনি রবি থাকে, তারপরে ওখান থেকে চলে যায় শিলিগুড়িতে সোমবার মঙ্গলবার থাকে, জলপাইগুড়ি চলে যায়, জলপাইগুড়ি থেকে আবার তার চেম্বার আছে, এই সমস্ত করেও ফিরবে। ঠিক আছে, করে শুক্রবার দিন আবার ওই বহরমপুরে শুক্রবার দিন আসার কথা আছে, আপনি শুক্রবার দিন আসুন। বলো আমি আসবো, তাহলে তখন আপনার সঙ্গে দেখা করবো। না শুক্রবারটা খুব দেরি হয়ে যাচ্ছে, আপনি কালকে আসুন। তো মানে মঙ্গলবার দিন আছে, তখন বলছে ঠিক আছে তাহলে আমি কালকে আসছি, বুধবার দিন বলে আমি আসবো। ঠিক আছে, তাহলে বুধবার দিন আপনি আসুন, কালকেই আসুন। বলে আজকে তো আমি শিলিগুড়িতে আছি, আমি এখন আসতে পারবো না এখানে। ঠিক আছে, দেখা যায় না। তবে কে ছিল ওকে ফোনে যেটু জানা গেল যে ও চলে যাওয়ার পরও আরো 2-3 জন লোক ছিল। তাহলে কারা ছিল? একজন তো হচ্ছে এই ইঞ্জিনিয়ার ভদ্রলোক সে ছিল। তাকে খোঁজ লাগাও, কোথাকার ইরিগেশন ইঞ্জিনিয়ার, তাকে খোঁজা হলো। সে শনিবার দিন সকালে উঠে বাক্স প্যাটারা গুড়ছি নিয়ে সে পালিয়ে গেছে, মানে কোথাও চলে গেছে। তার বাড়ি অফিসে বলছে যে আমরা তো বলতে পারবো না, শনিবার দিন অফিস বন্ধ ছিল। যে ফ্ল্যাটে থাকে ওখানে থাকতো আর কি, যে বাসায় থাকতো আর কি, সেখানে গিয়ে যখন জিজ্ঞেস করা হলো ও বলছে আমি বলতে পারবো না, উনি বাক্স নিয়ে সকালবেলা চলে গেছেন। বলেছিলেন যে আমি 7-8 দিন থাকবো না এখানে, কোথাও গেছেন আর কি। কোথায় যেতে পারে বলে, এর আগে ওনার পোস্টিং ছিল রায়গঞ্জে। রায়গঞ্জে উনি যেতে পারেন, মাঝে মাঝে উনি রায়গঞ্জে যান, যেতে উনি ওখানে কয়েক বছর কাটিয়েছেন। তো রায়গঞ্জে উনি চলে যান। ঠিক আছে, রায়গঞ্জে তাহলে খোঁজ নেওয়া যাবে। লোটোর নাম্বার কত, ফোন নাম্বার কত, ফোন নাম্বার সুইচ অফ। ফোন নাম্বারটা নেওয়া হলো, সে ফোনে সুইচ অফ। তাহলে সন্দেহটা ওর উপর গিয়ে পড়লো, তো ওর উপর পড়ছে। এবার এই যে বাড়ির যে লোক ছিল তাকে ডেকে আনা হলো, যে ওর বাড়িওয়ালা যে ছিল, তাদের যে এটা হয়েছে পাওয়া গেছে তার টাওয়ার লোকেশন ওখানে, তাকে যখন ডেকে আনা হলো বলে স্যার আমার সঙ্গে একটা বন্ধুত্ব ছিল ওর,
আচ্ছা বিজয় বসুর একটা বন্ধুত্ব ছিল, আমি ওই জন্য মাঝে মাঝে ওর সঙ্গে দেখা করতে আসতাম। আমার কাছে কিছু টাকা পয়সাও ধার নিয়েছিল, আমি তাকে মানে বিভিন্ন প্রয়োজনে অপ্রয়োজনে আমি তাকে টাকা ধার দিতাম, সে আমার কাছে টাকা ধার নিত, শোধ তো দিত না কোনোদিন, ওই দেবো করতো, আর তার জন্য আমি আসতাম, ওর সঙ্গে আমার গল্প করতে ভালো লাগতো, এই সমস্ত বলছে। আচ্ছা তো বললাম যে ভালো। তারপরে হচ্ছে যে বলে আপনার কি মানে ওই দিন কেন এসেছিলেন? বলে ওই দিনও আমি এসেছিলাম, তো আসার পর আমি প্রথমে বিকেলবেলা এলাম, সন্ধ্যাবেলা, তখন বেল দিতে ওই বাচ্চা মেয়েটা দরজা খুলে দিল। তখন বললাম যে মা তো নেই বাড়িতে। ও বলছে জেঠু মা তো বাড়িতে নেই। তো বলছে মা কোথায় গেছে? মা বলছে যে মা একজন জ্যোতিষী এসেছিল, তাকে নিয়ে মা পুজো করতে গেছে কোথাও। তোমার বাড়িতেই তো মানে পুজোর আয়োজন টায়োজন দেখেছে, ওই যে কালী মা কালী বলছে আগে তো বলছে শিব ঠাকুরের পুজো করবে, বলে ওই এর দিকে গেছে, কেএন কলেজ আছে, কেএন কলেজের পিছনে বোধহয় একটা শিব মন্দির আছে, ওখানে কোথাও গেছিল পুজো করতে, আমি ঠিক জানি না। তা বলছে কাকু তুমি যেটা তুমি চা খাবে? তো এখানকার বসেছিল, বসে বলে চাটা খাবে? বলছে না আমি তোমার মায়ের জন্য ওয়েট করছি, আসলে না একসঙ্গে খাবো। তারপরে অনেকক্ষণ ধরে আমি বসেছিলাম, ও মা আসেনি, তারপরে আমি বেরিয়ে গেছি। তো বেরিয়ে তোমার তো টাওয়ার লোকেশনটা অনেকক্ষণ ছিল বলে আমি ওখান থেকে বেরিয়ে গিয়ে বাইরে চা দোকান ছিল ওখানে বসেছিলাম, আমি বিজয়কে দেখবো বলে। তো কতক্ষণ বসেছিল? তা বলছে এরকম। তো বলছে কি তুমি কত টাকা পাবে? বলে সেসব ছাড় এখন তো মারা গেছে, হিসাব করতে হবে আমাকে, মানে কয়েক লাখ টাকা পাবে আর কি। ব্যাপার, তুমি এখন টাকা ধার দিয়ে রেখেছো করে। তারপরে ওকে সন্দেহ করা হলো যে বেটা তুমি টাকা আদায় করতে গিয়ে তুমি গ্যাং ফ্যাং এনে মেরে দিয়েছো নাকি? বলে না স্যার, আমি কি করে মারবো, আর বিজয় বসুকে তো আমার খুব ভালো লাগতো। আচ্ছা, আমি তিনি কনফেস করলেন ব্যাপারটা, যে ভালো লাগতো। হ্যাঁ, ও স্বীকার করলো যে ওকে আমার ভালো লাগতো, আমি সব কথাবার্তা বলতাম, গল্প টল্প করতাম, এই সমস্ত করতাম। তো অবাক ব্যাপার, তুমি মারোনি? বাচ্চাটা বলছে যে স্যার আমাকে তো প্রচুর জুতো দিয়ে মেরেছিল, আর আমি তো ভালো বাড়ির ছেলে, আপনি জানেন স্যার আমি ডাক্তার মুখার্জির নাতি, আমি তো মেয়েটার প্রতি আমার খুব ভালো লাগার একটা ছিল, সেই জন্য আমি আসতাম। তোমার সঙ্গে কি ওর ছিল, সম্পর্ক ছিল? বলে না না, আমার সঙ্গে সম্পর্ক সেভাবে ছিল না, ওই বাইরে টাইরে গেলে একটু কথাবার্তা বলতো, তা আমি পার্শ্ব করছিলাম যদি এটা হয়ে যায় আর কি, হ্যাঁ যদি সাকসেসফুল হয়ে যায় এই জন্য চেষ্টা করো। তুমি অনেক মেয়ের সঙ্গে লেগে বেড়াও, গোটা পাড়া সবাই বলছে তুমি কি মোরগের মতো সকাল থেকে উঠে ফোন করো, ডাকাডাকি করে নাম মোরগ। বলে না না, আমি ট্রাই করেছি ওনাকে, কিছু হয়নি আমার, এটাকে আমি লাস্ট এটার সঙ্গে ট্রাই করছি। আচ্ছা আচ্ছা। অথচ এটা তোমাকে যে জুতো মেরেছিল বলে কেন মারলো তোমাকে? বলে ওই স্যার আমি মুখুঝুঁকি মারছিলাম বলে ওর মা বারণ করছিলাম, তারপরেও গেছিলাম, সেই জন্য আমাকে মেরেছে। আচ্ছা, তোমার একটা রাগ আছে, তুমি তো লোককে ভাড়াটা করে মারতে পারো। আমি স্যার মারিনি, আমি কেন মারবো ওর মাকে, আমার গুরুজন আমাকে, হ্যাঁ আমি তো ওর মেয়ের প্রতি অ্যাট্রাক্টেড ছিলাম, তো আমি কেন গুরুজনকে মারতে যাবো, আর ওকে মেয়েটাকেই বা মারবো কেন আমি, বা ওর পিসিকে কেন মারবো, এটা কি স্যার আমার পক্ষে সম্ভব? তখন বলে সবাই ডিটেন করা, ওই বয়স্ক লোকটা ডিটেন করা হলো, লোকটা ডিটেন করা। এবার খোঁজা হচ্ছে ওই যে ও যে আরেকটা যে যার সঙ্গে বন্ধুত্ব ছিল, জ্যোতিষী বলে যে লাভার, কোথায় রায়গঞ্জের টিম পাঠিয়ে দেওয়া হলো। রায়গঞ্জের টিম যেতে যেতে তারপরে আরেকটা খবর পাওয়া গেল যে ওইখানের ছাদের উপরে, মানে ওই যে বিল্ডিং এ থাকতেন আর কি, ওটা উঁচু একটা আর কি, এটা হাউসিং কমপ্লেক্স, ওই বাড়ির উপর দিকে একটা লোক ভাড়া থাকতো, কালো কোঁকড়ানো চুল, সে পাকুড়ে কাজ করে, পাকুড়ের লোক, সে এখানে আসতো মুর্শিদাবাদে লেবার কালেকশন করার জন্য। ওখানে ভাড়া থাকতো, লেবারকে নিয়ে যেত, নিয়ে গিয়ে পাকুড়ে ওখানে পাথরের কাঁসার যেগুলো আছে, ওই ইন্ডাস্ট্রিগুলো আছে, ওখানে কাজে লাগাতো। সেই জন্য সে এসেছিল, সেও পূজা নাকি ছিল, এটা ওখানে জানা জানিতে মানে বোঝা গেল যে এই লোকটা ছিল, কারণ ওই জ্যোতিষী বলেছিল যে কোঁকড়ানো চুল কালো মতো করে একটা লোক ওখানে পুজোর সময় ছিল। তা সেটাকে যখন আশেপাশের লোককে জিজ্ঞেস করে জানা গেল যে লোকটা হচ্ছে উপরে থাকে, তখন গিয়ে দেখা গেল যে লোকটা ওখানে নেই, বলছে ও ওকেশনালি আছে, এখানে লেবার নিতে আসে, লেবার এক কাঠা করে আবার বোর্ডলে চলে যায়, একটা টাকা পয়সা অ্যাডভান্স দিয়ে যায়, তারপরে ওরা ওখানে পৌঁছায়, ওখানে কাজ করে। তাহলে ওই লোকটার সঙ্গে হঠাৎ কেন ছিল ওই বাড়িতে? বলে ওর সঙ্গে গল্প টল্প করতো, এ করতো, মানে ওর সঙ্গে বিজয় বসুর একটা ইয়ে ছিল আর কি, যোগাযোগ ছিল, আচ্ছা সম্পর্ক ছিল, যোগাযোগ ছিল, যা বললো। তখন বললো যে ঠিক বোঝা যাচ্ছে না, তখন তো মানে ওই লোকটা তো পাকুড়ে, তাহলে ওকে ধরার জন্য যাও। ও কোথায় ডেকে আনো, মোবাইল নাম্বার, ওর যে মোবাইল নাম্বার দিল, যে এখানে যে লেবার কন্ট্রাক্টর ছিল, সেই লেবার কন্ট্রাক্টরের কাছে ওর মোবাইল নাম্বার ছিল। তখন সে তার কাছ থেকে নাম্বার নিয়ে দেখলো, সেই নাম্বারটা সুইচ অফ। তাহলে আমাদের সন্দেহটা পড়লো যে ওই যে লোকটা মানে ইঞ্জিনিয়ার পালিয়ে গেল, চলে গেছে সকালবেলা উঠে শনিবার দিন, তার উপরে এবং হচ্ছে এই পাকুড়ের লোকটার উপরে। তারপরে একটা জিনিস ঘটনা ঘটলো যে এবারে 3টে মোবাইল চুরি হয়েছে। এবার যখনই মোবাইল কারো চুরি হয়ে যায়, আমরা তখন গুড মর্নিং, গুড ইভিনিং বা কিছু একটা হাই হ্যালো বা এরকম ধরনের কিছু একটা লিখে মেসেজ ছেড়ে রাখি। আচ্ছা, মানে যেই সুইচ অন করবে টুই করে মেসেজটা ঢুকবে, ঢুকলেই তখন লোকেশনটা পাওয়া যাবে, যে কোথায় ঢুকলো। এবার দেখলাম যে সেটা খুব সিম্পল মেসেজ হয়,
একটা সিম্পল মেসেজ, হাই হ্যালো, এরকম টাইপ বা একটা কোম্পানির মেসেজ আমাদের কাছে আসে তো অনেক মেসেজ, সেটাকে হয়তো ফরওয়ার্ড করে Forward, ব্যাংকের মেসেজ বা কারো একটা মেসেজকে ফরওয়ার্ড করে রাখা হয়, যেটা জাস্ট জানার জন্য যে টাওয়ার লোকেশন টাওয়ার লোকেশনটা। দেখা গেলো যে ইংলিশ বাজারে ওই ফোনটা, বিজয়ের ফোনটা অন হয়েছিল ফর একটা মাত্র মেসেজ গেছে, মেসেজ অনেকগুলো ছিল কিন্তু একটা মাত্র মেসেজ গেছে, মানে মেসেজটা পর ছিল সেটা পরে জানতে পারলাম, একটাই মেসেজ ঢুকেছে। কারণ আমাদের যে ওসি ছিল, ওসি বহরমপুর আইসি মোহাইমেনুল হক, ও একটা মেসেজ দিয়েছিল গুড মর্নিং বলে, আচ্ছা তো সেই মেসেজটাও ঢোকেনি। একটা অ্যাক্সিস ব্যাংকের কার একটা মেসেজ ওখানে ঢুকেছে, সঙ্গে সঙ্গে হয়েছে ওটা বন্ধ করে দিয়েছে আবার, কারণ বোঝা যাচ্ছে যে ওই মেসেজটা যায়নি, মানে ফোনটা বন্ধ করে। তা খুলেছে কোথায়? ইংলিশ বাজারে। তখন আমাদের সন্দেহ হলো যে এই লোকটা যেটা পাকুড়ে আছে সেটা মালদাতেও যেতে পারে, এবার রায়গঞ্জে যে লোকটা গেছে সেও মালদা হয়ে গেছে, ঠিক আছে। তখন এদের প্রতি সন্দেহটা বাড়তে আরম্ভ করলো। তখন আমরা বললাম যেভাবে হোক খুঁজে বার করতে হবে, রায়গঞ্জে একটা টিম চলে যাও। হলো, রায়গঞ্জে একটা টিম পাঠিয়ে দিল, পাকুড়ে ইসরাত নিজেই চলে গেল রেড করতে, ধরবো বলে। লোকটাকে খুঁজে বার করে, তো খুঁজতে তো হবে আগে, পাকুড়ে কোর ক্রাসারে আছে কি আছে খুঁজে 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 বার করে ধরবে। তো সারা রাত ধরে রেড করেছে, পাইনি লোকটাকে, ঠিক আছে। তারপরে ওখানে পাকুড়ে গিয়েও ঝামেলা হয়েছে, ওখানে কার বাড়িতে রেড করতে গেছিল, ওখানে পুলিশকে তাড়াফাড়া করেছে, এরাও গুলি চালিয়েছে, ওরাও বোম্বিং ফোম্বিং করেছে। হ্যাঁ, মানে পাকুড়ে বুঝতে পারেনি হঠাৎ পুলিশ হয়েছে এটা, ওরা বলছে এখান তো পুলিশ আসে না, পুলিশ কোনোভাবে ম্যানেজ করে গেছে কিন্তু পুলিশ আসে না, বাইরে থেকে পুলিশ গেছে। তখন ওখানে বোম্বিং টোম্বিং করে, তারপরে ওকে ধরতে পারেনি, ও চলে এসেছে, মানে ওখান থেকে ফিরে। তারপরে ওকে তখন বলা হলো আমি ওকে বললাম তুমি চলে রায়গঞ্জে চলে যাও, ওই ইঞ্জিনিয়ারটাকে দেখো। এবার রায়গঞ্জে কি ইরিগেশন ডিপার্টমেন্টের যে ইঞ্জিনিয়ার ছিল তাকে যখন খোঁজা হলো, তো সে বলছে যে স্যার এখানে তো উনি ছিলেন আগে, আসেননি এখন, মানে এইবার আর উনি আসেন, এবার উনি আসেননি, দেখা যায়নি। তবে উনি যদি আমরা ওখান থেকে বলছে, বাড়ি থেকে বলছে আপনি রায়গঞ্জে খোঁজ নিতে পারবেন, বলে ওনার বাড়ি হচ্ছে বাঁকুড়ায়, কিন্তু উনি বাঁকুড়া যান না, ওই রায়গঞ্জেই চলে যান, কিছু টান আছে ওখানে চলে যান। থাকলে তখন অফিসে একজন বললো যে উনি আপনি কুড়িক বাংলোটা একবার দেখতে পারেন, কুড়িক বলে একটা জায়গা আছে, ওখানে প্রচুর পাখি গাছ আছে, নদী আছে, ছোট কুড়িক নদী, তার পাশে পাড়ে প্রচুর গাছ আছে এবং হাজারে হাজারে পাখি। সেখানে একটা ইয়ে আছে, ওই টুরিস্ট লজ আছে, বলে ওই টুরিস্ট লজে একবার দেখতে পারেন, যদি থাকে ওখানে থাকবে। খুঁজে 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 ওকে টুরিস্ট লজে পাওয়া গেল, সেখানে একটি নেপালি মেয়ের সঙ্গে ছিল। এবার তাকে যখন ডেকে জিজ্ঞেস করার পরে, স্যার আমি তো কিছু জানি না, আমার তো এখানে প্রোগ্রাম ছিল, আমি চলে এসেছি, আমার ছুটি ছিল, আমি এখানে চলে এসেছি, সুইচ অফ করে বলে না, লোক ডিস্টার্ব করে এই জন্য সুইচ অফ করে দিচ্ছি আর কি, ঠিক আছে। তা বলছে তুমি তো ওটা পেপার পড়ে যখন জানতে পারলে, পেপার তো পড়েছো, বলে পেপার পড়ে হ্যাঁ জানতে পেরেছি বিজয়া খুন হয়ে গেছে, তখন আমি সুইচ অফ করেছি ফোনটা। বলে আমি আগেই এসেছি এমনি, কিন্তু যখন পেপার পড়ে জানতে পারলাম, খবরে যখন দেখলাম যে এরকম হয়েছে, তখন আমি সুইচ অফ করে দিলাম, ভয় পেয়ে গিয়ে। তখন বলছে যে পুলিশ তো ওকে তো ধরবেই, যে খুনিটাকে তো ধরে বার করবেই, মাঝখান থেকে আমাকে হয়রান করবে, মাঝখানে ধরে টোরে আমি ফেসে যাবো, সেটা আমি সুইচ অফ করেছি যাতে বুঝতে না পারে। ওই খবরটা দেখার পর বলে ওকে তো পুলিশ ধরবে, যখন ধরে নেবে, ডিটেকশন হয়ে যাবে, তখন আমি ফিরে আসবো, এটাই ভেবেছিলাম। আমি তো এসেছিলাম এখানের কাজের জন্য, কি কাজ সেগুলো আর জিজ্ঞেস করা হয়নি। এবার বুধবার দিন হঠাৎ করে ওই সুব্রতর মোবাইলে, যে আয়ো ছিল, ওর মোবাইলে ফোন করেছে জ্যোতিষী ফোন করে বলছে যে আমি আজকে তো আসতে পারবো না, আপনাকে বলেছিলাম রাতে আসবো, কিন্তু আমি আজকে আসতে পারছি না, আমার এখানে খুব ইম্পর্টেন্ট একটা ইয়ে আছে, এই পুজো টুজো হোম টোম এই সময় যোগটোগ্য আছে শিলিগুড়িতে, তো শিলিগুড়িতে আপনি ইয়ে করুন, শিলিগুড়ি আছে, আমি শুক্রবার দিন যেমন যাবো বলেছিলাম সেই শুক্রবার দিন যাবো। তারপর বলছে যে হলো, তারপর বলছে না আপনি আপনাকে আসতেই হবে যে কোনো করে, বলছে ও হোমযোগ্য নয়, ও বলেছে যে আমাকে পাটনা দিতে হবে। ততক্ষণে কি জ্যোতিষীর প্রতি আপনাদের সন্দেহ বাড়ছে? না, সন্দেহ ছিল এই যে ইঞ্জিনিয়ার প্রতি, আর এই যে পাকুড়ে যে লোকটা পালিয়েছে সেটা আমার মনে হলো যে কোনো গ্যাং ফ্যাং এনে ডাকাতি করেছে, এবং মালদার গ্যাং, কারণ মালদাতে ফোনটা অন হয়েছিল। জ্যোতিষীর প্রতি কোনো সন্দেহ ছিল না, কিন্তু আপনারা তাড়াতাড়ি করছিলেন, তাড়াতাড়ি করছিলাম যে জিজ্ঞেস করে ওর কাছ থেকে কিছু ইনফরমেশন পাওয়া যায় সেই জন্য। দিদি বলছে আমি তো না, আমার পাটনা যেতে হবে, আমি পাটনা হঠাৎ করে অ্যাসাইনমেন্ট পেয়েছি, ওখানে যাচ্ছি, আমি শুক্রবার দিন আসবো। তখন আমার মনে হলো যে করে বললো, তখন আমি বললাম যে আমি বসেছিলাম থানাতেই, তখনই ফোনটা এলো, বললাম দেখো তো টাওয়ার লোকেশন নাও তো, না ও বলো পাটনা আমি চলে এসেছি, সরি ও বলো বৃহস্পতিবার দিন, সেটা বলছে যে আমি পাটনা চলে এসেছি, হঠাৎ করে পাটনা চলে এসেছি। তারপরে আমরা টাওয়ার লোকেশনে তো সন্দেহ হলো, আমার টাওয়ার লোকেশনটা তো দেখি শিলিগুড়ি। আমি বললো পাটনা চলে এসেছি, শিলিগুড়িতে টাওয়ার লোকেশন, অদ্ভুত ব্যাপার, হ্যাঁ মিথ্যা কথা বলছে কেন? তখন ইন্দ্র বললো সন্দেহজনক। তা ঈশ্বর বলছে সন্দেহজনক, ইন্দ্র বলছে হতে পারে পুলিশের কাছে আসতে চাইছে না, ভয় পেয়েছে বা কিছু হয়েছে, হতে পারে জ্যোতিষী আসতে ফাতে চায় না পুলিশের কাছে, হ্যাঁ হয়রান করবে পুলিশ, এই জন্য হয়তো ভয় বলছে এরকম যে আমি চলে এসেছি, মানে অ্যাভয়েড করতে চাইছে আর কি।
আমি বলছি না। তখন ঈশাদ যে রাত্রে রেট করতে গেছিলো, বললাম তুমি শিলিগুড়ি চলে যাও। রায়গঞ্জ থেকে ও বেরিয়েছে ফারাক্কার কাছে, মানে পাকুড় গেছে যখন, ওইখান দিয়ে ওই ফারাক্কা দিয়ে একটা রাস্তা আছে, ওইখান দিয়ে ফিরে এসেছিলো। আমি তুমি শিলিগুড়ি যাও, ওই একে নিয়ে আসো, জ্যোতিষীকে নিয়ে আসো। ও তখন জ্যোতিষীকে ফোন করেছে। ঈশাদ যেতে যেতে অনেকখানি রাস্তা এবার ওখান থেকে। এবার রায়গঞ্জে যে ওকে গিয়ে এরা পেয়ে, একটা টিম গেছিল রায়গঞ্জে, ওকে পেয়ে গেছে কুলিয়ে। ও তো বললাম একটা নেপালি মেয়ের সঙ্গে ছিল, ওকে ধরেছে, ধরে দুটোকেই নিয়ে, তাই পাকুড়ে পাইনি, ওকে পেয়ে গেল, ওকে নিয়ে একদম শিলিগুড়ি যেতে যেতে এবার ঈশাদ বলছে যে ফোন করেছে ওই জ্যোতিষীকে, ফোন করে বলেছে যে আপনি কে, ওকে জিজ্ঞেস করেছে। বলছে যে আমি কাকলি, নামটা কিছুটা বলেছে, কাকলি বা কিছু নাম বলেছে, দিয়ে আমি খুব অসুবিধায় পড়ে গেছি, আপনাকে আমি একটু কনসাল্ট করতে চাই। বল কেন? বলে এই আমার চাকরি একবার হবে ফাইনাল সব হয়ে গেল, চাকরিটা হলো না। তারপরে আমার বিয়ে হওয়ার জন্য একদম রেডি, সব পাকা দেখা টাকা কমপ্লিট হয়ে গেল, আমার এই বিয়ে হবে, আজকে ফাইনাল কথাবার্তা বলছে যে বিয়েটা ভেঙে গেল। বলে আমার কিছু একটা গন্ডগোল আছে গোষ্ঠীতে, ও কিন্তু আমাদের ডিএসপি টাউন, ও ওকে বলছে হ্যাঁ যে আমার বিয়েটা ভেঙে গেল, তো আপনার সঙ্গে একটু দেখা করবো। তখন বলছে তুমি গোষ্ঠী কোথায় আছে, তোমার বাড়ি কোথায়? বলে আমি শিলিগুড়ি আশ্রম পাড়ায় বাড়ি। ও শিলিগুড়ি বলেছে, আশ্রম পাড়া বলেছে যে আমি শিলিগুড়ি। তুমি এক কাজ করো, কালকে জলপাইগুড়ি কোর্টের বাইরে তুমি 10:30টার মধ্যে চলে আসো, আমি ওখানে দেখে দেবো তোমার গোষ্ঠী হয়ে যাবে। এদিকে আমার দিকে বলছে পাটনায় আছি। আচ্ছা ঠিক আছে। এবার ও তো এবার রাস্তায় যেতে যেতেই ফোন করেছে, সন্ধ্যাবেলা গেছে, সন্ধ্যাবেলা গিয়ে খুঁজে আমার বলছে স্যার খুঁজে পাচ্ছি না। আমি লোকেশনটা নাও, টাওয়ার লোকেশনটা খুঁজে খুঁজে দেখা গেল যে একটা ওই যে ওই ইয়ে রোড, হিলকাট রোড আছে, ওই একটা আছে। তো আমি স্যার এখানে তো অনেক হোটেল, আমি সব হোটেল চেক করতে শুরু করো। ওর লোকটার নাম কি? এ বলছে স্বামী নিত্যানন্দ শাস্ত্রী। আমি নিত্যানন্দ দিয়ে যত কিছু পাও সব লোক খুঁজে খুঁজে দেখো। হোটেলে গিয়ে রেজিস্টার চেক করছে আর কি, করতে 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 এক জায়গায় নিত্যানন্দ দাস বলে লেখা আছে। তো ওকে যখন জিজ্ঞেস করছে যে নিত্যানন্দ দাস কত রুমে আছে, বলে ও তো 201 নম্বর রুমে আছে। বলে পাবো? বলে না নেই। ওর সঙ্গে ওর একটা একজন মহিলা আছে, একজন মহিলার সঙ্গে ও তো বেরিয়ে গেছে, বলে ওনার ফ্যামিলি ছিল, মহিলা গেছে কোথায় গেছে? বলে ও 3 ইডিয়ট দেখতে গেছে, 3 ইডিয়ট ফিল্ম দেখতে গেছে। আচ্ছা, আমার কোথায়? ওকে যখন জিজ্ঞেস করেছে ঋষভ, তখন বলছে যে ও এতে গেছে, এই মাল্টিপ্লেক্স আছে একটা, মাল্টিপ্লেক্সে ওখানে সিনেমা দেখতে গেছে। তো বলছে উপায় তো নেই, বসে আছি 8:30টার দিকে এসেছে। তখন ওই যে রিসেপশনে যে মেয়েটা বসছিল ওকে, ও তখন ইশারা করছে যে এইটা নিত্যানন্দকে দেখতে পেয়েছে। তা ও এসেই বলছে যে আমাকে এক্ষুনি একটা দাও, ইমিডিয়েটলি একটা ড্রাই চিলি চিকেন পাঠাও, ক্রিস্পি চিকেন এক্ষুনি পাঠাও, আর একটু পরে 3টে মশলা কুলচা দেবে, একটা হচ্ছে হংকং চিকেন আর একটা হচ্ছে গার্লিক চিকেন, এটা আধ ঘন্টা পরে পাঠাবে। পাঠিয়ে দিয়ে ওর বলেছে মেয়েটাকে এরকম করে এই হাতের ভিতর দিয়ে হাত দিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে লিফটে উঠে গেল। এ তো দেখছে, ঈশ্বর সব দেখছে বসে বসে, ওর সঙ্গে পুলিশ টুলিশ রয়েছে আরো দেখছে, সাদা পোশাকে সব, বুঝতে পারেনি। এবার উঠে গেছে, উঠে গিয়ে ঠক 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 করেছে। হ্যাঁ, তখন বলছে কে? তখন বলছে যে আপনার রুমের ভিতরে অল আউট দেবো। রুমের ভিতরে অল আউট, ও দেখতে এই অল আউট আছে এখানে? বলে অল আউট আছে? বলে হ্যাঁ। বলে আমি চেক করছিলাম। ঠিক আছে, ছেড়ে দিয়েছে। এবার ঈশ্বর বলেনি ওটা বলেছে আরেকটা, আমার ওর সঙ্গে যে পুলিশ ছিল ওকে বলছে, বলেছে অল আউট যাও। চলে এসছে, একটু পরে আবার ঠকঠক করেছে, 5-7 মিনিট পরে ঠকঠক করেছে। তখন ঠকঠক করেছে কে? তা বলছে ওই যে আপনার ওই ক্রিসপি চিকেনটা এসছে। ও তখন ওরা দরজা খুলেছে, দরজা খুলে রামের বোতল খুলে ওদের বসে আছে, ওই সেন্টার টেবিল আছে, ওদের রামের বোতল খুলেছে, দুই মক্কেল ও আর ওই বসে আছে। ওই মেয়েটা হচ্ছে খনা জ্যোতিষী, সেও আর জ্যোতিষী আর কি, ওর গার্লফ্রেন্ড আর কি। তখন ঢুকে গেছে হুড়মুড় করে। তো বলে স্যার আমি বলে মহারাজ স্বামীজি আমি কাকলি, বলেছে কাকলি। ও তখন বলে খুব ঘাবড়ে গেছে, কাকলি তোমাকে বলেছিলাম তুমি কালকে জলপাইগুড়িতে আসবে, এখানে তুমি চলে এলো, আমার মহারাজ খুব বিপদে পড়েছি, যেন চলে এসেছি। ও তখন বুঝতে পেরেছে সামথিং ফিশ, অত লোকগুলোকে নিয়ে ঢুকেছে, তখন বুঝতে পেরেছে কিছু একটা গন্ডগোল আছে, চেঞ্জ করে। তখন বলছে জানো তোমাকে আমি অভিশাপ দিয়ে দেবো। দিন না, মানে ঈশ্বর বলছে দিন না, যত ইচ্ছা অভিশাপ দিন। হ্যাঁ, তখন বুঝে গেছে কিছু একটা গন্ডগোল আছে। এবার মনের মধ্যে তো একটা ভয় আছেই যে হঠাৎ করে এতগুলো লোক ঢুকে গেছে বাড়িতে, রুমের ভিতরে ঢুকে গিয়ে রামের বোতলটা বন্ধ করে নিয়ে নিয়েছে। এই কি হচ্ছে কি, আমি একটু খাবো না? হ্যাঁ, দিয়ে নিয়ে নিয়েছে। বলে আপনি বসে বসে রাম খাচ্ছেন, আমাদের এখানে ঘুম ছুটে গেছে। হ্যাঁ, তারপর গিয়ে দেখে প্রচুর বই, ওর মানে প্রচুর ইংরেজি বই, সবই অ্যাস্ট্রোলজির উপরে বই, ল্যাপটপ রয়েছে ইংরেজি বই। তো এটাকে বলে ওটা আমার বন্ধু। বেশ চলো একটু যেতে হবে বহরমপুর, তোমাকে ডাকছিলাম, তুমি ওরা বলছো পাটনায় আছি, আর এখানে বসে বসে রাম খাচ্ছ, আমরা ওখানে মরছি আমাদের জ্বালায়, তুমি এখানে রাম খাচ্ছ বান্ধবীকে নিয়ে।
কিছুতেই আসবে না। তারপরে কিছু লোকও জমে গেছে নিচে, ওই বাদিয়েছে কিছু, এটা দেখতে পেয়ে হোটেলের বয়টা দেখতে পেয়ে নিচে কি বলেছে, এবার মহারাজকে ধরে নিয়েছে পুলিশে, ব্যাস। পুলিশ এসে ধরেছে। এবার তার ও গিয়ে লোকের বলেছে, প্রচুর লোক জমে গেছে। আপনাদের কতজনের টিম গিয়েছিল? 5-6 জন হবে একটা 5-6 গাড়িতে যখন ধরে। তখন এ বলছে ওখান থেকে ইসাদ ফোন করছে, স্যার বাইরে ওকে তো নিয়ে যেতে দিচ্ছে না, ও তো উঠছে না, ওকে তো কোনো রকম কাজ জব্দ করতে পারছি না, বাইরে থেকে লোক জমে গেছে, হইচই করছে। হোটেলের লোক এসে বলছে যে নিচে অনেক লোক জমে গেছে, যদি মহারাজকে ধরেছে যেন লোক জমে গেছে পুলিশে। তখন আমি ওখানে জগমোহন, এই যে মিস্টার জগমোহন আছেন উনি তখন ওখানে ছিলেন, সিপি ছিলেন। আচ্ছা। আমি তখন তাকে ফোন করলাম, ফোন করকে আমার बोला अरे क्या बोल क्या यार क्या हुआ बोलो। वो देखो আমি স্যার ওই হোটেল में अभी वो सी व्यू ना की একটা হোটেল ছিল, ওই হোটেल में वो झगड़ा चल रहा है, मेरा टीम गया है, उसको देखिए अटका कर रखा, घेर लिया है उसको। महाराज को ये ज्योतिषी को पढ़ने बोला ए यार शाम को क्या करते बोले डर दिया, मैं भेजता हूँ चलो। ও লোক পাঠিয়ে ওকে ধরেছে, গাড়ি তুলেছে, গাড়ি তুলে মহারাজ তখন আমাকে বলছে যে স্যার ওর সঙ্গে যে মহিলা আছে বান্ধবী, তাহলে ওকেও নিয়ে আসো। বান্ধবী শুদ্ধ গাড়িতে ওকে তুলেছে, তুলে নিয়ে একদম সোজা চলে এসেছে। সেই ছিল শুক্রবার দিন, বৃহস্পতিবার দিন গেছে, শুক্রবার দিন চলে এসেছে। দেখো তুমি সেই ছিল শুক্রবার দিনই এলো। হ্যাঁ, তারপর তো শুক্রবার দিন আসতে তো সন্ধ্যা হয়ে গেছে, রাত্রেবেলা অনেকক্ষণ বসলাম জ্যোতিষীকে নিয়ে। বসে বসার পর অনেক কথা বললো, এটা বললো ওটা বললো, যে স্যার আমি দেখুন আমার সার্টিফিকেট দেখুন, ওর বাড়ি হচ্ছে এইখানে থাকতো, ওর বলে এই মেয়েটাকে। তখন বলছে যে ও তো ক্ষণ আমার বান্ধবী। ও কোথায় ছিল, তোমার সঙ্গে ছিল, এখানে পুজোর সময় ছিল না? বলছে না, ও রামপুরহাট থেকে উঠেছে। আমি যখন যাই ওর সঙ্গে আমার কথা হয়, তখন ও বলেছে যে ঠিক আছে আমি তোমার রামপুরহাটে যাবো। রামপুরহাট থেকে উঠেছি। তুমি কবে বেরিয়েছো ওখান থেকে? তুমি পুজো করতে এসেছিলে? বলে হ্যাঁ স্যার আমি পুজো করেছি। পুজো করতে গিয়ে কাকে কাকে দেখেছিলে? তখন ওই একই কথা বলে যাচ্ছে, যেটা ফোনে বলেছিল সেটাই বলছে। এবার ও বলছে যে আপনারা স্যার আমাকে ফালতু ফালতু এখানে নিয়ে আসলেন, আপনি ওই লোকগুলোকে আগে নিয়ে আসুন না। তখন বলছে আরে যে লোকটা তুমি লাভা বলছো সেটার কথা জানা আছে, সে তো কিছু জানা না বলছে। তখন ও বলছে যে আপনি তো লাস্ট ছিলেন। ও বলছে যে ও আমি বেরিয়ে গিয়ে তখন ছিল, জ্যোতিষী তখন ছিল, ও বেরিয়ে গেছে। তো বলছে ওকে আপনার সামনে আনুন, ওকে নিয়ে আসে। বললাম বলে আপনি বেরিয়ে যাননি আগে, এই বলে আপনি থাকেননি, আমি যখন বেরিয়ে তখন আপনি তো ছিলেন না, তখন তো আর কেউ ছিল না, আপনি তো একা ছিলেন, আমি তো লাস্ট বেরিয়েছি। তখন যদি বলে না তুমি মিথ্যা কথা বলছো, বলছে হ্যাঁ আপনি মিথ্যা কথা বলছেন। এই শরীর শরীর নিয়ে বোঝা গেছে। এই নিয়ে তর্ক করতে 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 আমি বললাম যে তুমি এখানে যে পুজো করতে এসেছো, তোমার সঙ্গে কী করে আলাপ হলো? তো বললো যে স্যার ওর মেয়েকে নিয়ে আমার কাছে প্রায়ই যেত, তো ওই মেয়েটাকে দেখেছিলাম যখন মানে ও তো মেয়েটা উলঙ্গ পড়েছিল, তো কোমরে এতগুলো সেই মাদুলি তাবিজ ফাবিজ মিলে এক গাদা একটা ইয়ে বাঁধা ছিল, কালো সুতো দিয়ে বাঁধা, এতগুলো এতগুলো হচ্ছে গিয়ে একদম ইয়ে আর কি। তো তখন আমার সন্দেহ ছিল বাবা এত কিছু দিয়েছি। তো বলছি জানো ওর বলেছিলাম কাল সর্পযোগ আছে, তো কাল সর্পযোগ কাটাতে হবে বলে আমি পুজো করতে এসেছিলাম। তুমি তো পূজারি নয়। তখন বলছে না আমি পুজো করতে এসেছিলাম কাল সর্পযোগ কাটাতে। কখন এলে? সব বলছে একটু একটু করে। বলছে আমি তো সন্ধ্যাবেলা এসেছিলাম, এসে পুজো করেছি, তখন তো এরা ছিল, এখন অস্বীকার করছে, কি করে বলুন আমাকে। তখন জ্যোতিষী কিন্তু এদিকে বলছে যে আমি বই তো অ্যাস্ট্রোলজিতে পেয়েছিলাম, ইংরেজি বইটাই আছে, ল্যাপটপ আছে। বলছে আমি কিন্তু অশিক্ষিত জ্যোতিষী নয়, আমি কিন্তু খুব শিক্ষিত জ্যোতিষী। আমি কিরকম? বলে আমি স্টার মার্ক পেয়ে মাধ্যমিক পাস করেছি, আমি হাসনারি পাস করেছি, আমি সিআরপিএফে চাকরি করতাম, তারপরে আমি জ্যোতিষী হয়েছি। আচ্ছা বলছে ঠিক আছে, বলে আমি পড়া ছেড়ে দিয়ে তারপর জ্যোতিষী হয়েছি, মানে চাকরি ছেড়ে দিয়ে তারপর জ্যোতিষী হয়েছি। ওই কত হবে হার্ডলি বয়স 35 বছর, 35-36 বছর বয়স ছিল সেই সময় ওর জ্যোতিষী। তো বাড়ি কোথায়? তো বললো স্যার আমি বহরমপুরেরই আউটস্কার্টে ওই ইয়েতে এখানে থাকি, ওই বেলডাঙ্গা যেতে রাস্তায় ওখানে একটা জায়গার নাম বললো, আমার ঠিক মনে নেই। ওখানে আমি ভাড়ায় থাকি। তো ওখানে কে আছে বাড়িতে? বাড়িতে বউ আছে, এ আছে। তখন বলছে যে বাড়িতে বউ আছে, বউকে না নিয়ে আবার সেই বান্ধবীটাকে নিয়ে গেছো। বলে স্যার ও যাবে বললো, ওরও কিছু কাজ ছিল ওখানে, তো ও রামপুরহাট থেকে উঠেছে, এই সমস্ত বললো। আমরা ওই পয়েন্টে আর বেশি ওকে চাপাচাপি করলাম না, ঠিক আছে তুমি থাকো। তবে আমার হঠাৎ মনে হলো যে ও সার্চ করেছো? বলে না সে জ্যোতিষীকে সার্চ করা হয়নি, মানে ওর জিনিসপত্র যা ছিল সব নিয়ে সব সার্চ করে, বলে ওগুলো সব ঘেটে করে দেখা হয়। জ্যোতিষীকে সার্চ করেছো? বলে জ্যোতিষী কী থাকবে পকেটে? ও তখন দেখছে যে মানি ব্যাগ আছে একটা, আমি তো মানি ব্যাগটা দাও তো ইন্দ্রকে এরকম করে মানি ব্যাগটা আমি ছুড়ে দিলাম। ইন্দ্র দেখা তো কি আছে। ও যে ওই ছোটো একটা বোতাম দেওয়া একটা এ থাকে না, চেন থাকে না, বোতাম দেওয়া ছিল, ওটা খুলতে বলছে স্যার সিম কার্ড, 2-3টা সিম বেরিয়েছে। ও সিম বেরিয়ে আমি ওর মুখের দিকে তাকিয়েছিলাম, ও তখন কি করলো মুখটা মানে ফট করে একদম পুরো এটা চেঞ্জ হয়ে গেল ওর। তাহলে সিম কার্ডগুলো লাগাও তো ইন্দ্র তোমার মোবাইলে। এবার ও নিজের মোবাইল সিম খুলে ওই মোবাইলটাকে ঢুকিয়ে ফোন করছে আমাকে। ফোন করতে ওখানে ঢুকে উঠলো বিজয়া বসু, আমার ফোনে উঠলো। আমি কেন বিজয়া বসুর নাম্বারটা যা বলেছিলাম আমি সেভ করে রেখেছিলাম, সেভ করে আমি রেখে দিয়েছিলাম, ওরা আমার কাজে লাগে আর কি আমাদের।
বিজয় বসু, আত্রেয়ী বসু, প্রভা দেবী, আপনি তিনটে নাম্বারই সেভ করে তিনটে নাম্বারই রেখেছিলেন। আমার মোবাইলে সেভ করা আছে। দেখি যে ও যে সিমটা লাগিয়ে ফোন করলো তখন বলে বিজয় বসু, মানে বিজয় বসুর সিম তোমার কাছে কোথায় এলো, তারপরে ভেঙে পড়েছে। তারপর যখন ইন্টারাকশন যখন শুরু হয় আর কি, আমাদের ইন্টারাকশন শুরু হলো, ভেঙে পড়লো, বলে স্যার আমি ভুল হয়ে গেছে বিশাল বড়, আমি স্যার মারতে চাইনি। তো তুমি মারলে কি করে, কে ছিল সঙ্গে? স্যার আমি একাই করেছি। বিশ্বাসই হয়নি, এ কি করে একা সম্ভব, 3টে মেয়েকে মারা, হাত পা বেঁধে দিয়েছো, গলায় ফাঁস লাগিয়েছো, উলঙ্গ করে দিয়েছো। তা বলছে স্যার আমি শুনুন কথা বলছি। তা বলছি যে স্যার এরকম পুজো টুজো করতো, যখন আমার কাছে যেত তখন ওই প্রচুর গয়না পরে আসতো মহিলা, ঠিক আছে, বিজয় বসু প্রচুর গয়না পরে আসতো। আর জ্যোতিষী তো আপনি জানেনই কিরকম জ্যোতিষীর কিরকম হয়। তো আমি বললাম কাল সর্পযোগ আছে মেয়েটার, আমি কাটাতে যাবো পুজো করতে। আসলে আমার উদ্দেশ্য ছিল ওই গয়নাগুলোকে আমি যে হোক হাতাবো, মানে ডাকাতির উদ্দেশ্য ছিল। ও ভেবেছে যে এত গয়না যখন পরে আসে তাহলে অনেক বড় বাড়িতে আরো অনেক গয়না আছে, সেই জন্য আমি বাড়িতে গেলাম। তো বাড়িতে আমি সন্ধ্যাবেলা পৌঁছে গেলাম, পৌঁছে গিয়ে দেখি তো তখন দেখি প্রচুর লোক ওখানে উঠতো। আমি জানতাম না যে বাড়ির বাজারের ভেতরে বাড়ি, হাউসিং, আমি ভাবতাম এটা নিরিবিলি হবে। তো আমি কি করলাম, ওখানে ওকে বললাম চলো আমরা আগে কালী পুজো করার আগে শিব পুজো করে আসি। তখন বললো শিব মন্দির কোথায় আছে, ওই বিজয় বললো, তারা রিক্সা ডাকলাম, রিক্সা ডেকে আমরা চলে গেলাম শিব পুজো করতে। 8:30টার দিকে ফেরত এসেছি। ফেরত আসার সময় রিক্সা করে এসেছি, এসে আবার ঢুকলাম, ঢুকে তারপরে পুজো করেছি। কারণ একটু রাত্রি না হলে জিনিসগুলো করা যায়, নির্জন হতে হবে। তো আমি অনেকক্ষণ ধরে পুজো করলাম। পরে টোরে দিয়ে কী করলে, তা বলছে যে আমি ওই চিড়ে, কলা, বাতাসা আর ইয়ে ছিল ওইটাকে দিয়ে আমি চটকা, খেজুর দিয়ে চটকা আরম্ভ করলাম। চটকে ওর সঙ্গে আমি পকেটে আগে থেকে N10 বলে একটা ঘুমের ওষুধ গুঁড়ো করে আমি পকেটে রেখেছিলাম, সে পুড়িয়া থেকে আমি ওর মধ্যে ঢেলে দিলাম, ঢেলে দিয়ে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে 3টে আমি গোল্লা বানালাম, বানিয়ে আমি তো দিলাম খেতে ওদিকে। যে তখন এই লোকগুলো ছিল, 2-3টে লোক ছিল, ওর নাম তো বলতে পারলো না, ওই ইঞ্জিনিয়ারটার নাম ও জানতো। আর তাকে নিয়েও একদিন গেছিল বিজয়া, দেখাতো এর কি আছে না আছে, আমার সঙ্গে কিরকম সম্পর্ক হবে বা এর ভবিষ্যৎ কিরকম হবে, এর সঙ্গে দেখাতো। দেখে ওকে নাকি বলেছে এই ছেলেটা খুব ডেঞ্জারাস, এই সমস্ত এর সঙ্গে থাকবে না, বেশি মেলামেশা করবে না, বলে ওটাও কি আর দোষ ফোষ আছে এই সমস্ত বলে টলে পুজোর সময় নিয়ে। ও বলেনি যে ও দোষটাও কাটানো যাবে, ওটা আলাদা একটা পুজো আলাদা বলেনি, বলে পুজো করে কাটিয়ে দেবো। তখন ও কি করেছে, ওকে ডেকে নিয়ে এসছে, ও গুড ফেতে নিয়ে এসছে, ও বয়ফ্রেন্ডকে ডেকে নিয়ে এসেছে যে ওটাও দোষটা কাটাবো ওই দিন। মানে মেয়েটা তো কাল সর্বযোগ কাটাবেই, ওই একই খরচাতেই দুটোই কাটিয়ে নেবে। এবার উপরে যে পাকুড়ে বন্ধু ছিল তারও একটা কিছু দোষ ছিল, বলছে ওরও একটু দেখো তো, ওরও একটু হাত তার দেখো, মানে ও খুব ওই সমস্ত অ্যাস্ট্রোলজিতে খুব বিশ্বাস করতো আর কি। তো ওকে ডেকে নিয়ে এসে, আর কেউ ছিল না, ওই ছিল ওই দুজনই বাইরে। তখন বলছে যে ও তো, আমি যখন রাত্রে ফিরে এলাম ও তো ডেকে টুকে আনলো ওদিকে, সব তো ওরা চলে এলো, পুজো টুজো হলো সব হয়ে। তো ওদিকে আমি সব ডেকে দিয়ে আমি বললাম যে এই তো লোক তো আরো ভিড় বাড়াচ্ছে, আমি আস্তে আস্তে করে ওদিকে সব ছেড়ে দিলাম, তোমার হয়ে গেছে তুমি চলে যাও, তোমার হয়ে গেছে তুমি চলে যাও। আর এইদিকে তারপরে আমি লাড্ডুটা বানাতে বসলাম। লাড্ডু বানিয়ে আমি বললাম 3টে লাড্ডু তোমার খেয়ে গিয়ে ওই ঘরে ওখানে গিয়ে টিভি দেখো, ঘুমাও, আমি ডেকে নেবো, আমার এখানে আরো কিছু পুজো বাকি আছে, ওই বাকি হতে আমি ডেকে নেবো, ডেকে নিয়ে তারপর এটা করবো, এই শান্তি বাড়ি টাড়ি দিয়েও ছিটিয়ে দেবো, শান্তির জল, হ্যাঁ শান্তির জল ছিটিয়ে দেবো, তারপরে তোমার ওর কাল সর্বযোগ কেটে যাবে, তোমাদের সব মঙ্গল হবে। তো এইবার এই যে লাড্ডুটা খেয়ে এরা লাড্ডুটা দিয়েছে, হাতে নিয়েছে, খেয়েছে। এবার পরে দেখলাম যে হাফ লাড্ডু যেটা ছিল, মানে সেই যে বিজয় বসু আর কি, ও খায়নি, একটুখানি খেয়েছে, খেয়ে ওই লাড্ডুটা নিয়ে রান্নাঘরে একটা বাটিতে চাপা দিয়ে রেখেছে। তো ওর সঙ্গে মিলে গেল লাড্ডুটা। ওই লাড্ডুর মধ্যে আমি 10টা ঘুমের বড়ি মিশিয়ে দিলাম, N10, খুব পাওয়ারফুল ঘুমের ওষুধ আর কি। তারপরে ওর সঙ্গে খোঁজ খবর করতে লাগলাম, করতে বললো যে ও স্যার ওর বাড়িতে একটা বউ আছে, সোমা বলে নাম ওর, তার আগে একটা বিয়ে হয়েছিল, সেটাকে মেরে বারফার করে দিয়ে এই সোমা বলে মেয়েটাকে আবার বিয়ে করেছে। সোমা তো বিয়ে করে সোমাকে নিয়ে যায়নি, আবার সে খনাকে নিয়ে গেছে ওখানে। আচ্ছা, খুব কমপ্লিকেটেড ক্যারেক্টার। তারপরে যেটা হলো যে ও এই যখনই এটা করলাম, মানে বার করলাম, সিম তো মিলে গেল, তাহলে সিমের গল্পটা বলো তাহলে কোথায় গেল। ও তখন বলছে যে এই যে ট্রেনে আমরা চাপলাম, মোবাইল তো নিলাম সারা রাত্রিবেলা, ওরা সারা রাত্রি ওখানে থাকেনি, ওখানে 1:30টার দিকে বেরিয়ে গেছে। মানে প্রথমে আমার সঙ্গে কি হলো তারপর বলে স্যার আমি তো যখন গোল্লাগুলা দিলাম তো ঘুমিয়ে গেল, একটু পরে আমি 15 মিনিট পরে ভিতরে গেছি, গিয়ে দেখি 3টে লোক ঘুমাচ্ছে খাটের উপরে, 3টি মহিলা ঘুমাচ্ছে, একসঙ্গে ঘুমাচ্ছে, টিভিটা চলছে, আর পিসিমা বসছে মাঝখানে, একদিকে মা আর একদিকে মেয়ে, ঘুমিয়ে গেছে। আমি তখন নিশ্চিন্তে কি করলাম, আমার কাছে ওই একটা ছোট প্যাকেট ছিল, বার করে আমি তালাগুলো ভাঙছিলাম, যন্ত্রগুলো প্লাস ছিল, স্ক্রুড্রাইভার ছিল, এই সমস্ত ভাঙলাম। আর 2-3টা আলমারির, একটা আলমারির চাবিটা আমি ওই বিছানার তলা থেকে পেয়ে ওটা আমি খুলে নিয়েছি। খুলে গিয়ে দেখি যে ওর মধ্যে জামা কাপড় ওটাকে আমি বার করেছি, গয়না খুঁজছি। এবার গয়না খুঁজতে গিয়ে দেখি একটা লোহার আলমারি ছোট, ওইটাকে তখন আমি ভাঙছিলাম, ওটার চাবিটা পাচ্ছিলাম না, ভাঙছিলাম। তো ভাঙতে খুটখাট আওয়াজ আছে, বিজয় তখন জেগে গেল। আমি তখন তো অবাক হয়ে গেছি, উঠেই বলছে তুমি কি করছো এটা?
তুমি কি করছো বলে উঠেই লাফ মেরে উঠেই প্রথমে আমাকে একটা জোরে ধাক্কা দিয়েছে, আমি তো পড়ে গেলাম। পড়ে গিয়ে আমার নাকের মধ্যে একটা প্রচন্ড জোরে ঘুষি মেরেছে। তারপরে হাত দিয়ে দেখি রক্ত বেরোচ্ছে, আমি দৌড়ে বাথরুমে চলে গেলাম। আবার আমাকে তাড়া করে স্যার বাথরুমে গেছে জানেন, লাথি ফাতি কি সব মার, হাত পা চালাচ্ছে, কি চোর 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 বলে চিৎকার করছে। ভাগ্যিস আমার শীতকাল জানলাগুলো বন্ধ ছিল না, তো আমাকে তো ওকে পিটিয়ে মেরে দিত। তখন আমি ঘুরে ওকে মারতে শুরু করলাম, তখন আমিও 2-3টা মারলাম ওকে, এই বুকে টুকে মারলাম মারতে। তারপরে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম মেঝেতে, ফেলে দিয়ে গলাটা চেপে ধরলাম। হ্যাঁ, ঘুমে তো ওর তো ছিলই ওর, কিন্তু গলাটা চেপে ধরলাম। গলাটার মুখটাকে চোর চোর করছিল, একটা হাত দিয়ে মুখ চাপলাম, একটা হাত দিয়ে গলা চেপে ধরলাম। মানে যে ঘটনাটা আরজি করে যে তিলোত্তমার ক্ষেত্রে ঘটেছিল সেম ঘটনা। দিয়ে বলে তারপরে একটু পরে দেখলাম যে বডিটাকে ছেড়ে দিল। তখন তো আমি খুব ভয় পেয়ে গেছি। তো ভয় পেয়ে যেতে তখন আমি ওই বডিটাকে টেনে টেনে ওখান থেকে কোনো রকম তুলে নিয়ে গেছি, টেনে না বলে কোনো রকম বহুত ভারী তুলে নিয়ে গিয়ে আমি ওখানে শুয়ে দিয়েছি মেঝেতে। তার আগে আমি ওই যে মারামারি ধাক্কাধাক্কি আমার সঙ্গে হয়েছে, কারণ ওই যে ওখানে উপরে সিঁদুরের কৌটো ছিল, সেই সিঁদুরের কৌটো পড়ে গেছে, মহিলা সিঁদুর লাগাতো। তারপরে ওই যে মারামারি হয়েছে ওর সঙ্গে হাতের যে শাঁখা ছিল সেটা ভেঙে গেছে, বাইরে আসছে ভেঙেছিল, এগুলো হয়েছে। যে এইবার দেখা যাচ্ছে যে এই যে ঠোঁটটা আছে, তার আগেই ওটা এগুলো ডিটেকশন, মোবাইল ফোন ডিটেকশন হওয়ার আগেই এখানে নাকের কাছে এখানে কাটা ছিল এই জ্যোতিষী। তো যদি তোমার নাক কাটলো কি করে, নাকের এখানটা কি করে ইনজুরি হয়েছে? ও স্যার আমি ওই এখান থেকে ট্রেনে গেলাম, ট্রেনে যাওয়ার পর যখন স্টেশনে নামি নিউ জলপাইগুড়িতে, তখন একটা মেয়ে হঠাৎ করে একটা সুটকেস রেখে দিয়েছিল, আমি ওর মধ্যে ধাক্কা লেগে পড়ে যাই, পড়ে গিয়ে আমার এখানে নাকটা কেটে যায়। ঠিক আছে, সব প্ল্যান করে রেখেছিল, কথা বলেছিল। হ্যাঁ, ওরা বলছো। তারপরে আমি তো এখান তো ব্লাড স্যাম্পল তো কালেকশন করা, তখন তো সঙ্গে রিপোর্ট আসেনি। তখন আমরা বললাম যে ঠিক আছে, তোমার সব নোট করা হচ্ছে, সবগুলো নোট করছি, ওরা রেকর্ডিং করা হচ্ছে। তারপরে বলছে ওটা তো হয়ে গেল। তারপরে যখন বেরোলো তখন তো স্বীকার করছে, তখন বলছে স্যার ওই বিজয় আমাকে নাকের মধ্যে ঘুষি মেরেছিল, হাতে আংটি ছিল, সেই আংটি লেগে কেটে গেছে। তারপরে আমি ছুটে বাথরুমে গেছিলাম, বাথরুম থেকে গিয়ে মারামারি করতে করতে বেরিয়েছি। তারপর তো স্যার ওকে ধাক্কা দিয়ে ফেলে দিতে ও পড়ে গেল, আমি তো ওর উপরে চেপে বসলাম, বুকের উপরে চেপে বসে তখন স্যার আমি করেছি, করে তুলে নিয়ে গিয়ে ওখানে রেখে দিয়েছি। তারপরে স্যার আমি যে ভয় পেয়ে গেছি খুব, মরে গেছে। তাহলে এই যে মেয়েটা আর পিসি আর কি দুজনে তো দেখলো আমি এসেছি, মেরেছি, আমি ধরা পড়ে যাবো, তখন স্যার বাধ্য হয়ে আমি ওই ওড়না দিয়ে। ততক্ষণে ওদের ঘুম ভেঙে গেছে? ঘুম ভাঙেনি, না ঘুম ভাঙেনি, ওদের এত মারামারি হয়েছে ঘুম ভাঙেনি। প্রচুর পরিমাণে খাইয়েছে তো, গোলাতে তো প্রায় ভাবে উঠে দেখবে যে ওরকম ভাবে মরে গেছে, মা মরে গেছে, তো সন্দেহ করবে। আমি কি করলাম, গলায় ফাঁস লাগালাম, পরে মেয়েটা খুব ছটপট ছটপট করলো, খানিকক্ষণ পা ফা শুকালো, চিটকালো, এ করলো ও করলো, তারপরে আস্তে আস্তে করে সেই গেলো, গলাটা আমি ফাঁসটা চেপে ধরলাম। তারপরে বুড়িটাকে মারলাম। হ্যাঁ, বলে ওর তখন বুড়িটা জাগেনি, তারপর বুড়িটার পিছনে গলা থেকে ফাঁস মারলাম, ফাঁস লাগালাম, ফাঁস লাগাতে ও মরে গেল, ওইটাকে রেখে দিলাম, হাতটাকে বেঁধে দিলাম, সবার হাতটাকে আগে বেঁধে দিলাম। বলে বলা যায় না অজ্ঞান হয়ে গেছে, আবার হঠাৎ করে লাফিয়ে উঠলো জেগে, প্রথমে হাতটাকে মারলাম, বেঁধে গলায় ফাঁস টাস ভালো করে লাগিয়ে টাইট টাইট করে করে টেনে টেনে দেখে নিলাম। তারপরে বললাম যে এ তো মারা গেছে, এবার আমরা ডাকাতির একটা সিনকে আমি চিন্তা করলাম যে ডাকাত হলে কি করতো। তখন এই মেয়েটাকে আর মাটাকে ওদের জামা কাপড়গুলো সব ছিঁড়ে দিলাম, মানে ছেঁড়াছিঁড়ি করে টানাটানি করে খুলে ছিঁড়ে দিলাম, ছিঁড়ে দিয়ে তারপরে আমি একটা ডাকাতির সিন সাজালাম আর কি। ইন্টেলিজেন্ট তো, ডাকাতির সিন সাজিয়ে সারা কামিজটা আমি ছিঁড়ে দিল মেয়েটার, আর ছাড়িয়ে মহিলার ম্যাক্সি ট্যাক্সি করেছিল সেটাও ছিঁড়ে দিয়েছে, আমি গিয়ে দেখলাম আমার ছেঁড়া পড়েছিল আমরা। তারপরে ডাকাতির সিন হয়ে গেল। তারপরে আমি ওয়েট করতে লাগলাম, দিয়ে চাবিটা ঠিক দরজার পিছনে, যে আমার চাবি যেরকম ঝুলছে ওই দরজার পিছনে ওর কলাপসিবল গেটের চাবিটা ছিল, আর দরজার চাবিটা তাড়াহুড়ো করে লাগাইনি, আমি দরজাটা এখন টেনে দিয়ে বাইরে থেকে চাবি লাগিয়ে দিয়ে, আর আমি যেটুকু গয়নাগাটি পেয়েছিলাম সেটাকে নিয়ে, একটা ব্রিফকেস ছিল ছোটো, ওই ব্রিফকেসে ভরে আমি নিয়ে বেরিয়ে গেলাম। বেরিয়ে কোথায় গেলে, বেরিয়ে বলে স্যার আমি বহরমপুর বাস স্ট্যান্ডে গেলাম, সেখানে দেখা হয়ে গেল নাদিরা বলে একটা মেয়ের সঙ্গে, ও রেড লাইট এরিয়ার মেয়ে আর কি, বল তার বাড়িতে ছিলাম। তো বললো যে তার বাড়িতে ছিলে, তাহলে তোমার ওই গয়নার বাক্সটা কোথায়? বললো ওর বাড়িতেই রাখা আছে। আমি ওকে বলেছি এটা খুলবে না, এর মধ্যে মন্তব্য সাপ আছে, খুললে তোমাকে কামড়ে দেবে। বলে নাদিরাকে ভয় দেখিয়ে রেখেছে। নাদিরা নাজিনী এরকম কিছু নাম ছিল, খুব ধুরন্ধর জিনিস আর কি একটা। সকালবেলা হতেই আমি ঘুম থেকে উঠেছি, উঠে ওই আমাকে নাস্তা ফাস্তা বানিয়ে দিয়েছে, আমি পালিয়ে গেছি, খেয়ে দিয়ে আমি চলে গেলাম এখানে। আর ওই হ্যাঁ শিলিগুড়ি যাচ্ছি, শিলিগুড়ি না মানে মালদাতে আমার চেম্বার আছে তো পরের দিন, মানে রোববার দিন মালদায় চেম্বার করবো। তারপরে আমি যখন রানাঘাট থেকে আমার খনা উঠলো সঙ্গে, তখন ও আমাকে বললো যে তুমি মোবাইল কিনেছো, আমাকে মোবাইল একটা দিতে বললাম, কদিন দেখে বলছি তুমি আমাকে একটা মোবাইল দিচ্ছ না, দেখে দেখি বলে ওর মোবাইলটা খপ করে ধরে নিয়ে সুইচ অন করে দিয়েছে। বলে কোথায়? তখন তো বলে আমরা তখন ইংলিশ বাজার হোটেলে ঢুকেছি সবে মাত্র, সকালবেলা ভোরবেলা একদম মালদাতে নেমে ইংলিশ, ওখান থেকে এসেছি ওই না ইংলিশ বাজার না, ওই হোটেলের বাইরে একটা হোটেল ছিল, ওই স্টেশনের বাইরে, ওখানে একটা হোটেলে উঠেছে দুজনে মিলে।
ওইখানে ওকে যখন দেখে যে মোবাইল ফোন টোনগুলো বার করে রাখছে, মানে স্নান করতে যাবে বলে বার করে রাখছে, তখন এই মোবাইলটা দেখতে পেয়েছে, দেখেই ও কি করেছে অন করে দিয়েছে, সুইচ অন করে দিয়েছে মেয়েটা। তখনই যে বুঝতে যে সুইচ অন করে দিয়েছে তখন ঝাঁপিয়ে পড়ে ওর কাছে সুইচ অফ করেছে। বলে ওই নিয়ে আমার সঙ্গে তুমুল ঝগড়া ওর সঙ্গে, একটা মোবাইল কিনেছো সেটা দেখাতে পারছো না, বলে না না ওটা হাত দেওয়া যাবে না, পরে বলবো তোমার, পরে আমি তোমায় কিনে দেবো বলে এই সমস্ত বুঝিয়ে সুঝিয়ে তাকে তো শান্ত করলাম। বলে মোবাইলটাকে আমি লুকিয়ে রাখলাম, ভয় জানি আবার বন্ধ করে দেবে বলে মোবাইলটাকে নিয়ে আমি বাথরুমে গেলাম, যে স্নান করে বেরিয়ে তারপরে পরের দিন ওখানে চেম্বার করেছি, চেম্বার করে পরের দিন আমি শিলিগুড়িতে ট্রেনে চেপে আবার শিলিগুড়ি চলে এসেছি, তখন খনাম আমার সঙ্গে ছিল। এই হচ্ছে তো গল্প আর কি। এই সোমবার বললাম না, রোববার দিন সকালবেলা সুইচ অন হয়েছে, মোবাইলে একটা মেসেজ ঢুকেছে, সেটা হচ্ছে ওই কারণে। তারপরে বললাম যে এবার বলো তুমি মোবাইল ফোন কোথায় তাহলে দাও, বলে মোবাইল ফোন স্যার সোমবার দিন আমি সকালবেলা গেছিলাম হংকং মার্কেটে। আচ্ছা। সেখানে গিয়ে আমি এইটা 14-15 টাকা দাম এই মোবাইলটার, তো একদম নতুন ছিল। ও তখন এই যে লোকটা ছিল ইঞ্জিনিয়ার যে ছিল, বলে ওটা তো আমি কিনে দিয়েছিলাম মাঝখানেক আগে। আচ্ছা, এই মাঝখানেক আগে কিনে, মাঝখানেক আগে নতুন মোবাইল, ওটা আমি বিক্রি করতে গেছি। তখন আমাকে বললো যে আমরা দেখে টেকে দিয়ে বলছে যে 7,000 টাকা দেবো। তখন আমার সাথে দামাদামি হলো, বলে 8,000 টাকা দেবো। ওদের দোকানদার ওদের বুঝতেই পারলো চোরাই মোবাইল, নতুন মোবাইল কেউ বিক্রি করে, তখন 8,000 টাকা দেবো বলে মোবাইলটা দিয়ে দিয়েছি। দিয়ে আমি চলে আসছি, ও দাদা শুনুন 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 শুনুন, ওকে ডেকেছি, বলে আমাকে ডাকলো, ডেকে বলছে যে আপনার সিমটা তো রয়ে গেছে ভেতরে। তো সিমটা খুলে আমাকে দিল। এবার আমি সিমটা ভেবেছিলাম ভেঙে ফেলবো বলে ধরেছিলাম, দেখি ও আমাদেরকে তাকিয়ে দেখছে। তা আমি বললাম যে ওর সামনে ভেঙে ফেললে সন্দেহ করবে, সিমটাকে আমি পকেটে খুলে, মানে আমার পার্স খুলে পার্সের মধ্যে রেখে দিয়ে পিছনে পকেটে রেখে দিয়েছি। বলে এইটাই আমার ভুল হয়ে গেছে, কাল হয়ে গেছে। আর তারপর মনে পড়ে টেনশনে ছিলাম, তারপর তো ওই রয়ে গেছে ভিতরে, আর তো আমি ভিতরে খুলিও নি, খুচরো পয়সা যেখানে রাখা হয় ওখানে সিম ছিল, সেই হচ্ছে সিম। তো এই হচ্ছে মানে একটা লোক 3টে মহিলাকে মেরে দিয়ে, একটা জ্যোতিষী কালসর্পযোগ কাটাতে এসে শুধু চুরির জন্য। আচ্ছা, এর আবার গুণ আছে অনেকগুলো। বলছে যে তুমি যে চিৎকার করছিলে, বলে আমি যে ভয় পেয়ে চিৎকার, মানে মহিলা যখন চিৎকার চোর চোর চিৎকার করো, তুমি গলা টিপে দিলে, তুমি মেরে বেরিয়ে যেতে পারতে। বলে না, ও সেটা আমাকে একবার খড়দাতে একটা চুরি করতে গিয়ে বাড়িতে, এরকম আমি একটা বাড়িতে ঢুকেছিলাম, ঢুকে দুপুরবেলা, বলে দুপুরবেলা মহিলা একা থাকে, আমার কাছে 2 দিন এর আগে হাত দেখিয়েছে। আমি বলেছি যে আমি আসবো, এসে তোমাকে আমি দেখে দিয়ে তোমার একটা আমি কিছু পাথর টাথর দেবো, আংটি দেবো, পরে দেবে তুমি। তা আমি পরের দিন গেছি, ফাঁকা টাকা দেখে, ও বাবা, বলে ওই যে হাত ফাত দেখা শুরু করেছি, তখনই ভেবেছি এবার চুরি টুরি করবো কি করে, ওকেও ঘুমের ওষুধ খাওয়ার বন্দি করছি জলের ফলার সঙ্গে মিশিয়ে। তখন দেখি ওর একটা দেওয়ার, পাড়ার দেওয়ার একটা চলে এসেছে। দেখেই ও সন্দেহ, বলে আমার তো হচ্ছে এটা ওটা করছি, তখনই করছে করতে করতে, বলে আমি তখন অলরেডি ওর কিছু জিনিস হয়ে যাবে, জল আনতে গেছে করতে গেছে, তখন আমি কিছু জিনিস হাতিয়ে নিয়েছি। এবার ও খুঁজে এসে বোধহয় কিছু এটা পায়নি, কিছু জিনিস দেখতে পাইনি, তখন চিন্তা করেছে, তখন বলছে যে তুমি নিয়েছো কি করছো, বলে আমার ব্যাগ থেকে তখন বার করে নিয়ে, তখন চোর করে চিৎকার করতে শুরু করেছে। তো কি একটা নিচে ঘড়ি নিয়ে নিয়েছিল না কি একটা দামি জিনিস ছিল, ওখানে নিয়ে নিয়েছে। বাঘা চোর বলতে বলছে, আমি সে দৌড়ে পালাচ্ছিলাম, আর স্যার খড়দার পাবলিক, স্যার কি বলবো, কি বাজে পাবলিক, স্যার ধরে আমাকে এত মার মারলো। হ্যাঁ, বলে মেরে 28 দিন স্যার আমি আরজি করে ভর্তি ছিলাম, 28 দিন স্যার মরে যেতাম আমি, পুরো আমাকে মেরে পুরো গোটা বডি স্যার আমার স্যার নীল করে দিয়েছিল, এত মারে স্যার কেউ। বলে আমি সেই যে চোর চোর যেই শুনেছি, যে ওই আগের বেলা চোর চোর করতে গিয়ে আমি ধরা পড়েছিলাম, মার খেয়েছিলাম, সেই মাথার মধ্যে স্যার কাজ করছিল। তো আমি ওই জন্য স্যার একদম রিস্ক নিইনি, মানে আমি আর রিস্ক নিইনি, আমি একদম, আর আমি মরে যাবে বুঝতে পারিনি, আমি খালি ওই মুখটা বন্ধ করছিলাম আর গলাটা চাপ দিচ্ছিলাম, যে আমি ভাবলাম যে চুপ করে যাবে, চুপ তো করলো না, একদম চুপ করে গেল। তার আগে আর কি করেছো, বলছে আরো 2-একটা স্যার ছিনতাই করেছি, একটা অন্যায় করেছি, শান্তিপুরে আমার একটা মাসির মেয়ের বিয়ে হচ্ছিল, তো আমার মেয়েসও অনেকদিন থেকে গয়না টয়না জোগাড় করে একটা রেখেছিল, এই মাসির মেয়েকে আমরা তো গেছি ওখানে বাড়িতে, ওর বাড়িতে বিয়ের নিমন্ত্রণ পেয়ে গেছি ওখানে, তো আলমারিতে রেখেছিল, আর ওই স্নান টান করে এসে সব সাজাবে, বউ সাজাবে আর কি, তার আগে আমি গয়না এটা নিয়ে চম্পড় দিয়েছিলাম, বলে সেটাও আমার মাসি একটা রাগ করে, মাসিতে কেস করেনি, মেসও কেস করে দিয়েছিল। সেই শান্তিপুরে একটা কেস আছে আমার, একটা খড়দায় কেস আছে, একটা এখানে আছে, আর এটা হলে আমি তোমাকে এই 2বার ও ধরা পড়েনি, ধরা পড়লে বোধহয় এই খুনগুলো করতে পারতো না। না, এইটাতে জেল কেটেছিল কিছুদিন, এই খড়দার কেসটা কিছুদিন জেল কেটেছে। শান্তি মাসির বাড়িটাতে জেল খাটেনি। তো আপনাদের কাছে ক্রিমিনাল রেকর্ডে সেগুলো ছিল না? না, কোথায় খড়দা, কোথায় শান্তিপুর, কোথায় বহরমপুর, বুঝতে পারছেন তো, এগুলো তো পরে বেরোবে, ধরার পর তারপরে এগুলো সব বেরোলো। আচ্ছা, ও আগে একটা বিয়ে করেছিল, সেটাকে ডিভোর্স দিয়েছে, আর একটা মেয়ের সঙ্গে থাকছিল সোমা বলে ওর বউয়ের নাম, সে তারপরে সে কণা বলে চলে গেল, তারপরে এদিকে প্রসিকিউটরে যাচ্ছে, মানে সব মিলিয়ে মানে একটা খুব বর্ণময় চরিত্র আর কি। আমি একটা জিনিস জানতে চাইবো, যে সেদিনকে যদি ওর পার্স থেকে এই সিমটা না বেরোতো, তাহলে তো বুঝতে পারছিলাম যে কিছু একটা করেছে বেটা, তাহলে কি ওকে ধরা যেত না? ওটা একদম শিওর শট হলো আর কি। স্যার, এবার যে ঘটনার কথা জিজ্ঞাসা করব সেটা হচ্ছে ক্যানিং বারুইপুর অঞ্চলের একটা ঘটনা, বিষ্ণু মাল হত্যা, মানে যেটা নিয়ে
এত রকম কথা আছে, এত রকম কিছু আমরা পড়েছি এবং অত্যন্ত ইন্টারেস্টিং ঘটনা। আপনার মুখে একটু শুনবো, আপনি প্রথম থেকে ছিলেন সেটাতে। এই বিষ্ণুমাল প্রিয়াঙ্কা একটা ক্যানিং থানার ঘটনা নয়, ঘটনাটা হচ্ছে চুঁচুড়া থানার। চুঁচুড়া থানার, আচ্ছা। তখন আমি চন্দননগরে পুলিশ কমিশনার অফিসে বসে আছি, প্রায় 7টা মতো বাজে। তখন আমাকে ফোন করলো প্রদীপ বলে, প্রদীপ দা। আপনার কি সময়টা মনে আছে? সময়টা হচ্ছে 11ই অক্টোবর 2020 সাল। 11ই অক্টোবর 2020 সাল 7টা নাগাদ আমি ফোন পেলাম প্রদীপের কাছ থেকে। প্রদীপ দা হচ্ছে তখন আইসি চুঁচুড়া। ও বলে, স্যার আমি ডিসি সাহেবকেও জানিয়েছি, কান্নান সাহেব ছিলেন, আর এদিকে ডিসি হেডকোয়ার্টার, ডিসি সাথে জানানো হয়েছে, আপনাকে জানাচ্ছি। এসি সাহেবকেও জানিয়েছি। এসি ছিল আমাদের সেই সময় এসি ছিল পলাশ ঢালি, ওরা যে এখন পশ্চিম মেদিনীপুরে গেছে। তো আমার বললো, স্যার আমি ওই একটা ছেলেকে মার্কণ্ড গলি বলে একটা জায়গা আছে এই চুঁচুড়ারই আউটস্কার্টে, ওখানে চুঁচুড়া টাউনের মধ্যেই আর কি, মার্কণ্ড গলি, ওখান থেকে একটা ছেলে বিষ্ণু মাল বলে এই 17-18 বছরের একটা ছেলেকে বিশাল দাস বলে একজন ছেলে এসে তুলে নিয়ে গেছে। মোটর বাইকে করে তুলেছিল সম্ভবত। হ্যাঁ, কটা নাগাদ ঘটনাটা ঘটেছে? এই 6:20 নাগাদ সে ঘটনাটা ঘটেছে। সঙ্গে সঙ্গে ওরা ফোনে জানিয়েছে, আমাদের পেট্রোলিং গাড়ি পাঠাও, কোথায় গেল? ওরা সোজা গিয়ে হয়ে দিল্লি রোডে গেছে, মোড় হয়ে, খাদিনা মোড় হয়ে ওরা দিল্লি রোডে চলে গেছে। দিল্লি রোড দিয়ে বেরিয়ে গেছে, খবরটা পেয়েছি। কেউ ফলো করেছিল? বলে না, কেউ ফলো করেনি। তো 11ই অক্টোবর 6:20 নাগাদ ঘটনাটা ঘটেছে, আর আমাদের খবর এসে ওই 7:05 মধ্যে এসেছে। সঙ্গে সঙ্গে আমি ওই বেরোচ্ছিলামই, অফিস থেকে বেরোচ্ছিলাম, সেটা বললাম চলো আমি আসছি। তো এসে আমরা প্রথমে থানায় গেলাম, থানা থেকে বড় সবাই এলো, এসে ওরা আমাকে নিয়ে গেলাম মার্কণ্ড গলিতে। মার্কণ্ড গলি তখন অন্ধকার হয়ে গেছে, তো বলতে পারছে না কেউ কি হয়েছে খোঁজ নিলাম। বললো যে বিষ্ণু মাল বলে একটা ছেলে, এরকম যেটুকু জানলাম যে প্রিয়াঙ্কা বলে একটি মেয়ের সঙ্গে প্রেম করতো ওখানে, ওই গলির মধ্যেই, ওখানেই পাশেই বাড়ি। তো প্রিয়াঙ্কাও বাচ্চা মেয়ে, ওরও বয়স ওই 17-17 হবে, এর বয়স হয়তো 18 হবে এরকম। এই ছেলেটা কি করতো না, ফুলের কাজ করতো। দাদা একটা ফুল দিয়ে বিভিন্ন জায়গায় ডেকোরেশনের কাজ করে, সেই ডেকোরেশনের সঙ্গে দাদাকে হাত লাগাতো, করতো, মাঝে পড়াশোনা করতো। ও ছেড়ে দিয়েছিল, কিন্তু প্রিয়াঙ্কা এখনো পড়ছে, মাধ্যমিক পরীক্ষা দেয়নি, আগে করেছিল, সেটা আর বলছি পরে। তারপরে বিষ্ণু মালকে তুলে নিয়ে গেছে, খোঁজাখুঁজি করে বাড়িতে গেলাম। প্রিয়াঙ্কাকে জিজ্ঞেস করা হলো, প্রিয়াঙ্কাকে ডেকে এনে থানায় জিজ্ঞেস করা হলো কি হয়েছিল ঘটনাটা, ও বলতে পারছে না। তারপরে খুঁজে যখন জানলাম যে ওকে নিয়ে ওরা বৈদ্যবাটির দিকে চলে গেছে, মানে দিল্লি রোড ধরে বৈদ্যবাটিতে গেছে। তারপর খোঁজ পাওয়া যাচ্ছে না। তারপরে ওর ফোন করা হলো, মোবাইল ফোন সুইচ অফ, মানে এর মোবাইল ফোনটা সুইচ অফ। পরে আমরা খোঁজ খবর করে জানলাম যে এই যে বিশাল দাস, এটা বড় ক্রিমিনাল। এ আগে 18 সালে ওই একে মেরেছিল, যা 17 সালে একে খুন করেছিল, তারক বলে একজন, টোটন দাস বলে খুব বড় একটা ক্রিমিনাল ছিল, ওর দাদা ছিল তারক। তারককে খুন করেছিল, মানে মোটরসাইকেল করে এসে। সেই টোটন যাকে আমরা বলতাম হুগলির ত্রাস। হুগলির ত্রাস টোটন, একেও ধরেছিলাম, সেটা একটা বড় গল্প। হ্যাঁ, সেটা তো আলাদা গল্প, সেটা আমি পরে একদিন বলবো। ওর দাদা তারক বলে, তারক দাস ছিল, তো একটা ওই সাপ্লাইয়ের ব্যবসা করতো, সাপ্লাই মানে ইট, পাথর, বালি, সিমেন্ট এই সমস্ত করতো। তো ওকে মাঝে মাঝে তোলা চাইতো। এর বাড়িটা হচ্ছে সেগুন বাগানে, এই বিশাল দাস যে মেরেছিল এর বাড়ি হচ্ছে সেগুন বাগানে। ও মেরেছিল, কয়েকটা ও মার্ডার করেছে। সঞ্জয় অ্যাকচুয়ালি ওর গুরু ছিল সঞ্জয় চ্যাটার্জি বলে, ও হচ্ছে চন্দননগরের। চন্দননগর একটা বড় ক্রিমিনাল, মানে তোলা বাজার, কিছু ভয় দেখিয়ে, সন্ত্রাস করে, জালিয়াতি করে বিভিন্নভাবে টাকা পয়সা তুলতো, জুয়া খেলাতো, মদের দোকান থেকে টাকা তুলতো, এই সমস্ত করতো। আমি যখন হুগলিতে যাই তখন সাংঘাতিক অবস্থা। তখন দিলীপ রাম বলে একজন মার্ডার হয়ে গেছে ওই ব্যান্ডেল একদম স্টেশন গায়ের উপরে। ওই জন্য আগের যে ছিলেন সিপি ছিলেন, তো ওর তখন বদলি হয়ে গেছে। আমি হঠাৎ করে ওখানে 2রা জুলাই গিয়ে পড়ি আর কি। তো আমি মানে 19 সাল ছিলাম, 20 সালের যে এইটা অক্টোবরে বললাম, তখন আমার একদম সব ক্রিমিনাল মোটামুটি ফাঁকা হয়ে গেছে। পরে যে বিশাল দাস নিয়ে খবর নিলাম যে ফার্স্ট ক্রিমিনালিটি কি আছে, তখন দেখলাম যে অনেক কেস ওর নামে, অনেকগুলো মার্ডার করেছে। তার মধ্যে তারকেরটা খুব মনে আছে আমার, খুব উল্লেখযোগ্য একটা মার্ডার। দিনের বেলা একদম সকালবেলা 9:30টার সময় এসে উপরেতে বসেছিল, দৌড়ে ছাদের উপরে উঠে যায়। মানে যখন এসেছে ওকে কয়েকদিন ধরে ফোন করছিল, টাকা চাইছিল, টাকা দিতে পারছিল না বলে, তখন ও বলে তো তাহলে মৃত্যু একদম কাছে এসে গেছে বলে একদিন হঠাৎ করে সকালবেলা 9:30টার সময়, সেটা ছিল ওই রকম 18 সালের বোধহয় মার্চ, জানুয়ারি, ফেব্রুয়ারিতে এরকম হবে, 17 সালে, 15ই জানুয়ারি বা কিছু হবে। এসে ওকে ধরে, ও দৌড়ে ছাদের উপরে ওঠে, ছাদ থেকে যখন তাড়া করেছে ওকে উঠে গেছে ছাদেও, একটা পাশে একটা কদম গাছ না কি ছিল, ওই গাছের মধ্যে ঝাঁপ মারে।
ছাদ থেকে দিয়ে ওটা ধরে নামার চেষ্টা করতো, ওই অবস্থায় গুলি করে, ওখানে গুলি করতে ও পড়ে যায়, অনেকগুলো 9খানা গুলি করেছিল, মরে গেল। তো এই যে বিভিন্ন সময় এরা মানে ছিনতাই করা এগুলো মার্ডারগুলো কেন করে, লোকে প্যানিক তৈরি করার জন্য। তাহলে কি হবে, যে প্রমোটার আছে বা অন্য ব্যবসায়ী আছে, তখন ফট করে টাকাটা দিয়ে দেবে, নাহলে বলবে যে বোম মারবো, নাহলে মেরে দেবো, গুলি করে দেবো, এই সমস্ত বলে ভয় দেখায়, এগুলো সুবিধাজনক। তো ওই এরকম ছিনতাই ফিনতাই এই সমস্ত করতো, প্লাস এরকম টাকা আদায় করতো, তোলাবাজি করতো। তো এই ছেলেটার সঙ্গে ওই মার্কণ্ড গলির প্রিয়াঙ্কা বলে একটা মেয়ে, সেও বাচ্চা মেয়ে, তখন হবে 13-14 বছর বয়স, তারা প্রেমে পড়ে। তো কি করে প্রেমে পড়ে, যে ওই বিশাল দাসের দিদি ছিল পাখি বলে নাম একটা। তো পাখির বাড়ি হচ্ছে একদম ওই প্রিয়াঙ্কার বাড়ির উল্টো দিকেই, মোটামুটি কোনাকোনি একটু উল্টো দিকে, ওই মার্কণ্ড গলির ভিতরে। তো পাখির কাছে ও মাঝে মাঝে আসতো। আস্তে আস্তে এই যে প্রিয়াঙ্কা বলে মেয়েটি, খুব সুন্দর দেখতে, বাচ্চা মেয়ে, 13-14 বছর বয়স হবে, তখন ওর প্রেমে পড়ে। প্রেমে পড়ে 18 সালে ওই 26শে জানুয়ারি যেদিন ছিল, ও তখন ওই 26শে জানুয়ারি সেলিব্রেশন হবে স্কুলে, ও তখন এই ইতে চুচুড়া গার্লস হাই স্কুলে পড়তো আর কি মেয়েটি। তখন ওর শাড়ি পরছিল, রেডি হচ্ছিল, তখন এসে ওকে ওখানে ওর সঙ্গে সেক্সুয়ালি অ্যাসল্ট করে। দিদি বাড়ি তখন ডাকে, ওর দিদিকে বলে যে, ওর দিদি ওর সঙ্গে একটু মানে ফ্রেন্ডলি ছিল, ওকে ডেকে পাঠায়, ওর দিদি ওকে ডাকো, মানে দিদি দিয়ে ওকে ডাকায় আর কি। ডাকিয়ে ও তখন কি করে, ওই শাড়ি পরার জন্য বলে শাড়ি পরিয়ে দেবো ভালো করে, আগের দিনই বলেছিল যে ভালো করে শাড়ি পরিয়ে দেবো তোকে, শাড়ি পরতে পারে না বাচ্চা মেয়েরা, ভালো করে শাড়ি পরে দেবো, আমাকে চলে আসিস। তো পাখিদি বলতো, পাখিদির কাছে গেছে, তখন ওর ভাই ছিল ওখানে আর কি, এটা ফন্দি করেই করেছিল আর কি। তারপরে ওই ওকে ইয়ে করে, অ্যাসল্ট করে, সেক্সুয়াল অ্যাসল্ট করে, এবং সেটা ওর দিদি আবার ভিডিও করে, সেক্সুয়াল অ্যাসল্টের ভিডিওটা ওর দিদি তৈরি করে। আবার ভাই সেক্সুয়াল অ্যাসল্ট করে ঘরের মধ্যে, বাইরে থেকে ছিটকিনি ল্যাচ লাগিয়ে দিয়েছে, আর জানলা দিয়ে ওদেরও শুট করেছে ওটাকে। তো সেইটা দিয়ে ওকে ব্ল্যাকমেল করতে। সেটা হচ্ছে 2018 সালে। 2018 সালের জানুয়ারি 26শে জানুয়ারি কেসটা করেছিল ঘটনাটা। তারপরে ওকে একদিন ধরে নেয় ওই পুলিশের এতে, যখন ও শ্রীরামপুর দিকে, মানে এখানে তাড়াফাড়া খেয়ে শ্রীরামপুরে গিয়ে থাকছিল, মানে ও সেগুন বাগান চুচুড়ায় বাড়ি, ওখান থেকে তাড়া খেয়ে ও শ্রীরামপুরে থাকছিল। হঠাৎ করে র্যান্ডাম রেড কিছু হয়, ব্লক রেড হয়, হতে হতে ওই বিশাল দাস ধরা পড়ে যায় পুলিশের হাতে শ্রীরামপুরে। সেটা ছিল এই 18ই মার্চ বোধ হয়, এরকম 2000। মেয়েটি তখন পুলিশের কাছে কোনো রকম কমপ্লেন নিয়ে যায়নি? না, তখন ও কমপ্লেন করেছিল, হ্যাঁ সরি বলতে ভুলে গেলাম। দিয়ে তারপরে ওকে ওখান থেকে তুলে নিয়ে চলে যায় একবার, এই মেয়েটাকে, ওই প্রিয়াঙ্কাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে গিয়ে একদিন আটকে রেখেছিল, ও বলতে পারছে না জায়গাটা কোথাও, তবে মনে হচ্ছে সেটা ক্যানিং এদিকে কোথাও নিয়ে গেছিল। পরেও আমি জিজ্ঞেস করেছি, ও বলতে পারেনি। তখন ওর বাবা গিয়ে একটা কিডন্যাপিং কেস করে, ঠিক আছে। তারপরে যে কেস করে, তারপর বাড়ির উপরে পাখিকে আর ওর যে হাজবেন্ড ছিল সৌমেন বোধের নাম সম্ভবত, ওকে নিয়ে গিয়ে থানায় আটকে দেয়। ও চাপে পড়ে যায়, তখন বিশাল দাস কি করে, তখন ছেড়ে দেয় ওকে। একদিন পরে মেয়েটাকে ছেড়ে দেয়। ওই যে হুগলি নদী পার করে নিয়ে গেছিল, হুগলি ব্রিজ নিয়ে গেছিল, সেটা প্রিয়াঙ্কা বলেছে আমাকে পরে। তো কিডন্যাপিং কেস একটা হয়, তাছাড়া তো ওর নামে অনেক কেস ছিল, সেগুলো অন্য। তারপরে এই 18 সালের এই মার্চ মাসে হঠাৎ করে এই র্যান্ডাম রেড করতে গিয়ে বিশাল দাস ধরা পড়ে যায় শ্রীরামপুর থেকে। ধরা পড়ে গিয়ে তখন ওখানে ও একটা গাঁজার ঠেকে ছিল, গাঁজা ফাজা খাচ্ছিল, কিছু করছিল, NDPS কেস হয়। কেস হয়ে তখন জেলে চলে যায়। জেল থেকে ওখান থেকে ও দুর্ধর্ষ ক্রিমিনাল বলে ওকে জেল থেকে ট্রান্সফার করতে বারুইপুর জেলে। ওখানেও কিছু কেস ছিল, ক্যানিং দিয়েছিল, বারুইপুর জেলে ছিল। বারুইপুর জেলে প্রিয়াঙ্কার সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা করে, ওখান থেকে ফোন নিয়ে যোগাযোগ করতে ও তো জেলে চলে গেছে, বলছে আমি কবে বেরোবো জানি না, NDPS কেস আছে, আমার নামে এত কেস আছে, এই সমস্ত বলছিল। বলতে প্রিয়াঙ্কা ইনবিটুইন কি করে, ওই পাড়ারই একটা ছেলে, ওখানে একটু বাড়ি থেকে এগিয়ে গিয়ে ওর বাড়ির উল্টো দিকে সাহেব বলে একটা শিক্ষক টিচার ছিলেন আর কি, মানে টিউশন করতেন, কোচিং করাতেন। তো ওর কাছে টিউশন পড়তো। তো ওখানে বিষ্ণুমাল বলে, ঠিক বাড়ির উল্টো দিকে বিষ্ণুমালের বাড়ি ছিল, সেই বিষ্ণুমালও ওর কাছে টিউশন পড়তো। বিষ্ণুমাল বোধ হয় 1 ক্লাস উপরে পড়তো ওর। এই বিষ্ণুমালের সঙ্গে প্রিয়াঙ্কা নতুন করে আবার সম্পর্ক তৈরি হয়। এবার বিশাল দাস জেলে চলে গেলে কি হবে, ও তো সাগরেদ সমস্ত এই সমস্তগুলো তো এখানে বাইরে ছিলই। এদের তখন কি করে, ওদের মাধ্যমে খবর পাচ্ছে যে প্রিয়াঙ্কা বিষ্ণুর সঙ্গে প্রেম করছে। তো যখন কিছু করতো, বিষ্ণুমালকে কিন্তু থ্রেট করতো, প্রিয়াঙ্কাকে থ্রেট করতো, বিষ্ণুমালকে থ্রেট করতো, বলে আমি জেল থেকে বেরোলে আর মুক্তি নেই, তো ছাড়া পাবি না, তো সব কেটে আমি একবার কুচি করে কাটবো, ভয় দেখাতো বিষ্ণুকে। বিষ্ণু বলছে না আমার সাথে, বিষ্ণু তো বাচ্চা ছেলে, 18 বছর বয়স হবে, 18-19 বছর বয়স হবে, 19 হয়নি, 18 বয়স হবে। তো একে ভয় দেখাতো, মেয়েকেও ভয় দেখাতো। তো প্রিয়াঙ্কা তো জানে, প্রিয়াঙ্কা তো আগেই ও বলে ফেলেছে যে আমার বোধহয় অনেকদিন জেল হয়ে যাবে, আমি এখন জেল থেকে বেরোতে পারবো না, যাবার জীবন হয়ে যাবে, এই সমস্ত বলেছে। কি বলেছে না বলেছে এগুলো প্রিয়াঙ্কা এত ডিটেলস বলেনি, কিন্তু যাই হোক, বিশালকে ছেড়ে বিশালের সঙ্গে প্রিয়াঙ্কার একটা ভালোবাসা ছিল, তৈরি হয়েছিল। তারপর তো ওকে সেক্সুয়ালি অ্যাসল্ট করলো, তুলে নিয়ে গেল, এই সমস্ত কারণে ও
তখন ওর থেকে ডিটাচ হয়ে গেছে একটুখানি, তারপরে ও ধরা পড়ে গেল, সবটা মিলিয়ে ওর চ্যাপ্টারটা ক্লোজ করে দিল প্রিয়াঙ্কা, দিয়ে নতুন একটা ছেলের সঙ্গে বিষ্ণুপালের সঙ্গে প্রেম করছে। মানে সাহেব মাস্টারমশাই ছিলেন, তার কাছে গিয়ে পড়তো, সেও ইয়াং ছেলে, সেও বিষ্ণুকে অনেকবার এই প্রিয়াঙ্কাকে অনেকবার বুঝিয়েছে যে বিষ্ণুপাল ফুলের কাজ করে, মুখ কাজ করে, তুমি ওকে ছেড়ে দাও, এই সমস্ত করেছে, সে করেনি। তারপরে ওকে থ্রেট করতো জেল থেকে, এই তারপরে জেল থেকে ছাড়া পায় জুন মাসে 2020 সালের। তখন থেকে ও প্ল্যান করছে যে কিছু করে বিষ্ণুকে আমি থেকে প্রিয়াঙ্কাকে আমি হাত ছাড়িয়ে নিয়ে আসবো। তো প্রিয়াঙ্কাকে মাঝে মাঝে ফোন করতো, আসতো, ভয় দেখাতো, পরেও আবার সেক্সুয়ালি অ্যাসল্টও করেছে ওকে জোর করে, ওর মা বাবাকে বার করে ঘর থেকে ওই ঘরের ভিতরে গিয়ে এই সমস্ত করেছে। আর বিষ্ণুর সঙ্গে তখন কিন্তু এর প্রেমটা বেশ প্রিয়াঙ্কার দানা বেজে গেছে। তখন হঠাৎ করে বিষ্ণু তখন ঠিক করলো যে ওকে আমি বিয়ে করবো, প্রিয়াঙ্কাকে। বিষ্ণুর বয়স তখন 18 বছর পেরিয়ে গেছে, কিন্তু প্রিয়াঙ্কার বয়স 18 হয়নি তখন, সে বিয়ে করতে পারছে না, রেজিস্ট্রি বিয়ে করবে। শুনলাম যে 30 অক্টোবর নাকি বিয়ে করবে, এমনি প্রোগ্রাম করে বিয়ে করবে বলেছে 30 অক্টোবর। এই খবরটা বিশাল দাস পেয়ে গেল, বাড়ি থেকেও আপত্তি করছে না, বাড়ি থেকেও ভয় দেখাচ্ছে যে বিয়ে না করলে ওর সঙ্গে পালিয়ে যাবো, করবো, এই সমস্ত আছে, বাড়ির লোকও বাধ্য হয়ে মেনে নিচ্ছে। ওর বাবা যেটা ছিল ওটা ওর বাবা নয়, নিজের বাবা নয়, ওর সৎ মা, মানে ওর প্রিয়াঙ্কার মায়ের ওটা ছিল সেকেন্ড ম্যারেজ আর কি, ওর হাজব্যান্ড। তো ও তো বেশি কেয়ার নিত না। তো এই মার্কন্ডা যে গোল্ডের ভিতরে একটা স্লাম টাইপের এরিয়া, ওর মধ্যে এরকম ধরনেরই হয় যে মেয়েটা পালিয়ে গেলে তখন তো আরো বদনাম হবে। তো বিয়ে করবো 30 অক্টোবর 2020 সালে ডেট ফিক্স হয়েছে। তখন ওই খবরটা বিশালও পেয়ে যায়। আর জেল থেকে তো আগেই ছাড়া পেয়েছে, জুন মাসে ছাড়া পেয়ে গিয়ে সে থাকছিল এখানে আপনার এই নিউ টাউনের কাছে, ইকো পার্কের কাছাকাছি একটা ঘর ভাড়া করে ওখানে থাকছিল। মিন্টু বলে একটা লোক ছিল ট্যাক্সিওয়ালা, সে ঘরটা ভাড়া করে দিয়েছিল, সেখানে থাকছিল। তো ওর সঙ্গে আরো দুটো ওর সাগরেদ থাকছিল। তো এই কালা বলে একটা ছিল অসীম সরকার, ওকে নিয়ে মোটর সাইকেল করে 11 অক্টোবর ওই সন্ধ্যাবেলায় তুলে নিয়ে গেল ওকে। এবার খুঁজে তো পাওয়া যাচ্ছে না। তারপরে খবর পাওয়া গেল যে ওকে মনে হয় মার্ডার করে দিয়েছে, খোঁজ পাচ্ছিলাম। তারপরে প্রিয়াঙ্কাকে যখন জিজ্ঞেস করছে, প্রিয়াঙ্কা যখন বলছে যে বিষ্ণুর ফোন একটা এসেছিল প্রায় তুলে নিয়ে যাওয়ার প্রায় তাও ঘন্টাখানেক পরে একটা ফোন প্রিয়াঙ্কার কল এসেছিল, বিষ্ণু ফোনকে করছিল। বিষ্ণু তখন ওকে ফোন করে বলছে যে যেই ফোন করেছে তখন ও বলেছে তুমি কেমন আছো জানো, একে বলে প্রেমের কথা বলেছে। ও তো আর বুঝতে পারিনি, তোমাকে যে নিয়ে গেল তুমি ছেড়ে দিয়েছে জানো, এরকম করে বলেছে। দিয়ে তখন ও বলেছে তুমি আমার সঙ্গে কবে আবার নেক্সট দেখা করবে। তখন বলছে তুমি যখনই বলবে আমি তো তৈরি আছি, তুমি চলে এসো, বাড়ি চলে এসো। হ্যাঁ, এটা তো বলেছে। বলে তারপর হঠাৎ করে ফোনটা কেটে গেছে, তারপর কেটে গেল ফোনটা, আর আমি ফোন পাইনি আর কিছু। ও এটা বলেছে যে নেক্সট আমরা কবে আবার দেখা করবো এই সমস্ত বলেছে। দিয়ে তার মধ্যে একটা ছিল, একটা স্ল্যাং ছিল, সেটা একটা করবে, কেটে দিয়েছে ফোন দেখে, তারপরে ফোনটা কেটে দিয়েছে। তখন ও বলছে যে এরকম একটা ফোন এসেছিল বিষ্ণুর ফোন থেকে, তারপরে ফোনটা সুইচ অফ। আমরা বলছিলাম কোথায়, লোকেশন টোকেশন নিয়ে দেখলাম যে ওটা হচ্ছে ওই বৈদ্যবাটিতে। বিশালের বয়স হচ্ছে বিরাট বয়স তা নয়, কিন্তু এই 22, 23 বছর বয়স হবে। এরা ক্রিমিনালিটি স্টার্ট করে অনেক কম বয়স থেকে, 17-18 বছর থেকে এদের ক্রিমিনাল যে এটা আর কি। এরকম কুখ্যাত ক্রিমিনাল হয়ে উঠলো কি করে বিশাল? দুর্ধর্ষ টাইপের আর কি এটা। তারপর বলছে যে বৈদ্যবাটিতে আমরা খোঁজ পেলাম, বৈদ্যবাটিতে। এবার বৈদ্যবাটিতে র্যান্ডাম সার্চ করতে করতে ওখানে একটা জায়গাতে ওদের একটা বন্ধু ছিল, ওর ফোনগুলো তো বিভিন্ন নিয়ে কল ডিটেল খুঁজছিলাম। তখন রামকৃষ্ণ মণ্ডল বলে একটা ছেলের সঙ্গে ওর ফোন ছিল। রামকৃষ্ণ মণ্ডল হচ্ছে খালাসি, ট্রেনে যে মালফালগুলো যায় তার যে খালাসি হয়, সেই খালাসির কাজ করতো। আর একটা বাড়িতে ভাড়া থাকতো, ঠিক আছে। এই বাড়িতে যে ভাড়া থাকতো, সেই বাড়িটার লোকটার একটা বাড়ি আছে, প্রদীপ বাবু নাকি নাম ছিল। বাড়িটার পিছন দিকে একটা বারান্দাকে ঘিরে একটা 6 ফুট বাই 8 ফুট বাড়ি করা, মানে করা হয়েছে। ওই বারান্দাটাকে ঘিরে একটা কামরা করা হয়েছে, ওইখানে থাকতো। তো খুঁজে আমরা কোনোভাবে একটা সোর্স মারফত খবর পেলাম যে ওর বাড়িতে ওইখানে রামকৃষ্ণ থাকে। ওই রামকৃষ্ণকে তখন ধরা হলো। রামকৃষ্ণ ধরতে বললো যে হ্যাঁ স্যার আমার এখানটায় নিয়ে এসেছিলো। তা কী হয়েছিল বলো। তো সেই দিন ওর বউকে আগে থেকে বলে যে তোর বাড়িটা রুমটা একটু লাগবে, কামরাটা লাগবে। তোর বউ যে আদুরি আছে, আদুরিকে বল যেন বাড়ি ওর বাপের বাড়ি চলে যায়। লোকটা রামকৃষ্ণ মণ্ডলের বাড়ি হচ্ছে কেতুগ্রাম থানা, বর্ধমানের। আচ্ছা, কেতুগ্রামে। তো বউ যেন না থাকে, ওকে বলি বাড়ি চলে যেতে, তোর সঙ্গে একটু কাজ আছে আমাদের। তারপরে ও এবার ওর যে সাগরেদ 8জন সাগরেদ তাকে জড়ো করে ওদিকে বলেছিল তোরা সবাই এখানে চলে আস। আর কালা বলে ছেলেটা যে ওর সঙ্গে সবসময় থাকতো, ওকে তুলে নিয়ে ওখানে নিয়ে আসলো। নিয়ে এসে যখন আমরা রামকৃষ্ণকে ধরলাম, তখন বলছি স্যার উনি আর বেঁচে নেই। উনিকে না বিষ্ণু মাল, তাহলে উনিকে কী করেছে, উনিকে বলে উনাকে তো কেটে টুকরো টুকরো করে দিয়েছে। তো খবর পেলাম তখন কীভাবে হয়েছে, তখন আমাদের কাছে যা বললো যে মানে টুকরো টুকরো করে কাটবো বলে থ্রেড দিয়েছিল এবং সত্যিই সেটা করলো। হ্যাঁ, ওই প্রথমে তো ওকে নিয়ে গেল ঘরের মধ্যে। তারপর প্রথমে ওর জামা প্যান্ট খুলে ওকে উলঙ্গ করে দিল।
তারপরে ওই যে বৈদ্যবাটি থেকে ওই তারকেশ্বর যাওয়ার একটা রাস্তা আছে, ওখানে বাবু চক্রবর্তী বলে একজন মুরগি কাটে আর কি। ওই যাওয়ার সময় একজনকে বলে গেছে ওখান থেকে যে এই ওখান থেকে ছুরিটা নিয়ে এসে রাখবি, তো ছুরি আর চপারটা নিয়ে আসবি। একটা ছুরি নিয়ে এসেছে, একটা চপার নিয়ে এসেছে। আরেকজনকে বলেছে ওর সাগরেদকে বলছে যে তোরা এই 9টা-10টার দিকে ওই তড়কা ওই বাড়িটাতেই ওই বাড়িটাতেই খাবো আমরা, তড়কা মুরগি মাংস আর এ নিয়ে আসবি, রুটি নিয়ে আসবি, 25-30টা রুটি নিয়ে আসবি, তড়কা নিয়ে আসবি, 4 প্লেট তড়কা আর 4 প্লেট না 3 প্লেট মুরগি মাংস নিয়ে আসবি। দিয়ে এটা বলেছে আরেকজনকে। তো এখানে ওরা জামায়াত হবে এসে বুঝতে পেরেছি। তারপরেও তো নিয়েছে উলঙ্গ করে। তারপরে যে বাবুর চক্রবর্তীর কাছ থেকে ছুরিটা নিয়েছিল কসাইয়ের কাছ থেকে, মানে যেটা মুরগির মাংস বিক্রি করতো তার কাছে রোডে, রাস্তা যেতে তুলেছে একজনের কাছ থেকে, সেইটা দিয়ে প্রথমে পেনিসটা কেটে দেয়। এইটাতে ছিটকে ওর রক্তটা দেওয়ালের মধ্যে লাগে, সেটাও আমরা পরে দেখলাম যে দেওয়ালে পুরো রক্ত ভিজে আছে। তারপরে জ্যান্ত অবস্থায় দুজন ধরেছে, তারপরে চপ্পার মেরে একটা প্রথমে ডান হাতটা কেটে দেয়। ডান হাতটা কেটে কেটে ও ঝুলে গিয়ে পড়ে যায়, তখন আবার বাঁ হাতটা কাটে। তারপরে ও বলেছিল যে কেটে টুকরো টুকরো করে কুকুরে খাওয়া, নাহলে আমার নামে কুকুর পুষে রাখিস। তো তারপরে পড়ে গেছে, পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। 2টো হাত কেটে নিস, তখন 2টো হাত কেটে নিতে একটা পা কাটে আর একটা পা কাটে, 4 পিস হলো। বডিটা কাটে, তারপর টর্চ থেকে গলাটা কাটে, তারপরে 4 আর 2 6 পিস, পেনিস নিয়ে 7 পিস। তো 7 পিস কেটে দেয়, কেটে ওখানে ফেলে রেখে দেয়। দিয়ে ওই ত্রিপল ছিল নিচে মেঝেতে একটা, আমরা যখন যাই কালো একটা ত্রিপল বিছানো ছিল, প্রচুর রক্ত ছিল, রক্তের দাগটাগ ছিল ওর মধ্যে। আমরা তো অনেকটা পরে গেছি, মানে আমাদের এইটা হয়েছে 11ই অক্টোবর, প্রায় নভেম্বর মাসের 8-9 তারিখ 10 তারিখ নাগাদ করে ওকে আমরা ধরেছিলাম। ধরে তারপরে আমরা গেছি ওখানে, রক্ত তো পুরো ডিকম্পোজ করে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপর ধুয়েও ছিল, ওই প্লাস্টিকটাকে নিয়ে গিয়ে বাইরে ধুয়ে টুয়ে রক্ত ধুয়ে তারপর নিয়ে এসে আবার বিছিয়েছিল। তো কিছু কিছু রক্ত দেওয়াল টেওয়ালে এগুলো থেকে গেছিলো। মুন্ডুটা সম্ভবত কেটে গঙ্গায় ভাসিয়ে না, দিয়েছিল। গঙ্গায় না, ওখানে একটা রেড লাইট এরিয়া আছে শেওড়াফুলিতে, সেই রেড লাইট এরিয়ার পিছনে পানা পুকুরে ওটা ফেলেছিল পুকুরে, মুন্ডুটা। সেটা আচ্ছা। বিশাল ফেলেছিল, বাকি এগুলোকে সবাইকে পিস পিস করে দিয়েছে, আলাদা আলাদা জায়গায় ফেলেছে। এই নয়নজলির মধ্যে ফেলেছে, ওখানে একটা ছিল, আর এইটাকে পেনিসটাকে ফেলেছিল কুকুরে, বলে এটাকে রাস্তায় ফেলে দিয়েছিল যে কুকুরে খাওয়াবো, এটা বলেছিল। তারপরে ওরা 7 টুকরো করা হয়েছিল টোটাল। 7 টুকরো 7 টুকরো করলো। 7 টুকরো করার পর দেখি যে ওরা ওইখানে বসে, কিন্তু ওই টুকরোগুলো এরকম রয়েছে, ত্রিপলটাকে ভাঁজ করে দেয়, ফোল্ড করে দেয়। ফোল্ড করে দিয়ে ওর উপরে বসে ওখানে এদিক ওদিক করে ছড়িয়ে বসে ওই যে রুটি তড়কা মাংস এনেছিল সেটা খায় ওখানে। খাওয়া দাওয়ার পরে ওদিকে তখন ওই প্যাকেট বলেছিল চাঁপাডালি বাজার থেকে কিছু প্লাস্টিকের প্যাকেট আনি বড় বড়, ওখান থেকে বড় বড় প্যাকেটগুলো নিয়েছিল। সেই প্যাকেটে আবার পাগুলো ঢুকছিল না, হাতগুলো ঢুকছিল না, তখন ওই ভাঁজ করে ওর মধ্যে প্যাকেটগুলো ঢুকিয়েছে। মানে এটা কি প্রমাণ লোপাট করার জন্য? হ্যাঁ, বিভিন্ন জায়গায় পুকুরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ফেলে দিচ্ছে। হ্যাঁ, কার দেহ বোঝা যাবে না। হ্যাঁ, তো তারপরে ও কি করে, ওই যে ওগুলো তো সবাইকে দায়িত্ব দিয়ে দিল, যে সাগরেদগুলো ছিল সমস্ত, তার মধ্যে দায়িত্ব দিয়ে সবাইকে বলো তুই এখানে ফেলবি, তুই এখানে ফেলে দিবি, তুই ওখানে যা, তুই কোথাও পানা পুকুরে ফেলে দিবি। যে পানা পুকুরের তলায় এমন জায়গায় ঢোকাবি যেন দেখতে না পায়, মানে বুঝতে না পারে, ভেসে না ওঠে। অনেক সময় কি হয়, ডেড বডিগুলো বা এইগুলো হয়, তো ওর যে টর্সো পার্টটাকে সেইটাকে ফেলেছিল ওই যে শেওড়াফুলির বললাম একটা পানা পুকুর আছে রেড লাইট এরিয়ার পিছনে, পানা পুকুরে, সেখানে পানার নিচে ঢুকিয়ে দিয়েছিল। সেটাকে ও বেরোয়নি, কিন্তু আমরা ওকে পরে ধরার পর সেখানে নিয়ে গিয়ে আমরা বার করেছিলাম। আর মাথাটাকে কি করেছিল, একটা প্লাস্টিকের মধ্যে ভরে একটা ব্যাগে করে, ওই আদুরি বলে যে রামকৃষ্ণ মন্ডলের বউ আছে, যে দীপক সাহার বাড়িতে ভাড়া থাকতো রামকৃষ্ণ মন্ডল, তার আদুরি, তার লেডিস সাইকেলে করে হ্যান্ডেলে ঝুলিয়ে সেটাকে নিয়ে গিয়ে দেবাংশী প্লাইউড বলে একটা প্লাইউড দোকান আছে, প্লাইউড কারখানা আছে, ওইখানে একটা নয়নজুলিতে ওইখানে গিয়ে মাথাটা ফেলে রাখে। আচ্ছা, আমাকে একটা কথা বলুন, বিষ্ণু মালকে তোলার পেছনে, কিডন্যাপ করার পেছনে কি উদ্দেশ্য একটাই ছিল, ওকে মার্ডার করা? ওকে তো থ্রেট দিয়েও ছেড়ে দিতে পারতো। না, দেয়নি। এ তো ক্রিমিনাল, তো ও জানে যে ওটা ছাড়বে না। কারণ বিষ্ণুমালকে যখন ফোন করে, বিষ্ণুমালের ফোন থেকে, মানে প্রথমে তো গাড়িতে উঠেই অ্যাপাচে মোটর বাইকে করে যখন নিয়ে যাচ্ছে, তখনই ফোনটাকে ছাড়িয়ে নিয়ে সুইচ অফ করে পকেটে রেখে দেয়। এবার ওখানে যখন দিয়ে সুইচ অন করলো, করে যখন ফোন করে যখন বললো যেই ফোন করেছে, তখন ফোনের সময় ওর এতে ওঠে মাই লাভ বলে সেভ করা ছিল। তো সেটা দেখে ওর মাথা খারাপ হয়ে গেল। এবার যেই ফোন করে যেদিকে প্রিয়াঙ্কা ফোন ধরেছে, প্রিয়াঙ্কা তো জানে না বিষ্ণু বলে, তখন বলছে মাই লাভ ইউ, মাই জানু, তোমাকে ছেড়ে দিলে দাদি, এই সমস্ত বলেছে। তখন বলছে ওকে আগে থেকে বলেছিল, বল তুমি কাকে ভালোবাসো। তখন প্রিয়াঙ্কা চিৎকার করে বলছিল তোমাকে 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 কতবার বলবো, শুধু তোমাকেই ভালোবাসি, এটা বলেছিল। তখন তারপরে বলছে, এইবার বস থেকে বলছে তুই কবে দেখা করবি, হ্যাঁ তোকে ইয়ে করবো, এই নোংরা কথা বলে। যে ও তখন বলেছে তুমি যখনই চাইবে, আমি তো সবসময় রেডি আছি। তখন প্রিয়াঙ্কা আবার ঘুরে জিজ্ঞেস করছে তুমি এরকম
এরকম ভাবে অসভ্য বলছো লোকের কেন? মতো কথা বলছো কেন? এই কথাটা তুমি কেন বললে অসভ্য লোকের মতো? এ তো দাঁড়িয়ে আছে এখানে, গলায় চপার ধরে দাঁড়িয়ে আছে। ওকে তখন কনফার্ম হলো, বলে তাহলে তোকে যে বলেছিলাম, তুই বলেছিলিস আমি ছেড়ে দিয়েছি, তাহলে তুই তো ছাড়ার বান্দা নয়, তুই আমার যে গার্লফ্রেন্ড তার সঙ্গে তুই এই সমস্ত খারাপ কাজ করেছিস, সে তো প্রমাণ হয়ে গেল এখানে, তোকে ছাড়বো না। তারপরেই ওকে তখন ছুরিটা ধরে দুজন থেকে ধরে রেখেছিল, বিপ্লব আর রথিন আর কালা বলে একটা ছেলে ছিল, তখন ধরে প্রথম এই পেঁচা কাটলো। তারপরে একে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গাতে টুকরো টুকরো করে ফেলে দেয়, পরে সাইকেলে করে নিয়ে গিয়ে ওই দেবাংশী প্লাইউডের কাছে নয়নজুলিতে ওটা ফেলে। মানে ওরা ধরা না পড়লে জানা যেতাম। তবে সব পুরো গ্যাংটাকে প্রথমে ওরা কুড়িয়াডাঙ্গায় জুয়া খেলতে গিয়ে ওখানে মারামারি লাগায়, ওরাও সব তাড়াফাড়া করেছে ওদিকে, তাড়াফাড়া করতে এরা ওখান থেকে পালিয়ে এসে জীবনতলা থানার মধ্যে একটা জায়গা ছিল আর কি, সব ভোরবেলা উঠে ওখানে চা খেতে গেছিলো এক জায়গায়। তখন লোকের সন্দেহ হয়েছে যে এই লোকগুলো বারমুটা ফার্মুটা পরে আছে, এরা কোথা থেকে এলো। তখন ওখান থেকে পুলিশকে খবর দেয়, তো পুলিশ ওখানে ধরে নেয়। ধরার পর তারপরে ওকে ওখানে পাবলিক টাবলিক ঘিরে রেখেছে, তখনই বলেছে নামটা বলেছে যে আমি চুঁচুড়া কিনবো, তখন চুঁচুড়া থানাতে ফোন করে। তারপরে আমরা ওদিকে রিমান্ডে নিয়ে আসি মানে ঘটনা ঘটে যাওয়ার প্রায় 1 মাস পরে আমার মনে আছে, মানে 10-এ ওকে তুলেছিলাম, 9-11-তে ওদিকে পাওয়া গেল আর কি রিমান্ডে নিয়ে এসে সবগুলো জড়ো করলাম। সবগুলো বডি খুঁজে পাওয়া গেল, 7টা টুকরি, ডান পা, বডি আর মানে মাথা আর টর্সো। কনফেস করানোর জন্য কি করতে হয়েছিল? কনফেস করানোর জন্য কি করতে হয়েছিল? কনফেস তো আমরা যখন ওখানে নিয়ে আসে তখন তো বললাম তুলে নিয়ে যাও, গেছে তো মোটরসাইকেলে করে, অ্যাপাচে মোটরসাইকেলটাও পরে রিকভারি হলো। সেটা তো জানা গেছে। কনফেস করার জন্য যখন বসলাম তখন তো বারবার করে ইন্টারভিউশন করলে কোথায় রেখেছি জানি না, ওকে ছেড়ে দিয়েছিলাম, করেছিলাম না ছাড়িস তো নি, কোথায় নিয়ে গেছিলি বল। তারপরে ওকে ধরে নিয়ে যাওয়া যায় এতে, যে জায়গাটা ছিল ওই জায়গাতে, তখন দেখা যায় যে দেওয়ালের মধ্যে কালো হয়ে গেছে কিন্তু রক্তের দাগ রয়েছে, এই তো রক্তের দাগ রয়েছে। হ্যাঁ, তারপরে আস্তে করে তখন ভাঙতে শুরু করে, যেখানে ওকে পিস করে কেটেছি। এবার কে নিয়েছে, কোথায় পিছে, সবাইকে রিমান্ডে তখন একটাকে ধরা পড়লে কি হয়, তখন কে কোথায় আছে সেগুলোর সঙ্গে আমরা কি করি, ওই ফোনগুলোকে তখন আমরা এতে দিয়ে দিই, মানে ওয়াচ করতে আরম্ভ করে দিই। তো কে কোথায় আছে এগুলো সব লোকেশনগুলো পেয়ে পর টপ করে ধরে নিলাম। সবাইকে একদম যে অ্যাবসলিউটলি ধরা যায় তা নয়, মোটামুটি 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যে একদম মানে 7 থেকে 10 দিনের মধ্যে দেখা যায় বেশিরভাগ লোকগুলোই ধরা পড়ে যাচ্ছে। তখন এদিকে সঙ্গে নিয়ে বসে একটা পুরো স্টোরিটাকে রিকনস্ট্রাকশন করি। তারপরে কে কোথায় ডেড বডি ফেলেছে না ফেলেছে, যে বিভিন্ন জায়গা থেকে খুঁজে বার করে মর্গে সব পাঠানো হচ্ছে। আর মর্গে বলা আছে যে এইটাকে রেখে দিন, এর এখন বাকি পিসগুলো এখন আসবে। তো একটা পিস যখন নিয়ে এসে পরে একটাকে অ্যাসেম্বল করে তারপরে পোস্টমর্টম করা হয়। এই ঘটনার তো প্রচুর সাক্ষী ছিল, প্রায় 34 জন হয়তো সাক্ষী ছিল। থেকে আরম্ভ করে এই যে ফোনে রেকর্ডিং, তারপরে ওকে যে সেক্সুয়াল অ্যাসল্ট করছিল সেটা বিপ্লব মোবাইল ফোনে রেকর্ড করে, এই ওর দিদি রেকর্ড করেছিল, সেটা ওই বিশালের মোবাইল ফোনে ছিল। আচ্ছা। আর যখন ওকে পিস করে কাটে তখনও বলেছিল যে এটাকে রেকর্ড কর, বিশালই বলেছিল রেকর্ড কর। তখন বিপ্লব বলে ওর একটা বন্ধু সে তখন বসে ভিডিও রেকর্ডিং করছিল, সেই রেকর্ডিংটা পাওয়া গেল, ওকে পিস করে কাটার রেকর্ডিংটা। তো এই সব মিলিয়ে মানে ওর মধ্যে যে নৃশংসতাটা সাংঘাতিক নৃশংস ছিল, সেই জন্যই যে ছিল যাচ্ছিল 7 জনের ফাঁসি দিয়েছে। মানে এরকম নৃশংস ঘটনা পিস করে কাটা এবং সেটাকে ভিডিও করা, তারপরে মানে বোঝা যাচ্ছে যে ঠান্ডা মাথায় করা, একদম ঠান্ডা মাথায় প্ল্যান করে পরিকল্পিতভাবে কোথায় করবে। আদুরি বলে যে রামকৃষ্ণ বউ ছিল, ওকে কেতুগ্রাম পাঠিয়ে দিয়েছে, তারপরে কেটেছে কোথায় ফেলবে, সব প্ল্যানিং করা ছিল। তো ছুরি কালেক্ট করেছে রাস্তা থেকে, ওকে বলেছে ধরতে নিয়ে যেতেই কালাকে বসে, ওর পিছনে কালা বসেছিল। তো ওকে বলেছে তুই ফোন করে ওকে বলে দে, রাজকুমারকে বল তুই চাপাডালি বাজার থেকে বড় প্লাস্টিক নিয়ে আসবে, তারপর রতিনকে বল ওকে নিয়ে আসবে, ছুরি আর চপারটা নিয়ে আসবে ওখান থেকে। আর আগে থেকে সব বলে রেখেছে সব। আর গাড়ি থেকে বলছে যে গাড়ি থেকে যেতে বলছে, মোটর বাইকে যখন চালাচ্ছে তখন বলছে তুই বলবে রুটি আর মাংস আর তরকা নিয়ে আসবে। মানে একটা মানুষকে পিস করে কেটে দেওয়ার পর প্লাস্টিকে ভাঁজ করে রেখে মেঝের মধ্যে, সেখানেই বসে ওই মেঝেতেই বসে খাচ্ছে। এরা কি খাচ্ছে? রুটি তরকা আর মাংস খাচ্ছে। খাওয়ার পর ঠান্ডা মাথায় সবাই ওখানে বসেছে, বসার পর রাত্রেবেলা ডিসপোজাল করেছে। তারপরে বলেছে যে মাথাটা রেখে দে, মাথাটাকে আমি ফেলবো, মাথাটা কাউকে দেবো না, আমি ফেলবো নিজে। মাথাটাকে পরের দিন মানে রাত্রেবেলা তো এগুলো ডিসপোজাল করেছে, পরের দিন পরের দিন মাথাটা রেখে দিয়েছে। তার মধ্যেই সব কাজকর্ম করেছে। দেওয়ালে একটা পেরেক লাগানো ছিল, পেরেকের মধ্যে টাঙিয়ে রেখে দিয়েছে মাথাটাকে, মানুষের মাথা বিষ্ণুমহলে। পরের দিন গিয়ে ও রাত্রিবেলা ওখানে গিয়ে ফেলে এসেছে দেবাংশী প্লাইউডের কাছে, নয়নজেলের ভিতরে, সেখানে পানার ভিতরে ঢুকিয়ে দিয়ে এসছে। কত পাতা চার্জশিট তৈরি করেছিলেন? এটাতে আমার মনে হয়, আমি তো ঠিক এই মুহূর্তে ওখানে মনে নেই, 800-900 পাতার চার্জশিট হবে। কারণ প্রচুর এভিডেন্স কালেক্ট করা হয়েছিল, প্রচুর লোকে সাক্ষী দিয়েছিল, সবাই এত ভালো দিয়েছিল। সবথেকে মজার কথা হচ্ছে যে প্রিয়াঙ্কা একটু বাচ্চা মেয়ে, 17 বছর 18 বছর বয়স, তখন 18 পেরিয়ে গেছে। তো এর আগে ওর উপরে অনেক অত্যাচার করেছে। ওর মাধ্যমিক পরীক্ষা দিতে দেয়নি, মাধ্যমিক অ্যাডমিট কার্ড ছাড়িয়ে নিয়েছে,
তুই পড়ে শুনে কি জজ হবি নাকি রে, তুই যে পড়াশোনা করছিস দারোগা হবি না জজ হবি বলে ওর মাধ্যমিক পরীক্ষার দিন এসে ওর অ্যাডমিট কার্ড ছাড়িয়ে নিয়ে চলে গেছে। তারপরে এই যে 18 সালে 26 জানুয়ারি থেকে তুলে নিয়ে গেছে, মানে সেক্সুয়াল অ্যাসল্ট করে আবার তুলে নিয়ে গেছে, একদিন রাত্রিবেলা রেখে তারপর দিন ছেড়েছে ওকে। ওরা ওই দিন সারাদিন ধরে যে ওকে কতবার মানে সেক্সুয়ালি অ্যাবিউজ করেছে তারা বলছে হিসাবই বলতে পারছি না, আমি অজ্ঞানের মতো হয়ে গেছিলাম বলছে। বলে কি একটা ট্যাবলেট ফ্যাবলেট খায়, নেশা করে, বলে সেই সাংঘাতিক নেশা করছে, কথা বলতে গেলেই মাছের থাপড় তো মাছের গালের মধ্যে। বলে আমি মরার মতো সারা রাতে আমি চুপচাপ পড়েছিলাম আর খালি কেঁদেছি। বলে তারপরের দিন আমাকে চুঁচুড়া স্টেশনে ছেড়ে দিয়ে যায়, নামিয়ে দিয়ে যায়। বলে বাড়ি যেতে পারবি তো? বলে হ্যাঁ। বলে যা বাড়ি যায়, যদি কাউকে কিছু বলেছিস তোর গলাটা কেটে দেবো। তো এই যে ভয় পেয়ে প্রিয়াঙ্কার সেই সময় কিছু বলেনি, কিন্তু কিডন্যাপিং কেসটা ওর বাবা মা করেছিল, কিন্তু সেক্সুয়াল অ্যাসল্টের কেসটা করেনি, ওদের করেনি। ভয় পেয়েই করে। একটা হচ্ছে বদনাম আছে, তারপরে কেটে দেবে, এ তো খুব দুর্ধর্ষ টাইপের, সবসময় পিস্তল রাখতো, বলে কোমরেও সবসময় পিস্তল থাকতো, আর ছায়ার মতো, মানে আসবে ফট করে কোথাও কোনো জায়গায় 8-10 মিনিটের বেশি থাকতো না, মানে খবর দিয়ে দিতে আগে থেকে বেরিয়ে যেত ফট করে। তো এরকম নৃশংস ঘটনা মানে এটা খুব রেয়ার দেখা যায় বলবো না, এরকম ঘটনা আরো ঘটেছে, কিন্তু এটা তবু নৃশংসদের যতগুলো নৃশংস ঘটনা তার মধ্যে একটা নৃশংসতম বলা যায়, নৃশংসতম ঘটনা। মানে এরকম জ্যান্ত অবস্থায় একটা ছেলেকে এরকম পিস পিস করবে 7 পিস, মানে দুটো হাত কেটে নেওয়ার পরেই ও সেন্সলেস হয়, কিন্তু দুটো হাত কাটা পর্যন্ত সেন্স ছিল, একটা হাত কেটে দিয়েছে তখন সেন্স ছিল, আবার একটা হাত কেটেছে। এখন এবার এরা যেই সেশন কোর্টে হয়েছে, ফাঁসি হয়েছে 7 জনের, একজনের যাবার জীবন 8 জন। এখন কি হাইকোর্টে গেছে, হাইকোর্টে যাবে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট যাবে। কিন্তু ইন্টারেস্টিং জিনিসটা যেটা হচ্ছে যে ফাঁসি দিলে একটা লোক মরেই গেল, কিন্তু যে ফাঁসির সাজা খাড়াটা গলার মধ্যে ঝুলছে, যে সবসময় মনে করছে যে ফাঁসিটা আমার হবে, এইটা একটা খুব মানে ভয়াবহ জিনিস। সেটা যে মাথার মধ্যে থাকে, তবে ক্রিমিনাল এদের খুব একটা এফেক্ট করে না। আমি এই আফতাব আনসারিকে দেখেছি যে এই যে পার্থ রায় বর্মন যে কিডন্যাপ হয়েছিল, আপনারা জানেন সবাই, খাদিম কর্তার যে অপহরণ, সেই কেসটাতে দেখেছি, তার সঙ্গে অনেকবার কথা বলেছি, প্রায় 10 দিন জেলে গিয়ে 5 ঘন্টা 6 ঘন্টা করে বসে বসে কথা বলেছি। সে বছর যখন ফাঁসি হবে আমার বলেছে, অর্ডারটা হয়ে আমি সুপ্রিম কোর্ট থেকে গিয়ে লাইভ ইমপ্লিমেন্ট করে নিয়ে এসেছি, ওটাকে ইমপ্লিমেন্ট ফর লাইফ। তার আগে পর্যন্ত তো আমার বেশ ভয় লাগতো। সে বলেছে যে আমার খুব মানে কষ্ট হতো, রাত্রেবেলা ঘুমতে পারতাম না, মনে হচ্ছে দম বন্ধ হয়ে আসছে। আর ও তো আফতাব আনসারি খুব নাম, বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে ও হচ্ছে গিয়ে পড়েছে, লতে গ্র্যাজুয়েট, তারপরে ম্যানেজমেন্ট পড়ছিল, তারপরে সে ক্রাইম ইনভলভ হয়েছে। পরে একদিন আমি গল্পটা বলবো যে খাদিম কর্তার অপহরণ, অনেকগুলো ঘটনা, মানে তার সঙ্গে আমেরিকান সেন্টার আছে, হাজারিবাগ এনকাউন্টার আছে, দিল্লিতে আছে, জুহু থেকে ধরা পড়ে, তারপরে শারজা আছে, আবুধাবি আছে, ভাগলপুর আছে, ভাওয়ালপুর এতে পাকিস্তানের, শিয়ালকোট আছে ওখানে, আবুধাবি আছে, শারজা আছে, ধরাই পড়েছিল আফতাব আনসারি, ধরাই পড়েছিল থেকে না আবুধাবি না, আপনার দুবাই থেকে, দুবাই থেকে ধরা পড়ে, চার্টার ফ্লাইটে করে ওকে আনা হয়েছিল। আর যেদিন ওকে আনে সেদিনই ওর ছেলে আরসালান বলে জন্ম হয়েছে, এবং আমাকে জেলে দুঃখ করছিল যে আমি জন্মেছে ছেলেটা, কিন্তু আমি আজ পর্যন্ত তাকে আমি দেখতে পাইনি। 99 সালের ঘটনা, তার মধ্যে এত বড় হয়ে গেছে এখন। স্যার আপনার মানে আপনার চাকরি জীবনে এত ঘটনা আছে, সেটা সত্যি মানে 2 ঘন্টা 3 ঘন্টার পডকাস্টে ধরা অসম্ভব। তবে আজকে যে ঘটনাগুলো আপনি বললেন সেগুলো মানে একেবারেই রোমহর্ষক, এবং থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আড্ডা স্টেশনের দর্শকদের বলবো যে ডেফিনেটলি আমার যেরকম থ্রিলিং লাগলো, হ্যাঁ এরকম অনেক ঘটনা নিশ্চয়ই স্যারের জীবনে আছে, এবং আগের দিনও আমরা শুনেছিলাম, আজকেও শুনলাম। এবং আজকের এপিসোড স্পেশালি কেমন লাগলো জানাবেন আমাদের কমেন্ট বক্সে, এবং যদি আড্ডা স্টেশনের কাজ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও শেয়ার করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।